এই কেমিস্ট্রি ফার্স্ট পেপার টপ 75 এমসিকিউ সলভ করলে ৮ টা সিকিউর মধ্যে ৮ টা সিকিউ তুমি কমন পাবা। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব বেশি পরিমাণে ভালো আছো। এই যে ক্লাসটাতে, এই ক্লাসটা কিন্তু আমাদের রসায়ন প্রথম পত্রের উপর টপ 75 সিকিউ। আমরা এর আগে এমসিকিউ ক্লাস নিয়েছিলাম টপ 400 এমসিকিউ এবং এর আনুষঙ্গিক সকল ইনফরমেশনের একটা ক্লাস ছিল। তো ওই ক্লাসে তোমাদের এত পরিমাণ রেসপন্স ছিল যে আসলে ভাইয়া কখন সিকিউ আসবে, সিকিউ আসবে। তো তাড়াতাড়ি ধারাবাহিকতায় কিন্তু আমরা আসলে এই ক্লাসটা নিয়ে আসছি এবং গদবাঁধা হচ্ছে তোমরা যারা হচ্ছে টপ 400 এমসিকিউটা দেখো নাই, তোমরা কেমি পাঠশালা বা এডুকেটম স্কুলের পেজ থেকে দেন ইউটিউব চ্যানেল থেকে তুমি এই ক্লাসটা দেখে নিতে পারো। অ্যান্ড এই টপ 75 সিকিউর যে ক্লাসটা আমরা নিব, ঠিক এমসিকিউর মতো করে, যেমন এমসিকিউ আমি তোমাকে গদবাঁধা এমসিকিউ সলভ করাই নাই, ওইটাতে আমি কি করাইছিলাম যে তোমাকে আগে আনুষঙ্গিক ইনফরমেশন পড়াইছি, তারপর এর উপর বেস করে যেই হচ্ছে এমসিকিউ গুলো আসছিল ওই এমসিকিউ গুলো সলভ করছি। এইখানেও ঠিক সেম একটা কাজ করা হয়েছে যে তুমি গদবাঁধা যদি আমি দেখো, প্রথমে একটা ওভারভিউ যদি বলি যে রাসায়নিক পরিবর্তন নিয়ে আমি যখন আলোচনা করতেছিলাম, আমার কাছে সিকিউ আসছে, ধরো এই সিকিউটা আসছিল পিএইচ সংক্রান্ত আসছে। আমি আগে কি করছি, তোমাকে হচ্ছে পিএইচ নিয়ে আলোচনা করে দিয়েছি যে আসলে পিএইচ এর যেই আদ্যপান্ত যা কিছু আছে সবকিছু আলোচনা করছি। তারপরে হচ্ছে সলভ করছি। তার মানে বলতে পারতেছ যে তুমি যদি আসলে এই ক্লাসটা করো, তো এই ক্লাসটা করলেই তোমার টোটাল সিলেবাস কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমি তোমাকে গ্যারান্টি দিতেছি যে শুধু এই ক্লাস থেকে যে এখানে সিলেক্টেড সিকিউ গুলা নেওয়া হয়েছে, শুধু যদি এই সিকিউ গুলা সলভ করে যাইতে পারো, তুমি অবশ্যই এখান থেকে ৮ টা সিকিউর মধ্যে ৮ টা সিকিউ কমন পাইতেছো। তো আর কথা না বলি, আমরা শুরু করে দিই। আমরা এই জিনিসটা এই ক্লাসটাতে এটা ২ টা ভাগে ভাগ করব। যে একটা হচ্ছে পার্ট 1 আর পার্ট 2। আমরা পার্ট 1 এ যে অধ্যায়গুলা পড়ব, সেই অধ্যায়গুলা হচ্ছে, প্রথম আমরা দেখব হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন এটা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এন্ড এখান থেকে চাইলে সে ৩ টা সিকিউ দিতে পারে, হ্যাঁ? তো রাসায়নিক পরিবর্তন, দেন আর হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের বাইরে যে ২ টা ছিল, এটা ছিল কি? ওই কর্মমুখী রসায়ন, কর্মমুখী আর হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। এই ৩ টা দিয়ে হচ্ছে আমরা প্রথম পার্টটা সাজাইছি। দেন পরবর্তী যেটা আছে, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, নিরাপদ ব্যবহার। আচ্ছা। আর পরবর্তী যে পার্টে, ওইটা হচ্ছে আমরা বাকি ২ গুরুত্বপূর্ণ গুণগত রসায়ন আর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এটা শেষ করব। তো এটা শুরু করার আগে আমি বলি, তুমি দেখবা যে আসলে এই সিকিউ আমরা যখন অধ্যায়টা শুরু করব, এখানে কিছু মার্ক করা আছে। এরকম মার্ক করা আছে। এই মার্ক করার কারণ কি? মার্ক করার কারণ হচ্ছে এই ঠিক সেম ক্লাসটাই হচ্ছে আমি লাস্ট গতদিন আগে হচ্ছে আমি যখন ক্লাসটা নিতেছিলাম সারা রাত এটা শুট করছি। শুট করার পর দেখি সবকিছুই ঠিক ছিল। যে আমি যে মাইক্রোফোন ব্যবহার করছি, মাইক্রোফোনটাও ঠিক ছিল। কিন্তু সাউন্ড হচ্ছে এখানে ঝামেলা হয়েছিল। এই ক্লাসটা যদি দিতাম তাইলে আসলে তোমরা হয়তোবা আমি আগেই আপলোড করতে পারতাম। তোমরা হচ্ছে এই সাউন্ডের একটা ঝামেলা এখানে পাইতা। এই কারণে আমি এটা আবার শুট দিছি। তো ওইগুলা কিন্তু এখানে মার্ক করা আছে। এখানে মার্ক করা থাকার কারণে এটা আরেকটা সুবিধা হইছে। তুমি সহজেই কিন্তু হচ্ছে যে আগে যে জিনিসগুলো আমি লেখতাম অলরেডি লেখা আছে। এখানে বললে ইজিলি হচ্ছে তুমি পার করে যেতে পারবা। এবং তোমাদের মধ্যে কেন জানি এমন একটা টেনডেন্সি, তোমরা যদি দেখো যে ক্লাস লেন্থ এখানে ৫ ঘন্টা হয়ে গেছে, তোমরা কেন জানি করতে চাও না। বারবার বলে যে ক্লাস লেন্থ যেন কম হয়, কম হয়। তো এটা আসলে কম হয়ে যাবে আল্টিমেটলি করলে। আচ্ছা, তারপর এটাকে আমি আবার শুট দিছিলাম। আবার যখন শুট দিছি, তখন সবকিছু ঠিক ছিল। সাউন্ডও ঠিক ছিল। ক্যামেরা সেটিং-টেটিং সবকিছু ঠিক ঠিক ছিল। আমি টোটাল ক্লাস শেষ করছি। শেষ করার পর আমি দেখি যে ১ম আধা ঘন্টা হচ্ছে রেকর্ড হইছে ভিডিও। বাকি সময় হচ্ছে ক্যামেরাতে সমস্যা হয়েছিল, ক্যামেরা অফ হয়ে গেছিল। এদিকে তো আমি টোটাল ক্লাস শেষ করে আমি গেলাম যে এখন আপলোড করব। আমি তাকায় দেখতেছি যে হচ্ছে ১ম আধা ঘন্টা হচ্ছে ক্যামেরা চালু ছিল, পরে আধা ঘন্টা পরের যেই বাকি যেই সময়টুকু ছিল, সময়টুকুতে হচ্ছে ক্যামেরা অফ হয়ে গেছিল। তো এই হইল হচ্ছে অ্যা বিহাইন্ড দ্য সিন এর ঘটনা। তো তোমরা তো ভাবতেছো যে আসলে এখানে ক্যামেরার সামনে দাঁড়াইলেই সাথে হ্যাঁ, বলতেছে এখানে হয়ে যাচ্ছে। কিন্তু এর আগে অনেক কষ্ট মোজাহাদা করতে হয়। হ্যাঁ? আচ্ছা, তো আরেক কথা না বলে আমরা আসলে শুরু করে দিব। দেখো রাসায়নিক পরিবর্তন যখন করব, এইখানে লাস্ট ১৫ বছরের একটা এনালাইসিস। এইখানে তোমার ৪ টা টপিক থেকে কোয়েশ্চেন আসছে। পিএইচ আর বাফারের ক্ষেত্রে যদি তুমি তাকায় দেখো, এখানে গ তে আসছে ৫৪ বার, ঘ তে আসছে ৫৮ বার। মানে তুমি যদি হচ্ছে পিএইচ আর বাফার এটা করো, তার মানে বুঝতেছো একটা সিকিউ এখানে কনফার্ম হয়ে যাইতেছে। এবং পিএইচ এর বাফারটা অনেকে হচ্ছে কোনটাকে সবল, দুর্বল, আবার কোন সময় আমি বাফারের সূত্র এপ্লাই করব, এই জিনিসগুলো বুঝতেছে না। এটার জন্য প্রত্যেকটার জন্য শুধু তোমাকে আমি একটা করে কথা বলব যে সবল কখন নিবা, দুর্বল কখন নিবা, পিএইচ হচ্ছে তুমি বাফারের সূত্রগুলো কখন কোন কন্ডিশনে এপ্লাই করবা, শুধু একটা সিঙ্গেল করে কথা বলব। তুমি শুধু এটা ফলো করবা, শেষ। আর কিচ্ছু লাগবে না।
তবে ৩ টা কথায় তুমি পিএইচ বাফার শেষ করতে পারবা, বুঝছো? অ্যান্ড সাম্যাবস্থা ক্যাসি-ক্যাপি হিউজ পরিমাণে আসছে। এইটা পরের গুরুত্বপূর্ণ, এই কারণে আমরা আগে পিএইচ বাফার পড়াবো, তারপরে সাম্যাবস্থার দিকে যাব, তারপর বিক্রিয়া তাপ, তারপর হচ্ছে বিক্রিয়ার হার। এটা দিয়ে হচ্ছে আমরা টোটালটুকু শেষ করব। এইটা হচ্ছে লাস্ট ১৫ বছরের একটা এনালাইসিস ছিল। আমরা যদি শুরু করতে চাই পিএইচ আর বাফারের কথা। দেখো পিএইচ আর বাফারের কথা আমরা এমন সূত্র শিখে আসছি যে আসলে পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ হচ্ছে এইচ প্লাস আয়ন। এরকম সংজ্ঞার মধ্যে বলে এইচ প্লাস আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে হচ্ছে পিএইচ বলে। তো এইটা ঠিক আছে, কিন্তু আমরা আসলে এটা ব্যবহার করব না। কারণ অনেকে হচ্ছে এখানে যে মোলার ঘনমাত্রা এই কনসেপ্টটার সাথে তারা সরাসরিভাবে আসলে সম্পৃক্ত মানে জানে না। তো এইজন্য আমি এটাকে কাস্টমাইজ করে এইভাবে বলতে চাচ্ছি যে আসলে এই এইচ প্লাস আয়নের যে মোলার ঘনমাত্রাটা আছে এটা হচ্ছে ঘনমাত্রা ইনটু তুল্য সংখ্যা। তো একটা এসিড দেখার সাথে সাথে তার তুল্য সংখ্যা কিভাবে বের করতে হয় এটা হচ্ছে আমরা এমসিকিউ ক্লাসে বিস্তারিত বলছি। ওখানে তুল্য সংখ্যা যেগুলো ছিল, তুল্য সংখ্যা কিভাবে বের করতে হয় এটাও বলছি। ব্যতিক্রম কি ছিল ওইগুলো তোমাকে চার্ট করে সব লিখে দিছি। যারা এই জিনিসটার সাথে একটু ঝামেলা আছে ওইখান থেকে সুন্দর করে দেখে নিবা। তো সবল হইলে প্রথম কথা হচ্ছে আমরা এই যে পিএইচ বা পিওএইচ এর ক্ষেত্রে মাইনাস লগ অফ ইনটু সি ইনটু ই লিখতেছি, ঘনমাত্রা ইনটু তুল্য সংখ্যা লিখতেছি। এইটা শুধুমাত্র সবলের ক্ষেত্রে আমরা বসাবো। এখন বলতে পারো যে আমি একটা এসিড বা ক্ষার ধরো মুখস্থ করো না, আমি কিভাবে বুঝবো এটা হচ্ছে সবল বা হচ্ছে দুর্বল? এটার জন্য একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে আমরা যখন দুর্বল পড়বো এখানে একটা কথা বলবো, আলফা অথবা কে এর মান যদি পাই কোশ্চেনের মধ্যে বা তার একটা হিন্টস যদি পাই তাহলে চোখ বন্ধ করে ওটা হচ্ছে দুর্বল। আর যদি এরকম কোনো কিছু দেয়া না থাকে তাহলে কি কোনো কথাই নাই। আল্টিমেটলি যে এসিড দেয়া থাকুক বা ক্ষার দেয়া থাকুক এটা হচ্ছে আমরা সবল দিয়ে ক্যালকুলেশন করব। তো এটার মধ্যে অ্যাজ ইউজুয়াল হচ্ছে পিএইচ বা পিওএইচ এর যোগফল হচ্ছে 14, এটা জানি। এগুলো আল্টিমেটলি হচ্ছে আমার এতটুকু জানাই আছে যে আসলে এসিডের বিয়োজন দ্রব্য বা ক্ষারের বিয়োজন দ্রব্যকে গুণ করলে পানির আয়নিক গুণফল হয়। এবং এখানে যে ভ্যালুটা লেখা হয়েছিল এটা কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। তোমার কাছে কোশ্চেনে যদি বলা থাকে 25 না 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন তোমার কাছে পানির আয়নিক গুণফল দেয়া থাকবে। তখন দুইটার গুণফলকে কিন্তু ওই জিনিসটাই ধরে নিতে হবে, হ্যাঁ? তো এখন আমি যখন কোশ্চেনগুলো সলভ করতে যাব তখন দেখো আমার কাছে ধরো এরকম একটা কোশ্চেন আসছে যে কি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হুম, এই দেখো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে পিএইচ এর মান বের করতে, এবং তার ক্ষেত্রে ঘনমাত্রা বের করার জন্য পার্সেন্টেজ দেওয়া আছে 2.5%। 2.5% যখন এরকম দেওয়া থাকে আমরা এরকম করে ঘনমাত্রাটা বের করতে পারি না, 10x ডিভাইডেড বাই এম। এক্স কি থাকে যত পার্সেন্টেজ বলে এটা, আর এম হচ্ছে আণবিক ভর। এখানে সালফিউরিক অ্যাসিড, তার মানে সালফিউরিক অ্যাসিডের হচ্ছে কত 98, আর পার্সেন্টেজ আছে 2.5। বসাইলে এখান থেকে আমার কনসেন্ট্রেশনটা আসতেছে কত 0.255। আমি এখানে কনসেন্ট্রেশনের মধ্যে এই যে দেখো ভ্যালুটা বসাই দিতেছি, এই হচ্ছে বসাই দিছি। এখন তুল্য সংখ্যা কিভাবে? ওই যে সালফেটের হচ্ছে -2 আর এইচ এর হচ্ছে +1। তুমি প্লাস মাইনাস ডিজিটের প্লাস মাইনাসের কথা চিন্তা করবে না, ডিজিটার কথা চিন্তা করো। সেম না ভিন্ন? ভিন্ন। ভিন্ন হইলে কি করতে হয়? গুণ করে দিতে হয়। তাহলে গুণ করলে আসতেছে কত 2। এই হচ্ছে সেই তুল্য সংখ্যা 2 বসাইছি। দেন ক্যালকুলেটরে ক্লিক করলে আমার কাছে পিএইচ এর মান আসতেছে হচ্ছে এটা। এখানে ঠিক সেম আমাকে পিওএইচ ও বলতে পারতো, তখন 14 থেকে শুধু বাদ দিয়ে দিতাম আরকি। এবং ওইখানে ব্যতিক্রমও কিন্তু কিছু ছিল। তো এগুলার ব্যতিক্রমগুলো হচ্ছে ওইখানে লেখা আছে। আমরা দেখে নিব। ওই লেকচার শিটটা শুধু ফলো করে ফেলবো। এখন আসো। তো কথা তো গেল হচ্ছে সবলের ক্ষেত্রে এরকম আমরা কোশ্চেন সলভ করব। তার আগে আমি যদি বলি যে আসলে দুর্বলের ক্ষেত্রে তখন আমি কি বসাবো? দুর্বলের ক্ষেত্রে আমাকে প্রথমেই জানতে হবে যে আসলে আমি দুর্বল কখন ব্যবহার করব? যদি আলফা অথবা কে এ অথবা ক্যাবির মান দেয়া থাকে। তখনই আমি এটা হচ্ছে দুর্বল হিসেবে কনসিডার করব, এবং এই সূত্রগুলা বসাবো যে আসলে সেই পিএইচ ইকুয়াল হচ্ছে মাইনাস লগ অফ আলফা সি। আলফা কি? এখানে বিয়োজনের মাত্রা, এখানে পার্সেন্টেজ ইন্ডিকেট করে। দুর্বলগুলো হচ্ছে সম্পূর্ণ বিয়োজিত হয় না, কিছু পরিমাণে হচ্ছে বিয়োজিত হয়। যেমন 100 র মধ্যে 6 থেকে 10% সর্বোচ্চ সে বিয়োজিত হবে দুর্বলগুলার ক্ষেত্রে। এই হচ্ছে সেই পার্সেন্টেজের ইন্ডিকেট করতেছে হচ্ছে আলফার মানটা। আর সি তো কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। পিওএইচ যেটা আছে ঠিক সেম, তখন ঘনমাত্রাটা বসাইতে হবে হচ্ছে ক্ষারের, এসিডের ক্ষেত্রে ঘনমাত্রাটা বসাইতে হবে হচ্ছে এসিডের। এবং এখানে অসওয়াল্ডের লঘুকরণের একটা সূত্র আছে, এবং এটাও এমসিকিউ তে অনেক ভালো করে আসে যে এটা কার সাথে কম্বিনেশন হয়েছে। দেখো এখানে বিয়োজন মাত্রার সাথে হচ্ছে ঘনমাত্রা। এটা যদি বলি যে আসলে তাদের সাথে সম্পর্কটা কেমন, বর্গমূলের ব্যস্তানুপাতিক। নিচে রুট সি, এখানে হচ্ছে আলফা, তাহলে বর্গমূলের ব্যস্তানুপাতিক 1 ডিভাইডেড বাই রুট সি, বর্গমূলের ব্যস্তানুপাতিক এরকম। তো এইখানে আলফা ইকুয়াল বলা যাচ্ছে রুট ওভার অফ কে ডিভাইডেড বাই সি। এই ভ্যালুটা যদি আমি এখানে আলফাতে বসাই তাহলে পরের লাইনটাই কিন্তু আসে রুট ওভার অফ কে ইনটু হচ্ছে সি। এটাই আসলে আমার এই যে আমরা তো দেখো পিএইচ এর সূত্র যে আমরা অ্যাজ ইউজুয়াল শিখছি। অ্যাজ ইউজুয়াল কি শিখছিলাম? যে পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তাইলে এখন এই যে লেখা হয়েছে এই জিনিসটা,
এই জিনিসটা আসলে আমাকে H+ আয়নের মোলার ঘনমাত্রা ইন্ডিকেট করে। এই যে লগের ভিতরে যেই জিনিসটা লেখা হইছে, এইটাই আমার আসলে কি বলতো H+ আয়নের মোলার ঘনমাত্রা ব্যবহার করে। এই কথাটা যদি মনে রাখতে পারি, তাইলে তারপরে যখন আমরা ঘতে উচ্চতর দক্ষতার একটা কোয়েশ্চেন আছে, ওই ম্যাথটা তোমার টেস্ট পেপার বলো বা মেডিসিতে বলবা দেখবা যে টোটালি ১ পৃষ্ঠা ১.৫ পৃষ্ঠায় করে করছে। কিন্তু এটা ২ লাইনে সলভ করা যাবে। শুধু যদি এই কনসেপ্টটা মাথায় রাখতে পারো। তো এটাও আমি এখানে করছি। তো আসো, এখন কোয়েশ্চেন যখন সলভ করতে যাবো, দেখো তোমার কাছে উদ্দীপক দেয়া আছে। এটা এবারই কিন্তু কোয়েশ্চেন পরীক্ষায় আসছিল এরকম যে, এটাতে বলতেছে যে আসলে পাত্র ১ যেটা আছে, এ হচ্ছে পাত্র ১, তার কে এর মান বের করো। তো এটা বলার সাথে সাথেই তো আমি বুঝে ফেলছি যে আসলে পাত্র ১ টা হচ্ছে এখানে দুর্বল। কারণ যদি দুর্বল না হইতো তাহলে কে এর মান জানতে চাইতো না। যেহেতু কে এর মান জানতে চাইছে তার মানে এটা হচ্ছে দুর্বল। আর দুর্বল হলে আমি আসলে সূত্র বসাবো কি? এই হচ্ছে সেই pH = -log of √k কে ইনটু হচ্ছে সি। এখন এটা না বসায় আমি এখানে আলফা সিও বসাইতে পারতাম। তখনও ভ্যালুটা বের করা যেত। আলফা বের করে তারপর আবার কে বের করতাম। তো যদি এটা ডিরেক্ট মনে রাখতে পারি তাহলে এটাই কেন বসাবো না? কোশ্চেনের দিকে তাকায় দেখি আমার কাছে এখানে বলছে 0.1 মোলার। তার মানে কনসেনট্রেশন দেয়া আছে অ্যান্ড পিএইচ এর ভ্যালুটা দেয়া আছে। পিএইচ এর ভ্যালু যদি আমি এখানে বসায় দেই, পিএইচ এর ভ্যালু হচ্ছে 2.4 মাইনাস লগ অফ কে এর মানটা আমি জানি না। তাহলে রাখলাম। কিন্তু সি এর মান কোশ্চেনে দেয়া আছে। তাহলে তো পরের লাইনেই ম্যাথটা সলভ হয়ে যায়। ঠিক আছে? তারপরে আসো। এটাতে বলতেছে পাত্র এক্স। তাহলে আমি তাকায় দেখব যে পাত্র এক্স কোনটা? এই হচ্ছে সে আমার পাত্র এক্স। পাত্র এক্স প্রশ্নের মধ্যে বলা আছে দুর্বল এসিডের দ্রবণ। প্রশ্নের মধ্যে যেহেতুই বলা আছে যে দুর্বল এসিডের দ্রবণ, তাহলে আমি দুর্বলের সূত্রগুলো এখানে এপ্লাই করব। কিন্তু আমার কাছে পিওএইচ জানতে চাইছি। আছে জিনিসটা হচ্ছে এসিড, তাহলে পিওএইচ তো ডিরেক্ট বের না করে আমরা আগে পিএইচটা বের করে তারপরে 14 থেকে বাদ দিয়ে দিব, শেষ পিওএইচ আসবে। এবং তার জন্যই দেখো বলা আছে যে কে এর মান হচ্ছে এত। তাহলে কি বলছিলাম না যে তোমার দুর্বলের ক্ষেত্রে অবশ্যই কে অথবা আলফা দেয়া থাকবে, এবং কে বা আলফা দিয়ে আমি বুঝতেছি এটা হচ্ছে তোমার দুর্বল। আর সবলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা থাকে না। তো এখন আমি হচ্ছে সেই পিএইচ বের করব। পিএইচ বের করলে আসতেছে -log of √k * c। কে এর মানও কোশ্চেনে দেয়া, সি এর মানও কোশ্চেনে দেয়া আছে। বসাইলে এখান থেকে পিএইচ একটা পাবো। এই পিএইচটা যদি আমি আসলে পিওএইচ এর সূত্রের মধ্যে দেই, মানে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল হচ্ছে 14, এটাতে যদি বসাই তাহলে এখান থেকে আমি পিওএইচ পাবো। কারণ কোশ্চেনে আমার কাছে কিন্তু পিওএইচ জানতে চাইছিল। তো এই ম্যাথগুলো কিন্তু যখন হচ্ছে তুমি দেখবা মেডিজিতে সলভ করতেছে বা টেস্ট পেপারে সলভ করতেছে, তখন দেখবা যে হচ্ছে সে টোটালি আগে রিঅ্যাকশন লিখতেছে, কি আলফা সি পরিমাণ বিয়োজিত হইতেছে, এই সব কিছু দেখায় তারপরে হচ্ছে ম্যাথটা করতেছে। যেহেতু গয়ের মধ্যে আসতেছে এত কিছু দেখানোর দরকারই নাই। যেই ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো সুন্দর করে লিখে সূত্র লিখে ডিরেক্ট আনসার করে দিবা। ঠিক আছে? তারপরে আসো। এইবার আমার কাছে পাত্র এর পিচ বের করতে বলছে। পাত্র এর দিকে তাকায় দেখো, এটা হচ্ছে তোমার দুর্বল ক্ষার। তুমি যদি বলো যে আমি দুর্বল ক্ষার, এটা আমি বুঝবো কিভাবে? এটা বুঝার অপশন হচ্ছে এখানে তোমার কাছে কেবির মান দেয়া আছে। তো কেবি যদি দেয়া থাকে তার মানে জিনিসটা দুর্বল হয়। এটা যদি দুর্বল হয় তাহলে এখন আমি সূত্র বসাবো হচ্ছে দুর্বলের। তাহলে পিওএইচ এখান থেকে বের হবে। পিওএইচ যেটা বের হইছে, আমাকে তো পিওএইচ বের করতে বলে নাই, পিএইচ বের করতে বলছে। তো আবার ঠিক সেম 14 থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমার কাছে পিএইচ চলে আসবে। দেন এটাতে আসতেছি। এই হচ্ছে সেই ম্যাথটা। এই ম্যাথটাই তুমি টেস্ট পেপারে দেখবা হচ্ছে একদম ১ পৃষ্ঠার উপরে ১.৫ পৃষ্ঠার মতো হচ্ছে এটা সলভ করছে শুধু এটা। কিন্তু আমরা যখন সলভ করব তখন এই যে সেই ২ লাইনের ম্যাথ সলভ করা যাবে। তবে এটা বোঝার জন্য আমাদের আগে কাজগুলা কি করতে হবে যে কোশ্চেনে জানতেই চাইছে কি, তারপর আমাকে বের করতে হবে কি। আমি দেখতেছি এখানে পাত্র এ এর কথা বলছে। পাত্র এ এর মধ্যে বলা আছে যে এটা হচ্ছে তোমার 10 ml HCl দেয়া আছে। পিএইচ এর মান হচ্ছে 2, পাত্র এ। এটা আমি HCl জানি এটা শক্তিশালী। কিন্তু তাও আমি আরো কনফার্ম হইছি কি বলো? যে এখানে K অথবা আলফার মান দেয়া নাই শক্তিশালী। আমি B তে যাবো। এখানে CH3COOH, এটা জানি আমি দুর্বল। কিন্তু তাও আমি আসলে কোশ্চেন থেকে কিভাবে বুঝবো যে এটা দুর্বল? এটা আমি আসতেছি। তারপরে হচ্ছে 20 ml এন্ড কনসেনট্রেশন দেয়া আছে। এইটাও এসিড, এটাও এসিড। ২ টা এসিড একসাথে মিশ্রিত করা হইছে। দেন নতুন আরেকটা পিএইচ পাওয়া গেছে। আমাকে কোশ্চেনে বলছে বি পাত্রে, এই যে হচ্ছে বি পাত্র, বি পাত্রে জৈব এসিডটির বিয়োজন মাত্রা নির্ণয় করা সম্ভব কিনা। তাহলে তার বিয়োজন মাত্রা কার জিজ্ঞাসা করে? দুর্বলের জিজ্ঞাসা করে। আচ্ছা, তো আমরা তো এখানে কনসেনট্রেশন ঘনমাত্রার কথা চিন্তা করতেছি যে, কারণ ২ টাই এখানে এসিড আছে, এসিড থেকে ২ টা মিশানো হইছে, ঘনমাত্রা চেঞ্জ হইছে। যদি ঘনমাত্রা চেঞ্জ হয়, ২ টা এসিডকে হচ্ছে মিশ্রিত করা হয় অথবা ২ টা ক্ষারকে মিশ্রিত করা হয়, তখন আমরা সূত্র ব্যবহার করি না যে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা বের করার জন্য সূত্র ব্যবহার করি S1 V1 + S2 V2 = হচ্ছে SB। এখানে S দ্বারা বোঝায় মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, মিশ্রিত দ্রবণের আয়তন দ্বারা হচ্ছে V।
আর S1 দ্বারা ইন্ডিকেট করে প্রথম পাত্রের, বি দ্বারা ইন্ডিকেট করে দ্বিতীয় পাত্রের। এখানে যেহেতু এ পাত্র বি পাত্র আমাকে এ বি লেখা উচিত ছিল, তাই না? ধরো এখানে আমি লিখে দিলাম হচ্ছে সেই এ বি, এ হচ্ছে সেই এ, আর তার জন্য ধরো হচ্ছে এখানে বি আর কি। তো এই যদি হয় কথা, তাই এখন আমাকে শুধু ভ্যালুটা বসাইতে হবে। এখন ভ্যালু বসানোর ক্ষেত্রে আমাকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে যে S1 এর ক্ষেত্রে ঘনমাত্রা কি কোশ্চেনে ডিরেক্ট দেয়া আছে? আমি তাকায় বলতেছি যে না দেয়া নাই, পিএইচ দেয়া আছে। কিন্তু আমি চাইলে পিএইচ থেকে ঘনমাত্রা বের করতে পারবো কিনা? হ্যাঁ পারবো। এইটাই হচ্ছে এই প্রসেসটা থেকে। পিএইচ যখন থাকে পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তাহলে এইচ প্লাস আই হইতেছে কত? 10 টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক সেম ওয়েতে আমি মিশ্রিত দ্রবণের পিএইচ যদি দেয়া থাকে তাহলে আমি ঘনমাত্রা বের করতে পারবো। আমি এবার আসতেছি বি পাত্রের ক্ষেত্রে। আমি দেখি এখানে ঘনমাত্রা দেয়া আছে। এখন সবাই বলবে এই ঘনমাত্রা আমি বসায় দিব। কিন্তু না, এটা তো দুর্বল। যখন দুর্বল হয় তখন হচ্ছে ওই H+ আয়নের মোলার ঘনমাত্রাটা হয় কি আলফা সি, অথবা কি হয় √K * C। এই কথাটাই ওইখানে বলছিলাম। তুমি এটা ভালো করে মনে রাখো যে এটা কিন্তু যদি মনে রাখতে পারো তাহলে ম্যাথটা কত সহজ হয়ে যাচ্ছে। 2 লাইনে সলভ করা যাচ্ছে। তো এইখান থেকে আমি তাহলে ঘনমাত্রাটা পাচ্ছি হচ্ছে আলফা সি। এখানে আলফার ভ্যালুটা কত? আলফার ভ্যালু তো আমি বেরই করব। সি এর ভ্যালু কত? 0.002। এই হচ্ছে সেই আলফা সি। এখন আর কিছুই না। এই S1 এর মান বসাই দিছি, V1 এর মান বসাইছি, S2 এর মান বসাইছি, V2 এর মান বসাইছি। নিচে যে টোটাল আয়তন, এখানে তাকায় দেখি তো টোটাল আয়তন দেয়া নাই। যদি দেয়া না থাকে, এটার আয়তন হচ্ছে 10, এটা হচ্ছে 20, দুইটাকে একসাথে মিশ্রিত করা হইছে। স্পেসিফিক যদি এখানে পাত্রের আয়তন দেয়া থাকতো 100, তাহলে আমাকে 100 বসাইতে হইতো। কিন্তু যেহেতু দেয়া নাই, দুইটাকে মিশ্রিত করছি, তাহলে টোটাল আয়তন এবার কত হইছে? এখানে 10 আর 20, টোটাল হচ্ছে 30। এই হচ্ছে সেই 30 বসাইছি। বসানোর পর এখান থেকে আমি আলফার মানটা বের করছি। কারণ টোটাল ইকুয়েশনের মধ্যে শুধু আলফাটাই আমার কি বলো অজানা। এই হচ্ছে সেই আলফাটা বের করছি। তারপরের ম্যাথটাতে যদি যাই, তারপরের ম্যাথটাতে হচ্ছে দেখো এখানে তোমাকে এ পাত্রে, এটারই পরের যে কোশ্চেনটা ছিল, এ পাত্রে আপেলের জুস, বিটাতে হচ্ছে কমলার জুস, এক্সে হচ্ছে তোমার কি দুর্বল এসিটের দ্রবণ। কিন্তু কোশ্চেন আমার কাছে জানতে চাইছে এ ও বি পাত্র এর দ্রবণদ্বয় পরস্পর মিশ্রিত করা হলে দুইটাকে মিশাবো, একটা আপেল আর একটা হচ্ছে কমলা। আচ্ছা, এখন মিশানোর পরে পান করা যাবে কিনা, এটা আমি পান করতে পারবো কি পারবো না, এটা আসলে ডিপেন্ড করবে কি ওই যে এখানে দেখো এখানে পাচক রসের এখানে পিএইচ দেওয়া আছে। এটা আছে কত 1.5 থেকে 3.5। যদি এই রেঞ্জের মধ্যে হয় তাহলে এটা আমি পান করতে পারবো। এই রেঞ্জের বাইরে হলে আমি হচ্ছে পান করতে পারবো না। তাহলে আমি এখন দুইটাকে মিশ্রিত করলে পিএইচ কত আসে এটা বের করব। মিশ্রিত দ্রবণের পিএইচ বের করতে চাইলে আমাকে আগে ঘনমাত্রা বের করতে হবে। ঘনমাত্রা কি করব? ঠিক সেম যেই সূত্রটা আমি আগে অ্যাপ্লাই করছি এটাই অ্যাপ্লাই করতেছি। S = S1V1 + S2V2/V। এখান থেকে আমি চাইলে সব ইনফরমেশন দেয়া আছে। S দেয়া আছে, V দেয়া আছে, S দেয়া আছে, V দেয়া আছে, আমি বসাইছি। এই যে S1 কোনটা তার, V1 কোনটা তার, S2 কোনটা ওইটার, V2 রও হচ্ছে ওইটার। টোটালটার আয়তন আমি এখানে বসাইছি, দুইটাকে যোগ করে ঘনমাত্রা পাইছি। যেই ঘনমাত্রাটা পাইছি আমরা pH = জানি মাইনাস লগ অফ ওই ঘনমাত্রা, তাহলে এখান থেকে একটা pH পাচ্ছি। যেই pHটা পাইছি এই pHটাই হচ্ছে কি বলতো, যদি এই রেঞ্জের হয় 1.5 থেকে 3.5 এর হয় তাইলে আমি কি করতে পারবো বলো? পান করতে পারবো। যদি এর বাইরে চলে যায় তাহলে কিন্তু আমি পান করতে পারবো না। দেখো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে ম্যাথগুলা যে এই ওয়েতে সলভ করা হইতেছে, ইটস ওপেন চ্যালেঞ্জ যে এত শর্টকাট ওয়েতে আসলে এটা করা পসিবলই না। হ্যাঁ? তো নেক্সট কিন্তু হচ্ছে তোমাদের পার্ট 2 আসবে সিকিউর, যেটাতে গুণগত রসায়ন, দেন হচ্ছে মৌলের পর্যাপিত ধর্ম এটা থাকতেছে। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে তোমার টপ 400 এমসিকিউ আসতেছে। তো অবশ্যই এই ক্লাসগুলোর প্রতি ইন্টারেস্টেড থাকলে কমেন্টে লিখবা যে তোমরা এই ক্লাসগুলোর প্রতি ইন্টারেস্টেড আছো। কারণ এই জিনিসগুলো যখন দেখি তখনই তো আমাদের ভালো লাগে যে আসলে নতুন, নতুন ক্লাস করার জন্য হচ্ছে উৎসাহ জাগে। কারণ একেকটা স্লাইড বা এগুলো মেক করতে খুবই সময় সাপেক্ষ। আমরাও স্টুডেন্ট যেহেতু আমাদেরও ভার্সিটি আছে, দেন হচ্ছে পড়াশোনা আছে, আবার অন্যান্য আনুষঙ্গিক কিছু কাজ আছে। ওইগুলার ব্যতিরেকে আমরা যখন এই সময়গুলো বের করে নেই, যখন কমেন্টগুলো পড়ি তখন আমাদের উৎসাহটা আরো বেশি করে জাগে যে আসলে না, তাদের আমি এতটুকু সাহায্য করতে পারতেছি, এটা অবশ্যই আমার জন্য করা উচিত। আচ্ছা দেখো এখানে বাফার যে দ্রবণটা আছে, বাফার দ্রবণটার ক্ষেত্রে এইখানে সুন্দর একটা ট্রিক্সের কথা বলবো। তুমি কোনো রিঅ্যাকশন ছাড়া তুমি উপরের উদ্দীপক পড়ে আনসার করতে পারবা। কোনো রিঅ্যাকশন ছাড়া উদ্দীপক পড়ে আনসার করতে পারবা। আসো এটা করবো। তাইলে বাফার দ্রবণের আগে আমাকে হচ্ছে বাফারের সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। pH = P of K + log of উপরে সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড। এর হচ্ছে সূত্র। তা আমি যদি বলি বাফার দ্রবণটা কি? বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যেই দ্রবণের মধ্যে শক্তিশালী এসিড অথবা শক্তিশালী ক্ষার মিশালে দ্রবণের pH এর কোনো পরিবর্তন হয় না। এই জায়গায় বাফার দ্রবণ ২ প্রকার, একটা হচ্ছে অম্লীয় বাফার, একটা ক্ষারীয় বাফার। যদি এটা অম্লীয় বাফার হয় তাহলে উপরের সূত্র
যদি ক্ষারীয় বাফার হয়, এখানে আবার ব্র্যাকেটে লেখা আছে অম্লীয় বাফার হলে উপরেরটা, ক্ষারীয় বাফার হলে নিচেরটা। তখন উপরে হইতেছে সল্ট, দেখো এখানে উপরে বলছে সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড, এটা হবে সল্ট ডিভাইডেড বাই হচ্ছে বেস। এখন সবগুলোর জন্য খুবই ছোট্ট, ছোট করে কথা বলে দিছি। তুমি শুধু এটা ফলো করো। শেষ। মানে তোমার কাছে মনে হবে কেমিস্ট্রি যে এই ২ বছর কি পড়ছি আসলে এই ক্লাসে সবকিছু শিখা ফেলছি। এরকম মনে হবে, হ্যাঁ? তো আচ্ছা, এখন যদি তোমার হচ্ছে এই pH এর সূত্র তুমি বসাইতে চাও, মানে দুর্বল অম্ল যখন থাকে তোমার কাছে একটা শক্তিশালী ক্ষার দেয়া আছে, একটা দুর্বল অম্ল দেয়া আছে। তুমি ২ টাকে একসাথে মিশাইছো। মিশানোর পরে এখানে দ্রবণটা বাফার হবে কি হবে না, এটা ইন্ডিকেট করে হচ্ছে তোমার দুর্বল অম্লের মোল সংখ্যা যদি বেশি হয়। এটা হচ্ছে শর্ত। হুম? এটা হচ্ছে তোমার শর্ত। শর্তটা হচ্ছে দুর্বল অম্লের মোল সংখ্যা যদি বেশি হয়, তাহলে এটা হচ্ছে তোমার অম্লীয় বাফার হবে। তাহলে ক্ষারীয় বাফার হওয়ার শর্ত কি? ক্ষারীয় বাফার হওয়ার শর্ত হচ্ছে দুর্বল, দুর্বল ক্ষারের মোল সংখ্যা বেশি হতে হবে। এই জিনিসগুলো এখন যারা নতুন শুনতেছে তাদের কাছে কেমন জানি মনে হচ্ছে। তো ম্যাথ গুলো সলভ করার সময় দেখবা যে তুড়ি মেরে সলভ করা যায় আরকি। তো এটা গেল হচ্ছে তোমার আ কোনটা গেল এই যে শর্তগুলা ছিল। P of K যদি বের করি অথবা KB বের করি, এটা কি সেই মাইনাস লগ অফ K এর মান শুধু বসাই দিব। আমরা যদি PH যদি হয় মাইনাস লগ অফ H প্লাস আয়ন, তাহলে এটা তো তোমার K হবে। অ্যান্ড নিচে অম্লের মোল সংখ্যা যখন বসাবো, অম্লের মোল সংখ্যার মধ্যে আমরা বসাবো, দেখো এখানে K বেশি, এখানে তোমার কিন্তু দুর্বল অম্ল বেশি। তাহলে দুর্বল অম্লের মোল সংখ্যা মাইনাস ক্ষারের মোল সংখ্যা। এখানে একটা ক্ষার ব্যবহার করা হবে, এই ক্ষারের মোল সংখ্যা। আর লবণের মধ্যে বসাবো ক্ষারের যে মোল সংখ্যাটা আছে, ক্ষারের মোল সংখ্যা বসাবো হচ্ছে উপরে। তাহলে একদম কমন সেন্স, আমি যদি ক্ষারীয় বাফার বের করতে চাই, লবণের মধ্যে বসাবো এবার শক্তিশালী অ্যাসিডের মোল সংখ্যা, আর নিচে বসাবো যেহেতু দুর্বল ক্ষারের মোল সংখ্যা বেশি, দুর্বল ক্ষারের মোল সংখ্যা মাইনাস হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা। এখন কথা জানি কেমন লাগতেছে, এটা আমি একটু যদি এপ্লাই করে আসি, তারপরে ক্রিয়া কৌশলটা দেখাচ্ছি। তো বুঝতেছো তো, এখানে দাগানো মানে হচ্ছে এই ক্লাসটাই আমাকে ২ বার রেকর্ড করা হইছে। আমি ২ বার দাগায়, দাগায় এখানে পড়াইছি। দেন পরবর্তী এনার্জিতে তো আসলে এটা বলবোই যে আসলে এটা যখন আমি আবার করতে যাব, আবার একটা ম্যাসিভ একটা টাইম নষ্ট হবে। আর এটা এখানে লেখা আছে মানে তোমাদের জন্য উপকার হচ্ছে যে সিনারিওটা কি? ইজিলি হচ্ছে যে ওই যতটুকু লিখতে সময় নষ্ট হইতো ওই সময়টুকু হচ্ছে এখানে স্কিপ করা গেছে। এমন একটা সময় যেহেতু ওয়ান শট দেখতে আসছো, ওয়ান শটে এটাই যত কম সময় হচ্ছে শেষ করা যায় ততই তোমাদের হচ্ছে উপকার। কারণ তুমি যদি শুধু ক্লাসটাই দেখো, ক্লাসটাই দেখলে তো আসলে হইতেছে না, তোমাকে আবার একটু প্র্যাকটিস করতে হইতেছে। ওই টাইমটা দিতে হবে। তো আমি আসলেও এটার ঘোর বিরোধী যে ১৫-১৬ ঘন্টার ওয়ান শট যেগুলা হয়, এগুলার আমি আসলে ঘোর বিরোধী। আমি আসলে এত বড়, বড় ওয়ান শটের পক্ষে না। কারণ কখনই এটা শেষ করা হবে, আবার কখনই হচ্ছে এই জিনিসটা পড়া হবে। এটা একটা ইফেক্ট থাইকা যায়। আচ্ছা, যাই হোক। কিন্তু আমি যখন এটা যদি ফুল এখানে লিখে, লিখে নেয়া লাগতো, তাইলে গুণগত রসায়ন আর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এখানে আবার আমার লিখে, লিখে নিতে হবে। ওইখানে একটু টাইম একটু বেশি লাগবে। আল্টিমেটলি এটাতে কিন্তু আবার টাইম কম চলে আসতেছে। এখন আসো, যেটা বলতেছিলাম যে ধরো এইটা এ পাত্রের দ্রবণ, বি পাত্রের দ্রবণ ২ টা আছে। তাদের দ্রবণটারে আমি মিশ্রিত করব। মিশ্রিত করলে অল্প পরিমাণ এসিড যোগে H+ এর ঘনমাত্রা স্থির থাকবে কিনা। তো আমি এই H+ যোগ করব, ঘনমাত্রা স্থির থাকবে কিনা এটা মান ইন্ডিকেট করে pH ঠিকঠাক থাকবে কিনা। তো বাফারের ক্রিয়া কৌশল হচ্ছে বাফার তখনই হবে যখন হচ্ছে H+ আয়নের ঘনমাত্রা চেঞ্জ হবে না অল্প পরিমাণে কিছু মিশাইলে। আমি তাহলে আগে চেক করব যে এই দ্রবণটা তোমার বাফার কিনা। বাফার কিভাবে চেক করে? ওই যে বলছি এইখানে কি দেখতে হবে দুর্বল আছে কোনটা। আমি তাকায় দেখি যে আসলে HCOOH এটা আমি জানিই দুর্বল, কিন্তু আরো কনফার্ম হইছি কিভাবে? K এর মান দেয়া থাকলে এটা দুর্বল বা আলফা দেয়া থাকলে দুর্বল। এরকম বলছি না? তার মানে এটা দুর্বল। তাহলে এটা শক্তিশালী। এখন দুর্বলের মোল সংখ্যা বেশি হইতে হবে। তাহলে তার মোল সংখ্যা বের করব। আমরা মোল সংখ্যা শুধু জানি SV। S তো কোশ্চেনে দেয়া নাই, পার্সেন্টেজ দেয়া আছে। তাহলে S ইকুয়াল আমরা কি জানি 10x ডিভাইডেড বাই m। 10x ডিভাইডেড বাই m এখানে বসাইছি ইনটু আয়তন বসাবো। আয়তন এখানে কোশ্চেনে তো দেয়াই আছে 50। তাহলে এই 50 × 10⁻³ আমাকে SB এখানে যেটা ছিল এটা অবশ্যই কি বলো লিটারে ছিল আরকি। তাহলে লিটারে নিতে হবে আমাকে। মোল সংখ্যা বের হইছে। এবার আমি শক্তিশালীটা হচ্ছে বের করব। এটা ছিল আমার এখানে কি বলতো দুর্বলের, দুর্বল এটা হচ্ছে তোমার শক্তিশালী। শক্তিশালী। এখন দুর্বল যেটা আছে তার মূল সংখ্যা যেটা আমি বের করছি আসছে শক্তিশালী। দেখো এখানে আবার এখানে হচ্ছে তোমার কি ঘনমাত্রা দেয়া দিতে হবে আরকি। তো ঘনমাত্রা তো কোশ্চেনে নাই। এখানে পিওএইচ ক্ষারীয় দ্রবণ, তার পিএইচ দেয়া আছে। তার পিএইচ দেয়া আছে মানে তার পিওএইচ কত হবে? 14 থেকে 1 চলে যাবে, তার থাকে 1। তাহলে তার এই OH মাইনাস এর ঘনমাত্রা কত হবে? 10⁻⁻1। তাহলে 10⁻⁻1 বসায় দিছি। দেন আয়তন কোশ্চেনে দেয়া ছিল, এটাকে আমি লিটারে কনভার্ট করে নিছি। দেন মোল সংখ্যা আসছে। আমি তাকায় দেখতেছি যে এই জায়গায় দুর্বলের মোল সংখ্যা বেশি। শর্ত কাজে লাগছে, দুর্বলের মোল সংখ্যা বেশি। যদি দুর্বলের মোল সংখ্যা বেশি হয় তাহলে দ্রবণটি অবশ্যই বাফার হবে, এবং এখান থেকে আমি বলে দিতে পারি এটা অম্লীয় বাফার। কারণ
দুর্বল যেটা ছিল সেটা অম্ল ছিল, দুর্বল অম্লের হচ্ছে মোল সংখ্যা বেশি। আবার দুইটাই যদি দুর্বল থাকে তখন কিন্তু কখনোই বাফার হবে না। দেন পরবর্তীতে যদি যাই, দেন ক্রিয়া কৌশল এখানে ব্যাখ্যা করে দেবো। ক্রিয়া কৌশলটা আমি এখন মাত্র দেখাবো আরকি। তো তার আগে আমি যদি বলি আমার তো মন চাচ্ছে না আমি ওই মিশ্রিত দ্রবণের বাফারের যেটা আছে তার পিচ আমি তোমাকে বের করে দেখাইতে চাচ্ছি। তো এই ম্যাথটাই কিন্তু পরীক্ষায় তুমি টেস্ট পেপার বলো বা কোশ্চেন-টোশ্চেন এনালাইসিস করে দেখবা, এগুলাই কিন্তু ১ পৃষ্ঠায় করে, ২ পৃষ্ঠায় করে। কিন্তু আমরা এগুলাতে যাব না, শুধু ২ লাইনে সলভ করব। তাহলে আসো কিভাবে সলভ করতে হয়। আমি যদি এখানে পি অফ কে বসাইতে চাই, এটা কি মাইনাস লগ অফ কে হবে? তাহলে মাইনাস লগ অফ কে এর মান কি কোশ্চেনে দেয়া আছে কিনা? আমি তাকায় দেখব যে এখানে কোশ্চেনে কে এর মান দেয়া আছে। আচ্ছা, তারপরে আসি। উপরে সল্ট বসাবো। সল্টের মধ্যে আমি তোমাকে বলছি শক্তিশালী যে ক্ষারটা আছে, ক্ষারের মূল সংখ্যা বসাও। দেখো তো শক্তিশালী ক্ষারের মূল সংখ্যা কত? এই যে শক্তিশালী ক্ষার যেটা ছিল এটা 0.004। এই উপরে বসাই দিছি সল্টের জায়গায় এটা। নিচে বসাবা হচ্ছে কি? নিচে বসাবা হচ্ছে ওই যে কোশ্চেনে ওইখানে বলা ছিল দুর্বলটা মাইনাস শক্তিশালী ক্ষারটা। এটা কেন বসাইতে হয় রে? কারণ এসিড আর ক্ষার তো এখানে প্রশমিত হয়ে যাবে। বাকি যে অবশিষ্ট থাকবো তার সাপেক্ষে হচ্ছে বাফার তৈরি হয় আরকি। তো আমি আর ডিটেইলস এ বলব না। এখন কাহিনীটা হচ্ছে ২ টাকে হচ্ছে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ যদি করি এই যে বিয়োগটা বসায় দিছি। দেন এখান থেকে ক্যালকুলেটরে ক্লিক করলে যেটা আসবে এটা হচ্ছে পিএইচ এর বাফার। তাহলে দেখো এতটাই শর্টকাট ওয়েতে করা যায়। এই শর্টকাট ওয়েতে করলে তো তোমার কাছে পড়াশোনারে আর মনেই হবে না যে এটা পড়াশোনা। এটা তোমার কাছে ছেলে খেলা মনে হবে। আচ্ছা। এখন আমরা ওই পিএইচ এর ইয়েটা দেখে আসছি যে হচ্ছে ক্রিয়া কৌশলটা। সরি বাফারের ক্রিয়া কৌশলটা। এই হচ্ছে বাফারের ক্রিয়া কৌশল। যে বাফারের ক্রিয়া কৌশলের মধ্যে আমরা দেখব হইতে পারে অম্লীয় বাফার, হইতে পারে ক্ষারীয় বাফার কোশ্চেনের অনুসারে। তো যখন অম্লীয় বাফার হবে, অম্লীয় বাফার মানে কি হচ্ছে কি একটা দুর্বল অম্ল থাকে, তার অনুবন্ধী লবণ থাকে। এই হচ্ছে সেই দুর্বল অম্ল, এই হচ্ছে তার অনুবন্ধী লবণ। দুর্বল সে সম্পূর্ণ বিয়োজিত হয় না। এটা অবিয়োজিত অবস্থায় থাকে। এটা বারবার আগে থেকে বলে আসতেছি। তাহলে এখানে CH3COO মাইনাস আর হচ্ছে H প্লাস আয়ন তৈরি করছে। এখানে উভমুখী সাইন দ্বারা বুঝায় এটা হচ্ছে দুর্বল। আর একমুখী সাইন দ্বারা এটা বোঝায় হচ্ছে রিঅ্যাকশনটা টোটালটাই বিয়োজিত হয়ে গেছে। তার মানে এটা সবল। এখন তোমাকে ক্রিয়া কৌশলের জন্য শুধু একটা কথা বলি, শুধু একটা কথা জানলে শেষ। কি? H প্লাস বা OH মাইনাস এর যদি পরিবর্তন হয়, ঘনমাত্রার যদি পরিবর্তন হয় তাইলেই পিএইচ পরিবর্তিত হবে, তাছাড়া পিএইচ পরিবর্তিত হবে না। বাফারের মেইন থিম হচ্ছে পিএইচ পরিবর্তন হওয়া যাবে না। তাহলে এই জায়গায় আমি যদি আসি, এইটা টোটালটা বিয়োজিত হচ্ছে CH3COO মাইনাস আর H প্লাস। এইখানে যদি আমি ক্ষার যোগ করি, ক্ষার যোগ করা মানে OH মাইনাস যোগ করা। OH মাইনাস যদি যোগ করি তাহলে এখানে এটার সাথে হচ্ছে পানি তৈরি করে ফেলে। এখন বলতে পারো আগে তো H প্লাস ছিল একটা, এবার পানি হয়ে গেছে, H প্লাস তো নাই। পিএইচ এর মান তো কম বা বেশি হয়ে যাবে। এখন পিএইচ এর মানটা কম বা বেশি যে হবে, সে তো অবিয়োজিত অবস্থায় আছে। অবিয়োজিত অবস্থায় যেটা আছে এটা হচ্ছে আবার সামনে বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে আগে যে পরিমাণ H প্লাস ছিল এটার পরিমাণটা ঠিকঠাক করে ফেলবে। তার মানে বাফারের তোমার হচ্ছে পিএইচটা স্টেবল থাকতেছে, ঠিকঠাক থাকতেছে। প্রকৃতপক্ষে অল্প একটু চেঞ্জ হয় কিন্তু আসলে আল্টিমেটলি আমরা বলব যে কোনো পিএইচ এর পরিবর্তন হয় না। যাই হোক। এখন বলতে পারো যে এটা তো বেড়ে গেছে। এখন এটা বেড়ে গেলে আমার সমস্যা কি? পিএইচ তখনই পরিবর্তন হবে যখন H প্লাস আর OH মাইনাস এর মোলার ঘনমাত্রার পরিবর্তন হবে। তাছাড়া এখানে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা। তাইলে নিচে যেটা আছে CH3COONA এটা এরকম করে বিয়োজিত হইছে। আমি যদি যখন H প্লাস এসিড যোগ করব, এসিড যখন যোগ করা হয় তখন এটার সাথে যুক্ত হয়ে CH3COO H উৎপন্ন করে ফেলে। তাহলে এটা ঢুকলে H প্লাস ২ টা হয়ে গেছিল। পিএইচ পরিবর্তন হইতো। কিন্তু এটার সাথে, সাথে রিঅ্যাকশন করেছে, এটা তৈরি করে ফেলছে। তার মানে আল্টিমেটলি আগে H প্লাস ছিল একটা, এখনো আছে একটা। তার মানে তোমার পিএইচ স্টেবল থাকতেছে, পরিবর্তন হইতেছে না। দেন আমি যদি ক্ষারীয় বাফারের ক্ষেত্রে যাই, ক্ষারীয় বাফারের ক্ষেত্রে আসলে ঠিক সেম। আবার এটা অবিয়োজিত অবস্থায় থাকবে, এটা হচ্ছে তোমার বিয়োজিত হয়ে যাবে। এটা যদি এরকম করে আসে যখন এসিড যোগ হবে পানি উৎপন্ন করবে, H+ যদি এখানে আসতো তাইলে হচ্ছে পিএইচ এর পরিবর্তন হইতো। OH মাইনাস চলে গেছে তাও পিএইচ এর পরিবর্তন হবে। কিন্তু অবিয়োজিত অবস্থায় যেটা থাকে এটা আবার বিয়োজিত হয়ে যাবে। বিয়োজিত হয়ে OH মাইনাস এর কনসেন্ট্রেশন আবার ঠিকঠাক করে ফেলবে। তার মানে পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। আর ঠিক সেম আমি যদি ক্ষার যোগ করি, এটার সাথে যুক্ত হয়েছে তোমার দুর্বল ক্ষার তৈরি করে ফেলবে। এই যে দুর্বল ক্ষার তৈরি করে ফেলছে, এখন OH মাইনাস যখন ঢুকছে তাহলে তো OH মাইনাস এর ঘনমাত্রার পরিবর্তন হইছে। কিন্তু কাহিনীটা কি? OH মাইনাস যে ভিতরে ঢুকলো, সাথে, সাথে তো এটার সাথে বেরই হয়ে গেছে। তাহলে আর পিএইচ এর পরিবর্তন হবে কি করে? এই কোশ্চেন গুলি আরকি তখন আসে। যে ধরো তোমার কাছে ২ টা সলিউশন দেয়া আছে। এটা দেখে আমি বুঝছি এটা হচ্ছে তোমার কি বলতো? দুর্বল। হুম? এটা হচ্ছে তোমার কি বলতো? দুর্বল। এরকম একটা মাত্রা করে আসছি। দুর্বল, এটা শক্তিশালী। এখন ২ টা মিশ্রিত করলে বাফার হিসেবে ক্রিয়া করবে কিনা? তাইলে যেহেতু একদম হুবহু করাই হইছে, বাফার হিসেবে করবে কিনা এটা HW।
ঠিক সেম এখানে হচ্ছে তোমার আবার বলতেছে এ আর বি দ্রবণ কয়েক ফোঁটা কমলা লেবুর রস বা চুনের পানি যোগ করলে। কমলা লেবুর রস মানে ইন্ডিকেট করে এসিড, আর চুনের পানি ইন্ডিকেট করতেছে তোমার কি বলো, ক্ষার। তাহলে আবার এসিড বা ক্ষার যোগ করলে তোমার হচ্ছে দ্রবণে কি ঘটবে এটা যদি জানতে চাই, তাহলে আর কি, আবার তুমি চেক করবা বাফার কিনা। যদি বাফার হয় তাহলে ওই অনুসারে হচ্ছে ব্যাখ্যা করবা। তুমি দেখতেছো যে এখানে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, মানে হচ্ছে ক্ষার আছে, দুর্বল ক্ষার। তাহলে এটা যদি বাফার হয়, বাফার হইলে ক্ষারীয় বাফার হবে। আর ক্রিয়াকৌশল জানতে চাইলে ক্ষারীয় বাফারের যে ক্রিয়াকৌশলটা ছিল, ওই ক্ষারীয় বাফারের ক্রিয়াকৌশলটা আমরা এখান থেকে দিব। অ্যান্ড দেন এমন একটা কোশ্চেনে তোমার কাছে এবার কিন্তু ডিরেক্ট দেখো, এবার ডিরেক্ট তোমার কাছে বলা আছে ১ নং পাত্র। তোমার এই হচ্ছে ১ নং পাত্র, তার ইনফরমেশন দেয়া আছে, উপরে পি অফ কে এর মান দেয়া আছে। আচ্ছা, ১ নং পাত্রের কত ml 0.1 মোলার HCOO এখানে যে এই দ্রবণটা যখন আমি যোগ করব তখন পিএইচ এর মান ৫ হবে। স্পেসিফিক সে বলে দিছে যে পিএইচ এর মান হচ্ছে এখানে ৫ হবে। যদি পিএইচ এর মান ৫ হয় তাহলে আমি এখানে পিএইচ এর মান এই হচ্ছে সেই ৫ আমি বসায় দিব। এই মাত্রাতে এই হচ্ছে সেই পিএইচ এর মান ৫ বসায় দিব। পি অফ কে এর মান কোশ্চেনে দেয়া আছে, বসায় দিছি। লবণের যেটা, লবণের তো ঘনমাত্রা দেয়া আছে, তাহলে এই লবণের ঘনমাত্রা দেয়া, আয়তন আমি জানি না, আয়তন লিখে দিলাম, বের করব। এন্ড এসিডের ক্ষেত্রে আমি অন্য কোনো কিছুর সাথে এখানে ২ নং পাত্রে কি আছে এগুলো দেখার টাইম নেই। কারণ আমাকে এবার ডিরেক্ট বলে দিছে যে এই হচ্ছে তোমার কি বলতো লবণ। তার মানে সল্ট বলা আছে, তার মানে এসিডের ইনফরমেশন যা আছে সব এসিডের ইনফরমেশন বসাবো। এখানে কনসেন্ট্রেশন দেয়া আছে কত, 0.15 and আয়তন দেয়া আছে হচ্ছে 100 into 10 to the power -3 -3 কেন দিলাম, লিটারে কনভার্ট করার জন্য। তাহলে এখান থেকে আমার আয়তন যেটা বের হবে এটাও লিটারে বের হবে। কিন্তু আমি যদি এখানে এমএল এ রাখতাম, এখানে একটা ফাঁদ আছে। ফাঁদটা হচ্ছে তোমার কাছে অনেক সময় এখানে ডাব্লিউর মান জানতে চাই, কি পরিমাণ তোমাকে হচ্ছে লবণ দিতে হবে জানতে চাই। তখন তুমি এখানে না হয় W/M বসাইলা, কিন্তু এখানে যদি হচ্ছে লিটারে কনভার্ট না করো তাহলে কিন্তু ম্যাথটা সলভ হবে না। কারণ মোল সংখ্যার সূত্রের মধ্যে ভিটা হচ্ছে লিটারে। এই কারণে আমরা সেফ জোন থাকার জন্য হচ্ছে লিটার ব্যবহার করতেছি। দেন আমরা চলে যাব হচ্ছে এই আমাদের হচ্ছে পিএইচ। তাহলে আমি পিএইচ থেকে আমরা আসলে ৩টা কথা শিখছি। সবলের ক্ষেত্রে হচ্ছে তোমার সি ইনটু ই, দুর্বলের ক্ষেত্রে হচ্ছে আলফা সি অথবা রুট ওভার অফ কে ইনটু সি। অ্যান্ড বাফারের ক্ষেত্রে কখন, যখন দুর্বলের মূল সংখ্যা বেশি হবে তখন। অ্যান্ড ক্রিয়া কৌশলের মধ্যে একটা কথা যে এইচ প্লাস বা ওএইচ মাইনাসের ঘনমাত্রা বা তার সংখ্যার যদি কোনো পরিবর্তন হয় তবেই হচ্ছে পিএইচ এর পরিবর্তন হবে, তাছাড়া পিএইচ এর পরিবর্তন হবে না। এই ৩ কথা দিয়েই হচ্ছে আমরা টোটাল পিএইচ শেষ করছি। অ্যান্ড শিওর যে এইখানে পিএইচ থেকে একটা সিকিউ আসতেছে, তুমি যদি ৩টা কথা ভালো করে বুঝো শেষ। তারপর আমরা যাবো সাম্যাবস্থা, এখানে ক্যাপিক অ্যাসির ক্ষেত্রে। অ্যান্ড এইখানে আমার সাম্যাবস্থায় এই সক্রিয় ভর দ্বারা একটা আমরা প্যারামিটার বের করতেছি। তো ওই জিনিসটা হচ্ছে তোমার সাম্যদ্রব্যক। এখানে আমরা সি ক্যাপি বলতেছি, এখানে সি কনসেন্ট্রেশন, পি দিয়ে হচ্ছে পার্শিয়াল প্রেসার। সক্রিয় ভর হিসেবে ২টা জিনিস ব্যবহার করা হয়, একটা হচ্ছে ঘনমাত্রা আর একটা হচ্ছে কি আংশিক চাপ। এই যে যখন এটা ঘনমাত্রার সাপেক্ষে বের করা হইতেছে তখন এটাকে আমরা বলি ক্যাসি, আর যখন পার্শিয়াল প্রেসার বা হচ্ছে আংশিক চাপের সাহায্যে বের করা হয় তখন এটাকে বলি ক্যাপি। এখন এই যে এখানে সি এর কথা আমরা বলতেছি ক্যাসি, এই ভ্যালুটা বের করা হয়, উপরে যায় হচ্ছে তোমার উৎপাদ, নিচে যায় হচ্ছে তোমার বিক্রিয়ক। এখন টোটাল রিঅ্যাকশনটা লেখার পর উৎপাদের ঘনমাত্রাগুলো লিখবো, তার আগে যে সহগগুলো আছে সহগগুলোকে হচ্ছে আমরা পাওয়ারে উন্নত করব। এবং এখানে একটা কথা টার্ম ব্যবহার করছি আংশিক চাপ। আংশিক চাপ ইকুয়াল হচ্ছে তোমার মোট চাপ ইনটু মূল ভগ্নাংশ। তো এখানে এটা হচ্ছে তোমার এই আচা মানে আংশিক চাপ ইকুয়াল মোচা ইনটু মোভা, এমন করে মনে রাখবা। আচ্ছা, তো এমন একটা কোশ্চেন আসে, এটা তো আমরা সাম্যাবস্থায় যাওয়ার পরে হচ্ছে আমরা যখন বের করি। এখন সাম্যাবস্থা ছাড়া যখন বের করি তখন এটাকে বলা হইতেছে রিঅ্যাকশন কোশেন্ট, এটাকে হচ্ছে কিউ আর দ্বারা চিহ্নিত করা হইতেছে। এখন এমনও কোশ্চেন আছে যে তোমার কাছে একটা ইনস্ট্যান্ট ভ্যালুগুলা দেয়া থাকবে, তখন বলবে এই রিঅ্যাকশনটা কোন দিকে অগ্রসর হবে। এটা আমি বুঝবো কিভাবে, আমার কাছে ক্যাপির মান বা ক্যাসির মান আগে আমি বের করব। যদি কোশ্চেনে দেয়া থাকে ভালো কথা, তাহলে বের করব, না হয় আমি বের করব। বের করে এবং একটা যেকোনো একটা টাইমে তোমার কাছে হচ্ছে দেয়া আছে ভ্যালুগুলা দেয়া আছে, তার সাপেক্ষে যে রিঅ্যাকশন কোশ্চেনটা বের করব। যদি দেখি ২ টা সমান হয়ে যায় তার মানে আমি বলবো প্রকৃতপক্ষে আমি যেই সময়টা বের করছি এটা আসলে আমার সাম্যাবস্থায় ছিল, মানে ইকুইলিব্রিয়ামেই ছিল। কিন্তু যদি এমন হয় যে কিউআর এর ভ্যালুটা বেশি হয়ে যায়, রিঅ্যাকশন কোশেন্টের মানটা হচ্ছে ক্যাসি থেকে বেশি হয়ে যায়, তখন এটা ইন্ডিকেট করে এইটা হচ্ছে তোমার বাম দিকে যাবে। তুমি চিন্তা করো উপরে যদি বেশি হয় তখনই রিঅ্যাকশন কোশেন্টের মানটা বেশি আসে। উপরে বসে উৎপাদ বেশি মানে সাম্যাবস্থা বজায় রাখার জন্য সে তো কি পিছনের দিকে অগ্রসর হবে, বিক্রিয়ক তার মানে বাম দিকে অগ্রসর হবে। এইভাবে তুমি লাসাতিলিয়েটের কথা চিন্তা করেও কিন্তু এখান থেকে আনসারটা করতে পারো। এরকম শর্ত কোশ্চেনও গত বছর আসছে। অ্যান্ড এই অবস্থা আসার পর আমি বলব তুমি কিছু ম্যাথের ক্ষেত্রে যখন তোমাকে আংশিক চাপগুলা
সরি এখানে চাপ চেঞ্জ করে দিবে বা আয়তন চেঞ্জ করে দিবে, তখন দেখা গেছে এই ভ্যালুগুলা তুমি এই সূত্রগুলো যদি ডিরেক্ট মনে রাখতে পারো সূত্রগুলা, তখন এটা একটা ভালো একটা তোমার সাপোর্ট দেয়। তুমি মনে না রাখতে পারলেও সমস্যা নাই। সবগুলা একটা নির্দিষ্ট প্যাটার্নে যাবে। এই প্যাটার্নে সলভ করে ফেলতে পারলেই হবে। তো রাখতে পারলে ভালো। তো এইজন্য হচ্ছে এটা দিয়ে রাখছি। এই জিনিসটা আমরা এখান থেকে দেখে নিব। এখন দেখো কোয়েশ্চেন কিভাবে আসে। তো আমরা হচ্ছে এটার জন্য আলাদা করে না লিখি, কোয়েশ্চেন থেকে ডিরেক্ট সলভ করি। এবং এখানে যেইগুলা যত ধরনের এখানে কেস আছে সবগুলা কেসের ম্যাথ এখানে দেয়া আছে। উপরে যে ইনফরমেশন দেয়া আছে 0.5 লিটার আয়তনের একটা আয়তনের একটি ফ্লাস্কের মধ্যে এত এত মোল আছে এন্ড 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে তোমার এই রিঅ্যাকশনটা দেয়া আছে, তার ক্যাসির মানও কোশ্চেনে দেয়া। এখন এই জায়গায় তোমার কাছে সাম্য মিশ্রণে PCl5 এর ঘনমাত্রা দেয়া আছে। সাম্য মিশ্রণে ঘনমাত্রা তোমার কাছে দেয়া আছে। তাহলে তুমি এটা শুরু করো যে PCl5 এ যে আমার রিঅ্যাকশনটা ছিল, এই হচ্ছে সে আমার রিঅ্যাকশনটা। এটা অলরেডি হচ্ছে সমতাকৃত আছে। তো কোশ্চেনে যেহেতু বলা নাই ইনিশিয়ালি কত, উপরে যে লাল বক্স করা যেটা আছে এই ম্যাথটা দেওয়া হয়েছে হচ্ছে ঘ নাম্বারের জন্য। ঘ নাম্বারে বলা আছে এটা হচ্ছে কোন দিকে যাবে আর কি। ওই ইনফরমেশন গুলো হচ্ছে ঘ নাম্বারের জন্য দেওয়া আছে। তো যাই হোক এখানে হচ্ছে 1 মোল, দেন এটা হচ্ছে তোমার 0। শুরুতে তো হচ্ছে তোমার কোনো উৎপাদ উৎপন্ন হবে না, এই কারণে 0 মোল 0 মোল। কিন্তু যখন সাম্যাবস্থায় যায় তখন এখান থেকে 1 থেকে কিছু পরিমাণ চলে যাবে। x পরিমাণ বিয়োজিত হইছে না? এই শুধু আমি এখানে x লিখতাম না, 2x ও লিখতে পারতাম। কি করলাম আমি? দেখি PCl5 এর আগে আছে যে তোমার 1। PCl5 এর আগে যদি থাকে 1, এই কারণে কিন্তু আমি এখানে লিখলাম শুধু x। যদি এখানে 2 থাকতো তাহলে আমি লিখতাম হচ্ছে 2x। দেন উৎপাদ যেটা হইছে তার আগে সহগ আছে কত 1, এই কারণেই কিন্তু আমি এখানে লিখছি শুধু x। নাইলে আমি 2x লিখতাম বা 3x যা হওয়ার লিখতাম। ঠিক সেম ক্লোরিনের আগে আছে হচ্ছে 1, 1 আছে বিধায় হচ্ছে আমি এখানে কি লিখলাম x লিখলাম। যদি 2 থাকতো তাহলে কিন্তু 2x লিখলাম, 3 থাকলে 3x লিখতাম। এন্ড এগুলো তো মূল সংখ্যা সাম্য অবস্থায়। আমাকে তো ক্যাসি বের করতে চাইলে কনসেন্ট্রেশন নিয়ে কাজ করতে হবে। তো আয়তন দ্বারা আমি ভাগ করব। উপরে বলাই ছিল 0.5 লিটার, তাহলে 0.5 দ্বারা ভাগ করে দিলাম। লিটারে তোমার ঘনমাত্রায় কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হয়ে যাওয়ার পর প্রশ্নে বলা আছে সাম্য মিশ্রণে PCl5 আছে। কারণ এই হচ্ছে সেই সাম্য মিশ্রণ। সাম্য মিশ্রণে PCl5 হচ্ছে এটা। তাহলে প্রশ্ন মতে এইটা ইকুয়াল হচ্ছে তোমার কি বলতো এই মোল পার লিটার। তাহলে এখান থেকে শুধু x এর মানটা বের করব। যে x টা তোমার কাছে ইন্ডিকেট করতেছে কি বলো, যে কতটুকু বিয়োজিত হয়েছে। এটা যদি বের করতে পারি তাহলে x এখানে বসাই দিলে PCl3 এর ক্ষেত্রে সাম্য মিশ্রণে কত আছে বের করতে পারবো। Cl2 সাম্য মিশ্রণে কতটুকু আছে এটা বের করতে পারবো। এই হচ্ছে কথা। তারপরে এবার কোশ্চেনে যদি আমি যাই, এখানে আমার কাছে বলতেছে উপরে একটা রিঅ্যাকশন দেয়া আছে। এই রিঅ্যাকশনের জন্য হচ্ছে তোমার একটা নির্দিষ্ট তাপমাত্রা আর চাপে 75% বিয়োজিত হয়। কে বিক্রি হয়? তোমার হচ্ছে বিয়োজিত হয় তোমার বিক্রিয়ক। বিক্রিয়কটা হচ্ছে এত পার্সেন্ট বিয়োজিত হয়। এখানে বিক্রিয়ক বলতে পারতো, উৎপাদ বলতে পারতো, তার রেসপেক্টে উৎপাদ তো আর বিয়োজিত হইতো না, উৎপন্ন করা থাকতো আর কি। আচ্ছা যাই হোক। তো বিক্রিয়কের যদি একাধিক থাকতো এখানে স্পেসিফিক করে বলে দেওয়া থাকতে পারতো যে হচ্ছে হাইড্রোজেন অথবা নাইট্রোজেন এরকম করে হচ্ছে বলে দেওয়া থাকতে পারতো। এখানে বিক্রিয়ক একটাই আছে, এই কারণে সে স্পেসিফিক কিছু করে নাই, ডিরেক্ট তার কথা বলছে। এখন শুরুতে আমি যদি নিতে চাই, অন্য কোনো ইনফরমেশন আমার কাছে দেয়া নাই, তাহলে শুরুতে যখন নিব তার আগে সহগ আছে 2, এই কারণে 2 বসাইছি। দেন উৎপাদ তো শুরুতে পাওয়া যাবে না, 0। সাম্য মিশ্রণে সে যখন কিছুক্ষণ চলে যাবে তারপরে কি দেখা যাবে 2 থেকে কিছু পরিমাণ বিয়োজিত হয়ে গেছে। তাহলে এই যে বিয়োজনের পরিমাণটা এটা হবে, তার আগে সহগ আছে যেহেতু 2, এই 2 টা হচ্ছে আগে আসবে। 2 টা আগে আসছে, তাহলে এই হচ্ছে সেই 2x। এই যে x টা তার আগে সহগ আছে 1, তাহলে এখানে শুধু x হবে। তার আগে সহগ আছে 3, এই কারণে 3x হবে। এখন আমি যদি ঘনমাত্রার কথা চিন্তা করি, এটা তো আমাকে ঘনমাত্রা নিতে হবে। কিন্তু কথাটা হচ্ছে এখানে আমার কাছে যেহেতু কোশ্চেনে বলাই নাই যে আসলে এটা কত আয়তন, আয়তনের কথা স্পেসিফিক বলা নাই, তাহলে আমরা ধরে নেব এটা হচ্ছে কি বলতো 1। আয়তন ধরে নেব হচ্ছে 1। এখন এটা করার মধ্যে কোশ্চেনে তো বলছিল যে 75% বিয়োজিত হয়। কে 75% বিয়োজিত হয়? বিক্রিয়ক। তাহলে এই হচ্ছে না আমার বিয়োজনের পরিমাণ। তাহলে বিয়োজনের পরিমাণটা আমি লিখতে পারি প্রশ্ন মতে এই যে 2x ইকুয়াল বিক্রিয়কের 75% বিয়োজিত হয়। এটা ছিল বিক্রিয়ক, তার মানে 2 এর 75% বিয়োজিত হয়। এই হচ্ছে সেই বিয়োজনের পরিমাণ। এইখান থেকে আমি চোখ বন্ধ করে এখানে x এর ভ্যালুটা পাবো। x যদি আমি পাই তাহলে এখানে আমি যদি বসায় দেই, তাহলে দেখো বসায় দিলে এখানে আমি কি পাবো বলো? টোটাল আল্টিমেটলি হচ্ছে তোমার ওই সাম্যাবস্থায় মোল সংখ্যা কেমন আছে এটা বের করে ফেলতে পারবো। আমাকে তো বের করতে বলছে কি বলো? আমাকে তো বের করতে বলছে ক্যাপি। তো ক্যাপির জন্য পার্শিয়াল প্রেসার বের করতে হবে। পার্শিয়াল প্রেসার বের করার জন্য আমার মোট মোল বের করতে হবে। তাইলে সাম্যাবস্থায় যে মোলগুলো আসলে সবগুলারে যোগ করে দিছি, মোট মোল বের হয়ে গেছে।
এখন আমি যদি চাই যে প্রত্যেকটার পার্শিয়াল প্রেসার বের করব, আংশিক চাপ ইকুয়াল ছিল মোট চাপ ইনটু মূল ভগ্নাংশ। তাহলে মোট চাপ বসাইছি ইনটু মূল ভগ্নাংশ। মূল ভগ্নাংশ মানে হচ্ছে নিচে বসে হচ্ছে টোটাল মোল, আর আমি যারটা বের করব তারটা হচ্ছে উপরে। দেন এখান থেকে হচ্ছে আমার পার্শিয়াল প্রেসার বের হইছে AB3 র। ঠিক সেম ওয়েতে A2 এন্ড V2 টা বের করব। শুধু পার্শিয়াল প্রেসারের যেই ভ্যালুগুলা বের করছি এটাকে আপনি সূত্রের মধ্যে বসায় দিব, আনসার চলে আসবে। সূত্র এখানে মুখস্থ না করেও কিন্তু এভাবে ভেঙে, ভেঙে করা যায়। তবে আরেক ধরনের ম্যাথ আছে। তো এটা আসলে সেম। আচ্ছা, ওই ম্যাথটা ছিল, এটা আগে দেখি, তারপর আরেক ধরনের একটা ম্যাথ আছে, এটা করলেই শেষ। আনসার চলে টোটালটুকু কভার হয়ে যাবে। তো এখন এই জায়গায় দেখো বলছে বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে। দিক জানতে চাইছে না, তো আমার একটা স্পেসিফিক যেই তোমার কন্ডিশন দেয়া আছে ওই কন্ডিশন অবস্থায় তার রিঅ্যাকশন কোএফিসিয়েন্টের মান বের করব আর ক্যাসির মান বের করব। আমি ভালো করে তাকায় দেখব যে ক্যাসির মান আমাকে দিয়ে দিছে, তার মানে অর্ধেক কাজ সে নিজেই করে দিছে। এখন শুধু ওই মোমেন্টের জন্য আমি রিঅ্যাকশন কোএফিসিয়েন্টের মান বের করব। তো রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট বের করলে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। যেইগুলা ইনফরমেশন দেয়া আছে ওই সময়ে ওই ইনফরমেশনের ঘনমাত্রাগুলো উপরে বসাই দেব। যেহেতু ক্যাসির মান এখানে দেয়া। তাহলে এখন ঘনমাত্রা যদি বসাইতে চাই, আমার কাছে তো এগুলো মূল দেয়া আছে। ঘনমাত্রা কি আমরা জানি S = N ডিভাইডেড বাই V, মূল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করতে হয়। আয়তন দ্বারা আমি ভাগ করে দেব, আল্টিমেটলি আমার কাছে উপরে উৎ উৎপাদের যেগুলো আছে ওইগুলার তোমার হচ্ছে ঘনমাত্রা বের হয়ে যাবে। এবং সবগুলার আগে দেখো এখানে সহগ হচ্ছে 1 1, তাহলে উপরে পাওয়ার যাবে হচ্ছে 1 1। 2 থাকলে উপরে 2 যাইতো, এগুলো তো আমরা দেখছি। এখন যখন ভ্যালুটা আমি বসাবো, বসাইলে এখানে একটা ভ্যালু আসবে। এই ভ্যালুটা হইতে পারে ক্যাসি সমানও হয়ে যেতে পারে। হইতে পারে ক্যাসি থেকে বড় হবে অথবা ক্যাসি থেকে ছোট হবে। যদি সমান হয় তাহলে এটা ওই যে ৩ টা শর্ত দেয়া ছিল, ইকুইলিব্রিয়াম হবে। যদি বড় হয় তখন এটা হচ্ছে বিক্রিয়াটা কোন দিকে? লেফটে আসবে। আর যদি হচ্ছে ছোট হয় তখন হচ্ছে রাইটে যাবে। তাইলে এখানে ভ্যালুটা বের করে তুমি শুধু এই শর্তটা বলে দিবা যে কোন দিকে সে যাচ্ছে। এইখানে ক্যাসি ক্যাপির মধ্যে একটা সম্পর্ক প্রতিপাদন করতে বলছে। ওয়ান কাইন্ড অফ ইট কি প্রমাণধর্মী। এই কোশ্চেনটা আমি দেখলাম যে মোটামুটি ভালোই আসছে। যে আগে আসতো না, এখন আসা কেন জানি শুরু হইছে। তো আমি একটা করে দিতেছি, হুবহু সেম প্রসেসে সবগুলা হবে এবং খুবই শর্টকাটে বলবো আরকি। তো সিনারিওটা হচ্ছে কি, তোমার এত প্রেশার নিতে হবে না। তোমাকে ক্যাপি আর ক্যাসির মধ্যে সম্পর্ক প্রতিপাদন করতে বলছে। তুমি আগে বলো যে এই রিঅ্যাকশনটা যদি তোমার হয়, এখানে কিন্তু বলে দিছে এ হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা 7 মানে নাইট্রোজেন, আর অক্সিজেনের কথাও বলে দিছে। তাহলে এখন এই যদি রিঅ্যাকশন হয় তোমার, তাহলে তার জন্য তুমি ক্যাসি বলতে পারো উপরে কনসেনট্রেশনের সাপেক্ষে, আর পি এর ক্ষেত্রে তুমি বলতে পারো পার্শিয়াল প্রেশারের সাপেক্ষে। লিখে দিলা। তো এটা দেখতে থার্ড ব্র্যাকেট একটু খারাপ লাগতেছে। আমি সি দিয়ে লিখি, সি দিয়ে কনসেনট্রেশন ইন্ডিকেট করতেছে। এখন আর কিছুই না। তুমি আদর্শ গ্যাসে একটা সূত্র পারো যে কি পিভি ইকুয়াল এনআরটি। তো এই জায়গায় পিভি ইকুয়াল এনআরটি থেকে পি ইকুয়াল কি বলতে পারো? ভি যদি এই পাশে চলে আসে, এন ডিভাইডেড বাই ভি হচ্ছে তোমার কি বলতো কনসেনট্রেশন না? ঘনমাত্রা। তাহলে এখানে সি। তাহলে পি কে লেখা যায় পি ইকুয়াল সিআরটি। তো এই যে সিআরটি এখানে আমি দেখলাম, এখানে আমি বসায় দিচ্ছি পি এর জায়গায় সিআরটি। বসানোর পর যেই ফরমেশনটা আসতেছে তুমি দেখো, এখানে ক্যাস ইকুয়াল ছিল সি NO2, এটা হচ্ছে স্কয়ার ডিভাইডেড বাই CN2O4। তো এই ফরমেশনটা এখানে তৈরি হয়ে গেছে। তাহলে এই অংশটুকুর জায়গায় আমি লিখতে পারতেছি হচ্ছে ক্যাসি, আর বাকি যে অংশটুকু আছে যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় রেখে দিব। এটাই হচ্ছে সেই আনসার। তা এই প্রতিপাদনটা যেমন হচ্ছে তার ক্ষেত্রে আসছে এরকম হইছে। অন্যগুলার ক্ষেত্রে আসলে একদম হুবহু সেম। শুধু কাজটা কি, সি এর এখানে পি এর ভ্যালুটা বসাবা। পি এর ভ্যালুটা কি? এইখানে সিআরটি এটা বসাবা, তাইলেই হবে, আর কিচ্ছু না। আচ্ছা, এই হচ্ছে লাস্ট। এই ম্যাথটা করলে ক্যাপি ক্যাসি নিয়ে কোনো ঝামেলা নাই আর। তো এটার জন্যই আমি বলতেছিলাম এই সকল ম্যাথের জন্য তুমি যদি ওইটা মনে রাখতে পারো তাহলে বেটার। না মনে রাখতে পারলেও কোনো সমস্যা নাই। তুমি এখান থেকে শুরুতে 1 দিয়ে ধরে নিয়ে তুমি ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। তো এখন তোমার কাছে যেই কোশ্চেনটা দেয়া আছে, কোশ্চেনটা হচ্ছে এই যে সেই কোশ্চেন, তার মধ্যে 25°C তাপমাত্রায় 1 এটিএম চাপে বিয়োজন মাত্রা হচ্ছে এত। এই ম্যাথটার জন্য তোমাকে একটা কিওয়ার্ড বলি, এই কিওয়ার্ডটা তুমি মনে রাখবা, তাহলে ম্যাথ সলভ করা একদম ইজি। কিওয়ার্ডটা হচ্ছে টেম্পারেচার যদি ফিক্স থাকে, তাপমাত্রা যদি ফিক্স থাকে, এখন তুমি চাপ চেঞ্জ করো, আয়তন চেঞ্জ করো, দুনিয়ার যা মনে চায় তা তুমি চেঞ্জ করো। চেঞ্জ করলেও তোমার এখানে ক্যাপি থাকুক বা ক্যাসি থাকুক, এটা ফিক্স থাকবে, এটা চেঞ্জ হবে না। তার মানে তাপমাত্রা যদি ফিক্স থাকে, বাকি সবগুলো তুমি চেঞ্জ করলে আল্টিমেটলি তোমার ক্যাপির মানটা ফিক্স থাকবে। তো এখন আমি দেখতেছি আমার কাছে উপরের একটা কন্ডিশনে বলা 1 এটিএম চাপে তার বিয়োজন মাত্রা ছিল 15%। যদি 15% হয় তাহলে তার রেসপেক্টে এই হচ্ছে আমার সূত্র, পার্সেন্টেজ দেয়া আছে এবং চাপের মান দেয়া আছে। আমি এখান থেকে ক্যাপির মানটা বের করে ফেলছি।
এই হচ্ছে সে আমার কাঙ্ক্ষিত ক্যাপির মান। এই ক্যাপির মানটা কি চেঞ্জ হবে? যেহেতু তাপমাত্রা ফিক্সড এখানে 25 ডিগ্রি ছিল, এখানে বলে নাই যে এখানে তাপমাত্রা চেঞ্জ করছে। তার মানে 25 ডিগ্রি আছে। তাহলে এইটা এইখানেও ফিক্সড, এটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু এবার এই সূত্রের মধ্যে তাহলে চেঞ্জটা হচ্ছে কি? সে বলে দিছে চাপ এবার আমি ব্যবহার করব 0.65, বসাও 0.65, তখন আলফার মানটা কত হবে? আগে তো ছিল এখানে 15%, কিন্তু এবার আলফার মানটা কত হবে? তাহলে টোটাল ইকুয়েশনের মধ্যে শুধু তোমার আলফা হচ্ছে অজানা। তাহলে এখানে আলফার মানটা বের করে ফেলবা। আলফার মানটা বের করলে এই মানটা এখন তুমি দেখবা যে আগের যে মানটা ছিল 15, তার সাথে ডিফারেন্সটা কত? আমাকে বলছিল যে 5% বৃদ্ধি পাবে কিনা। এখন যদি দেখো যে হচ্ছে তোমার 20 আসছে, তাহলে 20, 22, 23, 24 এরকম আসছে, তাহলে তুমি বলবা যে হচ্ছে হ্যাঁ 5% বৃদ্ধি পাবে, তাছাড়া 5% বৃদ্ধি পাবে না। আচ্ছা, তারপরে যে তুমি যদি দেখো এই কোশ্চেনটা বলছে, এখানে বলছে উদ্দীপকের উৎপাদের মোল সংখ্যা বের করা সম্ভব কিনা। কখন তুমি বের করতে যাচ্ছ? সাম্যাবস্থায়। তাহলে ইনফরমেশন অনুসারে তোমার কাছে দেখো ক্যাসির মান দেয়া আছে এবং শুরুতে শুরুতে দেয়া 1 মোল, শুরুতে দেয়া আছে হচ্ছে তোমার 2 মোল। তাহলে এবার এখানে বসাই দেব। শুরুতে এবার দিয়ে বসালাম 1। এখন তুমি বলতে পারো আগে সহগ আছে 1 এই কারণে বসাইছি। না, প্রশ্নের মধ্যেই শুরুতে দেয়া ছিল। এ হচ্ছে শুরুতে দেয়া আছে হচ্ছে তোমার 2। তাহলে আর কোনো কথা নাই, শুধু ঝামেলা ছিল এটাই, বাকি ম্যাথ আগের মতো। এটাও হচ্ছে পার্সেন্টেজ আগের মতো। যদি তুমি সূত্রটা এখানে দেখে রাখো, তাহলে এখানে আয়তন এবার তুমি দ্বিগুণ করবা আর হচ্ছে অর্ধেক করবা। তাইলে ২ টা কন্ডিশনের জন্য এবার কি বের করবা বলো? তোমার হচ্ছে বিয়োজন মাত্রাটা বের করবা। শেষ। তো এখানে আ ম্যাথটা ধরার মতো জিনিসটা হচ্ছে Q2 এর 60% বিয়োজিত হয় বলছে। তাহলে Q2 ইনিশিয়াল অবস্থায় কত ছিল? বলা আছে 1.2। তাইলে যতটুকু বিয়োজিত হইতেছে এটা হচ্ছে 1.2 এর 60%। ইনিশিয়াল অবস্থায় যত থাকে তার হচ্ছে 60% বিয়োজিত হইতেছে। তুমি যদি গদ বাঁধা এইভাবে শিখো যে এত পার্সেন্ট বিয়োজিত হচ্ছে, তার মানে এখানে ডিরেক্ট বসায় দেয়া। এরকম করে শিখলে কিন্তু আবার এখানে ধরা খেয়ে যাবে, হ্যাঁ? এইটা এই ম্যাথটা খুবই ভাল লাগছে। কারণ এটা হচ্ছে যদি আমি র‍্যান্ডম একটা স্টুডেন্টের করতে দেই, তার মধ্যে ধরো আমি ৫ টা স্টুডেন্টকে বললে ৩ জন ভুল করবে, ২ জন পারবে। এরকম হবে আরকি। তো সিনারিওটা সেই কথার মারপ্যাঁচটা যদি না ধরতে পারে। সিনারিওটা এমন যে এখানে টোটাল রিঅ্যাকশন দেয়া আছে। এই রিঅ্যাকশনের মধ্যে বলছে মোট মোলের 10.5% অ্যাবি রয়েছে সাম্যাবস্থায়। মোট মোলের 10.5 মোল বলে নাই। বলছে এত পার্সেন্ট আছে। এত পার্সেন্ট মানে কি? মোট মোলের বলছে। তাহলে 10.5 টা আসলে ১০০ র মধ্যে আছে। তো এই ১০০ টা ইন্ডিকেট করে সাম্যাবস্থায় যতগুলা মোল ছিল সব মোল। আর 10.5 ইন্ডিকেট করে সব মোলের সাপেক্ষে সাম্যাবস্থায় এবি আছে কতটুকু। তাহলে উপরের রিঅ্যাকশন অনুসারে আমি আগে সাম্যাবস্থায় বের করলাম। তাহলে এই 2x টা হচ্ছে তোমার কি? সাম্যাবস্থায় আছে। তাহলে এই 2x আর নিচে হচ্ছে কি যাবে? আমাকে যেহেতু এখানে পার্সেন্টেজ দেয়া আছে, মোট মোল, তাহলে মোট মোলটা কত? সবগুলারে যোগ করব। সবগুলারে যোগ করলে সাম্যাবস্থায় আমি পাইতেছি 2। তাহলে মোট মোল দ্বারা হচ্ছে আমি ভাগ করে দিব। তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার এটাতে আছে। সবাই কি করে? 2x ইকুয়াল লিখে ফেলে 0.105 শেষ। পার্সেন্টেজ দেয়া আছে ডিরেক্ট লিখে ফেলে। এই কাজটা করা যাবে না, হ্যাঁ? আচ্ছা। এটা এই চ্যাপ্টারেরই একদম ১ম এ বলা ছিল। দেখো তোমার কাছে ২ টা রিঅ্যাকশন হইছে। এই ২ টা রিঅ্যাকশনের মধ্যে কোনটা হচ্ছে পরিবেশ বান্ধব হবে। পরিবেশ বান্ধব তুমি যদি চিন্তা করতে চাও, তখন তুমি দেখবা যে তোমার কোথায় ই ফ্যাক্টরের মান হচ্ছে কম। ই ফ্যাক্টর আসলে কি ইন্ডিকেট করে? তোমার মোট উৎপাদের সাপেক্ষে বজ্র কি পরিমাণ উৎপন্ন হইতেছে। ধরো সে একটা রিঅ্যাকশন ঘটাইতেছে, তার দরকার হচ্ছে ইথানল। ইথানলের সাথে, সাথে এখানে কি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইতেছে। কার্বন ডাই অক্সাইড কি তার দরকার? না, এগুলো বাই প্রোডাক্ট না। এটা তো তার দরকার না। তাহলে ওইটা হচ্ছে তোমার বজ্র পদার্থ, আর মেইন প্রোডাক্ট হচ্ছে তার কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে ইথানল। কিন্তু আমি যখন ই ফ্যাক্টর বের করতে যাচ্ছি, তাইলে নিচে মোট উৎপাদ লিখবো আর উপরে লিখবো হচ্ছে বজ্রের পরিমাণ। তো ই ফ্যাক্টরের মান যার কম আসবে, সেটা ইন্ডিকেট করে কি বেশি ভালো পরিবেশ বান্ধব হবে। তাইলে এখন মোট উৎপাদ আমার হচ্ছে আগে দেখতে হবে সমতাকৃত করা আছে কিনা। আমি দেখি হ্যাঁ, সমতাকৃত করে দিছে। এটা খুবই ভালো সাইন। তো সমতাকৃত করলে তাদের আণবিক পারমাণবিক যে আণবিক যে ভরটা আছে ভরটা লিখবো। উপরে বজ্রেরটা লিখবো, একটা ভ্যালু পাবো। আবার দ্বিতীয় রিঅ্যাকশনের জন্য ঠিক সেম কাজটা করব, একটা ভ্যালু পাবো। পাওয়ার পর বলছে কোনটা হচ্ছে তোমার কি গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ। তার মানে ই ফ্যাক্টরের মান কোনটা হচ্ছে কম। ই ফ্যাক্টরের মান কম, কম মানে পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব মানে হচ্ছে কি বলো? গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ। এখন লাসাতেলিয়ার নীতির কথা আসতেছে এবং এটার সাথে আমরা একদম পরিচিত, যে বলছে বহুমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি কোনো একটা নিয়ামক তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যাবস্থা বামে অথবা ডানে এমনভাবে অগ্রসর হবে যেন নিয়ামকের পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। এরকম একটা লাইন লেখা আছে এবং আমরা যখন এগুলার ব্যাখ্যা দিতে যাব, লাসাতেলিয়ার নীতি থেকে আসতেছে মানে তোমাকে এখানে একটা এটাই জানতে চাইবে যে এখানে
তাপের প্রভাব, চাপের প্রভাব এগুলা ব্যাখ্যা করো। এবং আমি তোমাকে একটা রিঅ্যাকশন অনুসারে ধরে দেখায় দিব যে আসলে তুমি কোনটার ক্ষেত্রে কোন কন্ডিশনটা তুমি ফলো করবা। এবং এই একটা শব্দ ভালো ব্যবহার করবা যে হচ্ছে কি প্রত্যেকবার ব্যাখ্যা দিয়ে এই কথাটা ব্যাখ্যা করবা যে নিয়ামকের পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। এই শব্দটা সবসময় লেজ লাগাই দিবা আরকি। কারণ এটা হচ্ছে তোমার এই নীতির মধ্যে সুন্দর করে বলা আছে। এই শব্দটা শুনতেও ভাল লাগে। তো লেখার মানটা হচ্ছে ভালো হয়ে যায়। তোমার ওইটা তো টোটালটাই হচ্ছে তোমার বর্ণনামূলক আসতেছে। তো ভালো, ভালো শব্দ চয়ন করতে হবে আরকি। তো যাই হোক এখন এটা তাপের প্রভাব যদি ব্যাখ্যা করতে চাই, নিয়ামকের মধ্যে একটা তাপ। এটার মধ্যে তাপের প্রভাবের ক্ষেত্রে তোমাকে আগে দেখতে হবে এটা কোন পাশে মোল সংখ্যা বেশি কম এগুলা তোমার আসে যায় না। তোমার আসে যায় হচ্ছে এটা কি তাপ উৎপাদী নাকি তাপ হারি। তাপ উৎপাদী বোঝার জন্য তুমি দেখবা ২ টা কন্ডিশন যে ডেল এইচ এর মান যদি নেগেটিভ থাকে তার মানে এটা তাপ উৎপাদী। আরেকটা জিনিস হইতে পারে কি তোমার ধরো উৎপাদ এখানে তোমার বিক্রিয়ক XY Z উৎপন্ন করছে। দেন তার পাশাপাশি সে ১০ কিলো জুল তাপ উৎপন্ন করছে এইভাবে বলা। তার মানে এটা হচ্ছে তোমার তাপ উৎপাদী। আর তাপ হারি বুঝবা কিভাবে যখন ডেল এইচ এর মান নেগেটিভ থাকবে এবং বিক্রিয়কের সাথে যখন তোমার আরো এক্সট্রা তাপ দেয়া লাগতেছে, তাপ দেয়া লাগতেছে তখন এটারে বলতেছে হচ্ছে তাপহারি। এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে এমনিতেই হচ্ছে উৎপাদের পরিমাণ বেড়ে গেছে। দেন তাপমাত্রা বাড়ালে এটা হচ্ছে পিছনের দিকে অগ্রসর হয়। অগ্রসর হয়ে নিয়ামকের পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। এবং এদের ক্ষেত্রে হচ্ছে তোমার কাছে সেই বলা আছে বাড়লে কোন দিকে যাবে। এই যে এটা আল্টিমেটলি কোন দিকে ইন্ডিকেট করতেছে তোমার বাম দিকে অগ্রসর হবে নিয়ামকের পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। এই বর্ণনাগুলো এখান থেকে দেয়া যাবে। চাপের কথায় আসতেছে। চাপের কথায় আসলে সে এটা ইন্ডিকেট করে না এটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী কিচ্ছু ইন্ডিকেট করে না। তোমার ইন্ডিকেট করবে এখানে কি ডেল এন এর মানটা। ডেল এন এর মান হচ্ছে কি উৎপাদের মোট মোল মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোট মোল। উৎপাদ কোনটা? এই হচ্ছে আমি নিচে একটা ইকুয়েশন লিখতেছিলাম। এটার মধ্যে ধরো A, B, C, D একটা নির্দিষ্ট পরিমাণ মোল সংখ্যা উৎপন্ন হইছে। তবে এটার মধ্যে A টা আছে হচ্ছে তোমার সলিড, B টা আছে অ্যাকুয়াস, C টা আছে হচ্ছে লিকুইড আর D আছে হচ্ছে গ্যাসিয়াস অবস্থায়। আমরা যখন মোল সংখ্যা বের করতে যাব তখন সলিড আর লিকুইড এই ২ টাকে সক্রিয় ভর হিসেবে কনসিডার করব না। আর গ্যাস আর অ্যাকুয়াস যেগুলো আছে এগুলাকে কনসিডার করব। তাহলে এখান থেকে আমার দেখে মনে হচ্ছিল এখানে তো টোটাল ৭ মোল উৎপন্ন হইছে এখানে হচ্ছে ৫ মোল। তাহলে এখানে বলে দেই এইভাবে। কিন্তু সিনারিওটা কিন্তু এরকম হবে না। লিকুইড আর সলিড কি হবে বলতো? সক্রিয় ভর হিসেবে কাউন্ট হবে না। বাকি গ্যাস আর হচ্ছে অ্যাকুয়াস ব্যবহৃত হইতেছে। এই পাশেও তাহলে ২ মোল, এই পাশেও ২ মোল। তার মানে ডেল এন এর মান এখানে আসতেছে 0। যদি ডেল এন এর মান 0 আসে তাহলে এখানে চাপের কোনো প্রভাব নেই। আর বাকিগুলার ক্ষেত্রে তো আমি বলেই দিতে পারবো। বাকিগুলার ক্ষেত্রে একটাই কথা যেইখানে মূল সংখ্যা বেশি তুমি চাপ প্রয়োগ করলে তার উল্টা দিকে যাবে। এটাই হচ্ছে এখানে এক কথা। দেন যখন আমি ঘনমাত্রার কথা বলব, ঘনমাত্রার ক্ষেত্রে কেমন আসবে? যেই জায়গার তুমি দেখো বিক্রিয়কের যদি ঘনমাত্রা বাড়াও তাহলে উৎপাদের দিকে যাবে। আর উৎপাদের ঘনমাত্রা দিলে তোমার কি আসবে? বিক্রিয়কের দিকে আসবে। তুমি উৎপাদের ঘনমাত্রা যদি কমায়া ফেলো তাহলে কোন দিকে যাবে বলো? উৎপাদের দিকে যাবে। উৎপাদেরটা এবার তুমি কমায় ফেলছো। তাহলে উৎপাদের দিকে যাবে। শেষ। ওইখানের কথাটা হচ্ছে এটা কোনটা বাড়াইতেছো বা কমাইতেছো তার উপর। এই একটা ইকুয়েশন দেয়া আছে। এই ইকুয়েশনের মধ্যে তোমার কাছে জানতে চাইছে যে চাপের প্রভাবটা কি? তাহলে তুমি এখানে দেখায় দিবা যে তার ক্ষেত্রে তুমি ডেল এন এর মানটা আগে বের করবা। বের করে বলবা যে ডেল এন এর মান যেহেতু 0 আসছে চাপের কোনো প্রভাব নেই। এখন বলছে AB3 এটা বৃদ্ধি করতে। AB3 মানে কি? এইটা। তো AB3 এর বিয়োজন বৃদ্ধিতে। বিয়োজন বৃদ্ধি মানে এটা যেন সামনের দিকে অগ্রসর হয়। উৎপাদ বাড়ে। উৎপাদ বাড়াতে আমাকে কি করতে হবে? তুমি তাকায় দেখো ডেল এইচ এর মান পজিটিভ। তার মানে তাপহারী। তাপহারী বিক্রিয়ার মধ্যে তোমাকে তাপ বাড়াইতে হবে। এখানে তুমি তাকায় দেখো ওই পাশে মোল সংখ্যা বেশি আছে। মোল আসে এখানে ৪ মোল, এখানে আছে ২ মোল। তুমি সামনেরটা বাড়াইতে চাচ্ছ। চাপ বাড়াইলে তো পিছনের দিকে আসবে। কিন্তু আমাকে দিতে হবে কি বলো? চাপ তাইলে কমাইতে হবে উল্টাটা। এখন তুমি বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়ায় দাও, ওইটা সামনের দিকে যাবে। তুমি আরেকটা কাজ করতে পারো। উৎপাদের ঘনমাত্রা কমায় দিতে পারো, তাইলে উৎপাদের দিকে আরো সামনে অগ্রসর হবে। এই কথাটাও কিন্তু এখানে লিখে দিতে পারো। এইটা অথবা কি উৎপাদের ঘনমাত্রা কমাতে হবে। হুম। ঠিক এখানে তাপ আর চাপের প্রভাব জানতে চাইছে, ঠিক সেম ওয়েতে ব্যাখ্যা করে দিবা। তারপর যখন আমরা বিক্রিয়া তাপের ক্ষেত্রে আসবো, বিক্রিয়া তাপের ক্ষেত্রে আমরা ডেল এইচ এর মানটা হচ্ছে ২ ভাবে বের করতে পারি। এক হচ্ছে যখন আমার কাছে বন্ধন শক্তি দেয়া থাকবে, আর আরেকটা হচ্ছে তোমার যখন গঠন এনথালপি দেয়া থাকবে। যদি বন্ধন শক্তি দেয়া থাকে, বন্ধন শক্তির জন্য দেখো ১ লিখে আমি এখানে দাগ দিচ্ছি। ধরো এই হচ্ছে একটা রিঅ্যাকশন দেয়া আছে। রিঅ্যাকশনটা যখন দেয়া থাকে তোমাকে সমতাকৃত করতে হবে, এটা মাস্ট। সমতাকৃত করতেই হবে। করার পর তুমি দেখো এই স্ট্রাকচারটার মধ্যে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে কয়টা? তুমি তাকায় দেখো এখানে কার্বন হাইড্রোজেন হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ টা আছে। তাহলে তুমি দেখবা এই কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙতে তার কি পরিমাণ এখানে তাপ লাগছে। এখন আমি যদি বলি আম এই কার্বন হাইড্রোজেন বন্ধন কি আমাকে মুখস্থ রাখতে হবে কিনা?
না, কোশ্চেনের মধ্যে দেয়া থাকবে, এখান থেকে শুধু ভ্যালুটা বসাইবা। এখানে কার্বন হাইড্রোজেন আছে 6 টা, তাহলে 6 ইনটু ওই ভ্যালুটা বসাই দিবা। দেন এইখানে বিক্রিয়কে টোটাল মোট কি পরিমাণ ভাঙছে এইটার জন্য বের করবা শক্তি। উৎপাদের সৃষ্টি হইতে কি পরিমাণ নির্গত হইছে এটার জন্য হচ্ছে শক্তিটা এখানে বসাই দিবা। সূত্রটার মধ্যে হচ্ছে বিক্রিয়ক মাইনাস হচ্ছে উৎপাদ। বিক্রিয়কে যতগুলা ভাঙতে প্রয়োজন শক্তি হইছে আর উৎপাদে গঠিত হইতে যে নির্গত শক্তি হইছে ভ্যালুটা বসাই দিয়ে শুধু মাইনাস করে দিলে আনসারটা চলে আসবে। এটা হচ্ছে তোমার বন্ধন শক্তি যখন দেয়া থাকে। কিন্তু যখন গঠনের ক্ষেত্রে বলা থাকে তখন কিন্তু উল্টাটা, উৎপাদ মাইনাস হচ্ছে বিক্রিয়ক। এই যে বন্ধন গঠন এটা কিন্তু তোমরা 9-10 এ পড়ে আসছো, যে বন্ধন শক্তির যেটা। তো ওইটা এখানে আর এক্সট্রা করে না দেখাই, এটা আসার সম্ভাবনা কম, নিচেরটাই আসার সম্ভাবনা বেশি, এই কারণে এটা রাখছি এখানে। তোমার কাছে কোশ্চেনের মধ্যে তোমার কাছে উপরে 1 নং রিঅ্যাকশন দেয়া আছে। এই টোটাল রিঅ্যাকশনের মধ্যে তোমার কাছে যে কি পরিমাণ তাপ উৎপন্ন হইছে ডেল এইচ এর মান দেয়া আছে। কিন্তু তোমার কাছে জানতে চাইছে কি এই যে ইথানোয়িক অ্যাসিডটা আছে তার সংগঠন তাপ কত? এটা যদি তুমি বের করতে চাও, মানে তার সংগঠন তাপ বা গঠন তাপের কথা বলছে, তাহলে আমরা সূত্র বসাবো নিচেরটা। আমি তাকায় বলব যে অন্যগুলার তো আমার কাছে ভ্যালু দেয়া নাই। তুমি ভালো করে তাকায় দেখো, এখানে কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপ দেয়া আছে। পানির সংগঠন তাপ এখানে দেয়া আছে। তাহলে এখানে ডেল এইচ ইকুয়াল আসতেছে কি? দেখো, এখানে কার্বন ডাই অক্সাইড আছে হচ্ছে ২ টা। এই কারণে কিন্তু আমি এখানে 2 দিছি। পানি এখানে উৎপন্ন হইছে ২ টা, এই কারণে কিন্তু 2 দিছি। এই কারণে সমতাকরণ করা মাস্ট। করে দিলাম। উপরে আগে উৎপাদ লিখলাম, মাইনাস হচ্ছে বিক্রিয়ক লিখলাম। এইটাই তো আমি বের করব। আর বাকি সবকিছু তো দেয়াই আছে। ভ্যালুগুলা বসাই দিব। দেখো এই ডেল এইচটা কোনটা? টোটাল রিঅ্যাকশনের হচ্ছে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়েছিল। বসাই দিছি। এখান থেকে আমি সংগঠন তাপ বের করে ফেলব। তো কি বললাম? বন্ধন শক্তি আর সংগঠন তাপ ২ টা মনে রাখতে হবে। যখন বন্ধন শক্তি হইতেছে তখন কিন্তু হচ্ছে তোমার আল্টিমেটলি বিক্রিয়ক মাইনাস হচ্ছে উৎপাদ। আর যখন এখানে আমার সংগঠনের কথা আসতেছে তখন কিন্তু হচ্ছে কি উৎপাদ মাইনাস বিক্রিয়ক। শেষ। এমন একটা ঐকিক নিয়মের ম্যাথ আসে, এটা খুবই সহজ, যে এই একটা রিঅ্যাকশনের জন্য তুমি চাচ্ছ এত কিলোজুল তাপ উৎপন্ন করতে। এই রিঅ্যাকশন থেকে তো আমি বুঝছি সে এই রিঅ্যাকশন কত কিলোজুল তাপ উৎপন্ন করতে পারে। -890 লেখা আছে, মানে হচ্ছে 890 কিলোজুল তাপ সে উৎপন্ন করতে পারে। মাইনাস দ্বারা তো ইন্ডিকেট করে সে হচ্ছে এত উৎপন্ন করে। তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমি বলতে পারতেছি 890 কিলোজুল তাপ উৎপন্ন করতে আমার কাছে মিথেনেরটা জানতে চাইছি। তাহলে মিথেন কত গ্রাম লাগতেছে? এ হচ্ছে সেই 16 গ্রাম লাগতেছে। তাহলে আমাকে বের করতে বলছে হচ্ছে কত? 1335। 1335.45 এর জন্য কতটুকু লাগবে? আমি ক্যালকুলেশন করে দেখলাম এখানে লাগবে 24 গ্রাম মিথেন লাগবে। আর অক্সিজেনের পরিমাণ জানতে চাইছে। তুমি দেখো এখানে 16 গ্রাম অক্সিজেন কত গ্রাম, সরি 16 গ্রাম মিথেন কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? 16 গ্রাম মিথেন 64 গ্রাম হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে এখান থেকে 24 গ্রামেরটা বের করতে পারবো কত? 96 গ্রাম হচ্ছে অক্সিজেন। বের করা শেষ। এখন অক্সিজেনটার এসটিপি তে হচ্ছে পরিমাণ জানতে চাইছি। এসটিপি তে যখন পরিমাণটা বের করব তখন এখানে আয়তন আসে। এসটিপি যেহেতু বলছে তাহলে ভি ডিভাইডেড বাই 22.4। এন এর মান হচ্ছে এখানে ডব্লিউ বাই এম বসায়া ভিটা বের করতে পারবো। তারপর আমি যখন যাব হচ্ছে বিক্রিয়ার হারের কথা, এখানে আমরা সক্রিয়ণ শক্তির একটা কথা বলবো। সক্রিয়ণ শক্তি হচ্ছে একটা মিনিমাম এনার্জি, এই মিনিমাম এনার্জি দেওয়ার পরে হচ্ছে রিঅ্যাকশনটা আসলে ঘটে। তুমি ধরো এখানে তোমার কাছে এখানে একটা দেয়াল আছে, দেয়ালটা তুমি হচ্ছে এই কলমটা ঢিল দিয়ে ওই দেয়ালটা অতিক্রম করতে চাচ্ছ। তো তুমি যদি অল্প, অল্প করে যে এমন করে দাও তাহলে তো আসলে দেয়ালটা অতিক্রম হবে না। তোমাকে এট লিস্ট মিনিমাম এতটুকু এনার্জি দিতে হবে যেন হচ্ছে ওই যে আমার কাছে যে কলমটা আছে এটা হচ্ছে দেয়ালটা অতিক্রম করে বা দেয়ালটার পরিমাণ হাইট সে উঠতে পারে। তো রিঅ্যাকশন যখন ঘটে ২ টা বিক্রিয়কের হচ্ছে কি এই বিক্রিয়কগুলা আমরা ব্যবহার করতেছি। উৎপাদে কনভার্ট হইতে হইলে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি দিতে হইতেছে। যেই এনার্জি ভেরিয়ারটা সে অতিক্রম করার পরে উৎপাদে পরিণত হয়। তারপর উৎপাদে পরিণত হইলে হয়তোবা সে কম বা বেশি হচ্ছে শক্তির পরিমাণ এখান থেকে আ উৎ থাকতেছে। এর উপর বেস করে তাপ উৎপাদিত তাপ হাই হয়। কিন্তু মিনিমাম একটা এনার্জি দেওয়া হয়। এই হচ্ছে সেই বিক্রিয়ক, দেন এখান থেকে ধরো হচ্ছে এখানে উৎপাদ পাওয়া গেছে। বিক্রিয়ক এই জায়গায় ছিল, যেই একটা নির্দিষ্ট পরিমাণ ব্যারিয়ার তাকে অতিক্রম করতে হইছে, এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। তো আমার কাছে এখানে আর্হিনিয়াসের এই ইকুয়েশন থেকে আমি চাইলেই হচ্ছে বের করতে পারবো। তবে আমরা হচ্ছে এইটা শিখবো আরকি। এই যে এটা শিখবো কারণ এখানে ডিফারেন্ট টেম্পারেচার এন্ড ডিফারেন্ট হচ্ছে তোমার কি বলতো বিক্রিয়ার হার ধ্রুবকের জন্য তোমার বের করা আছে। তো এটা যদি আমি যাই, তারপর এখানে ব্যান্ড হফের একটা ইকুয়েশন আছে, যে ইকুয়েশন দ্বারা এখানে তাপ উৎপাদী আর তাপ হারির ক্ষেত্রে তোমার ঢালটা কেমন হয়, এটা এমসিকিউ তেও কিন্তু কাজে লাগতো। এটা এখান থেকে বের করছে। তুমি একটু যদি লক্ষ্য করো, আমি চিত্র আঁকছি হচ্ছে log k ডিভাইডেড বাই হচ্ছে 1 ডিভাইডেড বাই t। এই চিত্রটা যদি আঁকি তাহলে তাপ হারি হইলে আমরা জানি তাপ হারির ডেল এইচ এর মান কি? তোমার হচ্ছে পজিটিভ।
তাহলে এখানে ডেল এইচ এর মান যদি পজিটিভ বসাই তাহলে আল্টিমেটলি যে ঢালটা আসতেছে এটা নেগেটিভই আসতেছে। তাহলে নেগেটিভ দেখো তো এটা কি নেগেটিভ স্লোপই সরি এসে দেখো তো এটা নেগেটিভ স্লোপে কি আঁকা হয়েছে কিনা, এই যে নেগেটিভ স্লোপ। ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয় মানে তাপ উৎপাদী তখন নেগেটিভ নেগেটিভ কিন্তু পজিটিভ হয়ে যায়, তখন এই যে স্লোপটা আঁকা হয়েছে এই স্লোপটা কিন্তু কি বলতো পজিটিভ। হ্যাঁ আচ্ছা, দেন এখান থেকে হচ্ছে আলটিমেটলি কি চাইলে ঢালের মান বের করা যায়। তবে এই যে ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা এরকম করে কোশ্চেন আসতে পারে, তো এই রিঅ্যাকশনে তুমি তাপমাত্রা বৃদ্ধি করবা তাইলে সাম্যাঙ্কের মানের কি পরিবর্তন হবে, তাহলে এটা ডিপেন্ড করবে কার উপরে, এটা ডিপেন্ড করবে এই রিঅ্যাকশনটার উপরে। কোশ্চেনে বলা ছিল ডেল এইচ এর মান হচ্ছে তোমার পজিটিভ, তাহলে তাপহারী বিক্রিয়া, যদি তাপহারী বিক্রিয়া হয় তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমার নিচের গ্রাফটা দেওয়া লাগতেছে না, এই গ্রাফটা এন্ড হচ্ছে ব্যান্ডহফের ইকুয়েশন দিয়ে হচ্ছে এটা একটু ব্যাখ্যা করে দেবো যে ঢালের মান স্লোপের মানটা কি কম বেশি হইতেছে, তাপমাত্রা বাড়াইলে বা কমাইলে কি হইতেছে। তারপরে আমরা যাবো যে ওই যে ডিফারেন্ট তোমার হচ্ছে সাম্য দ্রব্যক বা ডিফারেন্ট টেম্পারেচারে হচ্ছে তোমার বিক্রিয়ার হার দ্রব্যকের যে ভ্যালুগুলো কোশ্চেনের মধ্যে বলা আছে যে হচ্ছে তোমার হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন হার দ্রব্যক দেওয়া আছে হচ্ছে তোমার T1 টেম্পারেচার হচ্ছে T2 টেম্পারেচারে স্পেসিফিক যথাক্রমে দেওয়া আছে। T1 এ যেহেতু দেওয়া আছে এটা তাহলে K1, পরেরটা যেহেতু T2 তে দেওয়া আছে এটা হচ্ছে তোমার K2 এবং রিঅ্যাকশনটা আমার কাছে টোটালি দেওয়া আছে। বলছে তাপমাত্রা দ্বয়ের হার দ্রব্যকের মান থেকে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি নির্ণয় করো। তাহলে আমাকে ইকুয়েশনটা পারতে হবে, আর হেনস এর ইকুয়েশনটা যদি আমি পারি ডিফারেন্ট টেম্পারেচারের সাথে হচ্ছে বিয়োজন হার ধ্রুবক, এইটা যদি আমি ইকুয়েশনটা পারি তাহলে দেখবো যে আমার কাছে ভ্যালু কি দেয়া আছে, দুইটা টেম্পারেচার দেয়া আছে মানে T2 T1 দেয়া, আর এর মান তো 8.314, এখানে যেহেতু সবকিছু কি বলতো জুলে দেয়া আছে, জুলে আমরা এখানে বের করতেছি, সরি এখানে মোল পার সেকেন্ড করা আছে না টেম্পারেচারে, দেখো এই জায়গায় এটা এখানে কেলভিনে বসাইছি, তারপর আলটিমেটলি হচ্ছে এখানে কত 8.95 ইন্টু 10⁻² মোল পার লিটার পার সেকেন্ড। আচ্ছা হ্যাঁ, এখান থেকে হচ্ছে দেখো আমাদের যে ইকুয়েশনটা ছিল এই যে ইকুয়েশনে এখানে ইয়ে যেটা আমরা এখানে এই বরাবর শক্তি নিতেছিলাম, একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যারিয়ার এনার্জি সে পাস করে যাইতেছিল, শক্তি শক্তির এককে আমরা এসআই একক ব্যবহার যখন করতেছি তখন জুল। তো এখানে আমরা হচ্ছে কি এই এসআই একক যেটা আছে আর এর এটা কত 8.314 বসাইতেছি। এখন K2 এর মান যখন আমি বসাবো K2 কোশ্চেনে দেওয়া আছে K1 দেওয়া আছে, আমি দেখি টোটালটার মধ্যে অজানা আছে কোনটা, দেখি বাকি সবকিছুই দেওয়া আছে, এখানে অজানা আছে হচ্ছে তোমার এই যে অজানা আছে হচ্ছে শুধু আর এখানে দেখো শুধু আছে হচ্ছে সরি শুধু আছে হচ্ছে তোমার ইএ, আর বাকি দেখো K2 দেওয়া আছে K1 দেওয়া আছে T2 দেওয়া আছে হচ্ছে T1 দেওয়া আছে, তাহলে এখান থেকে ইএটা বের করে নেওয়া যাবে। ঠিক এটার পরের কোশ্চেনটাই যেটা ছিল এটার মধ্যে বলা আছে যে আগে যে কোশ্চেনটা সলভ করছি এখানে তো একটা ই এর মান পাইছি, ওই ই এর মানটা ব্যবহার করতে বলছে, গ থেকে নির্গত যে নির্ণীত যে হচ্ছে তোমার ইএ এই মানটা ব্যবহার করে তুমি এবার আমাকে হচ্ছে 293 তে হচ্ছে তোমার K2 এর মান কত এটা বের করে দাও। তাহলে K1 কোনটা ব্যবহার করব এখানে এটাও বলে দিছে 283 তাপমাত্রা আর হচ্ছে কি বলো 293 তাপমাত্রা। তাহলে আমি এখন 283 এর জন্য যেটা ইনফরমেশন দেয়া আছে K1 এর মান জানি, 293 এর ক্ষেত্রে এটা আমি বের করব, তাহলে এটা হচ্ছে সেই K2 এটা যেটা হচ্ছে অজানা আমি বের করব। তারপরে সিনারিওটা কি, তারপর এখানে আমি আর এর মান বসাবো, ই এর মান তো গ হতে প্রাপ্ত সবই দেয়া আছে, দেখো এখানে তোমার কাছে T2 দেয়া T1 দেয়া আর তুমি জানো K1 জানো ই এ তুমি গ হতে পাইছো, সূত্রের মধ্যে বসাইলে শুধু অজানা মান হচ্ছে K2, তাহলে এখান থেকে তুমি শুধু K2 এর ভ্যালুটা বের করবা, দেন সক্রিয়ণ শক্তি হুবহু একই টাইপের যেহেতু এটা ম্যাথ সলভ করে ফেলবা। তো এই ছিল আমাদের হচ্ছে কি বলো রাসায়নিক পরিবর্তন, এর বাইরে থেকে রাসায়নিক পরিবর্তন কিছু লাগতেছে না। এন্ড তোমরা জানো যে আমাদের হচ্ছে যে কি এই এইচএসসি 26 মডেল টেস্টের জন্য হচ্ছে আমাদের এমসিকিউ একটা স্পেশাল মডেল টেস্ট আছে। তো এইটাতে হচ্ছে তোমার টোটাল এক্সাম নেওয়া হইতেছে 111 111 এক্সাম নেওয়া হইতেছে। তুমি যদি 3075টা এমসিকিউ সলভ করে যাও, তুমি নিজেকে যাচাই করে ফেলো, তাইলে তোমার পরীক্ষার মধ্যে অ্যাটলিস্ট আর কিছু লাগতেছে না এমসিকিউ। দেখো তোমাদের যেই টোটাল গ্রুপ সাবজেক্টগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তো এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির টোটাল 3075টা হচ্ছে এখানে কোশ্চেনের পরীক্ষা নেওয়া হইতেছে। এবং তুমি গ্রুপ সাবজেক্টগুলোর ক্ষেত্রে দেখবা যদি তুমি গ্রুপ সাবজেক্টগুলোতে এমসিকিউতে 25-এর মধ্যে 20 আপ তুমি পেয়ে যাও, ধরো 22, 23 এরকম পাইছো, তাইলে তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা 90% এর উপরে। কারণ অন্যান্য যে
কিনা হচ্ছে তোমার এমসিকিউতে 25 এর মধ্যে 22, 23 সে এনশিওর করে ফেলতে পারে। প্র্যাকটিক্যালের মার্কটাও হুবহু ঠিক সেম 25 এর মধ্যে ধরলাম সে অনেক খারাপ দিল, তাও 22, 23 পাইছে। এরকম এভারেজ মার্ক তাদেরকে দেওয়া হয়। এখান থেকে পাওয়া যাবে। আর সিকিউতে পরে দেখা যাবে যে সে 35 এর উপরে যদি পায় তাহলে তার এ প্লাসটা কনফার্ম হয়ে যায়। তো আমি বলব যে এই লাস্ট মোমেন্টে কিন্তু তোমাদের বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আল্টিমেটলি তোমার ভুলগুলা তুমি বুঝতে পারবা। সাথে, সাথে হচ্ছে এটাকে তুমি সলভ করে ফেলতে পারলা। তো এখন আমাদের হচ্ছে যে এই এইচএসসি মডেল টেস্ট এইটা হচ্ছে টোটালি স্পেশালাইজড হচ্ছে তোমার কি বলতো এমসিকিউ। এখানে 3075 টা এমসিকিউ হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির। অ্যান্ড এটা তুমি ৪ টা ধাপে পরীক্ষা দিতে পারতেছো। তুমি প্রথম হচ্ছে অধ্যায় ভিত্তিক পরীক্ষা দিবা, তারপরে হচ্ছে তুমি পেপার ভিত্তিক দিবা, তারপরে অর্ধেক বইয়ের মধ্যে দিবা, তারপর ফুল বই দিবা, দেন বোর্ডের অনুরূপ দিবা। তার মানে এখন যে তোমার কাছে 20 দিন সময় আছে, এগুলা দিয়ে তুমি সলভ করে ফেলতে পারো। এটার মধ্যে তোমাকে এখানে সিকিউ মাস্টার ক্লাস দেওয়া হইতেছে 16টা। দেন হচ্ছে এমসিকিউর হচ্ছে তোমার 8টা, প্রত্যেকটার জন্য একটা, একটা করে। এবং তোমরা যারা এখানে ভর্তি হবা তাদের জন্য হচ্ছে শেষ পরীক্ষার লাস্ট মোমেন্ট হচ্ছে একটা স্পেশাল সাজেশন থাকবে। তো এটা করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা যাবা, ব্রাউজারে যাবা, দেন এখান থেকে এডুকাটম স্কুল লিখে সার্চ দিবা। এডুকাটম স্কুল লিখে সার্চ দিলে ওয়েবসাইটে ঢুকবা। ঢোকার পরে তুমি দেখবা এখানে ইন্টারফেস গুলো আছে। নিচে যাবা, নিচে গিয়ে দেখবা, দেখো এখানে কিন্তু এইচএসসি 26 এর হচ্ছে আমাদের ফাইনাল ইয়ারে মোটামুটি 13,000-এর উপরে এখানে স্টুডেন্ট শুধু ওয়েবসাইটেই আছে। 13,000-এর উপরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলাতে আছে, তোমরা জানো। এই জায়গায় তুমি আসার পরে দেখবা যে এই হচ্ছে সেই এইচএসসি 26 মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট, পিসিএমবি। তো এটা হচ্ছে এখানে 500 টাকা কথা বলা হইতেছে। দেন 500 টাকা এখানে তুমি যদি করো তাহলে দেখবা টোটাল রাউন্ড অনুসারে তুমি অধ্যায় ভিত্তিক দিতে পারতেছো ফিজিক্সের ক্ষেত্রে। এনরোল করে ফেলার পর এখানে আহামরি তেমনই কিছু না। তুমি এখানে এখনই এনরোল করো। তুমি তোমার নাম্বার, বিকাশ নাম্বার দিয়ে হচ্ছে পেমেন্ট করে দিতে পারবা। কিন্তু তাও যদি ঝামেলা হয় তুমি আমাকে মেসেজ করতে পারবা। আমি নাম্বারটা দিয়ে দিতেছি। তো এখন এই যে তোমার অধ্যায় ভিত্তিক তুমি দিলা ফিজিক্স ফার্স্ট পেপার, ঠিক সেম ওয়েতে তুমি হচ্ছে কি ফিজিক্স সেকেন্ড পেপার দিতে পারলা, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার অধ্যায় ভিত্তিক দিবা। তারপর এখানে তোমার হচ্ছে যে পেপার ফাইনালের কিন্তু আছে, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, এভাবে 4টা ফেজে কিন্তু হচ্ছে টোটালটা দেওয়া এইখানে টোটালটা করা হয়েছে। তো তুমি এই জিনিসটা করলা। অলরেডি কিন্তু আমাদের সাথে অনেকেই যুক্ত আছে। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে তুমি যদি এইটা ফ্রিতে পাইতে চাও, এটা যদি তুমি ফ্রিতে পাইতে চাও, এই কাজটা করতে পারো। আমাদের কিন্তু হচ্ছে এইচএসসি 26 তোমাদের জন্যই মেডিকেল প্লাস ভার্সিটি একটা প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামটাতে হচ্ছে আমাদের কোর্স ফি 5,000 টাকা থাকলেও যারা হচ্ছে তোমার এই পরীক্ষার মধ্যবর্তী সময় ভর্তি হবা তোমাদের জন্য হচ্ছে 2,000 টাকায় এটা 178টা ক্লাস থাকবে। অ্যান্ড পরীক্ষা হচ্ছে তার বেশি থাকবে। তো বুঝতেছো যে পরীক্ষায় আসলে ডিপেন্ড করে তুমি আসলে কিভাবে প্রস্তুতি নিতেছো। এখানে ক্লাস নিবে, তোমরা এখানে যাদেরকে দেখতেছো অলরেডি এই সবার ক্লাসই তোমরা করছো। এইটাতে হচ্ছে তুমি 2,000 টাকায় ভর্তি হইতে পারবা। এখানে টোটাল ফিচার সম্পর্কিত দেয়া আছে। এটার পিডিএফ আমি তোমাকে দিয়ে দিব। তুমি এখান থেকে দেখে তারপর হচ্ছে জাজ করেছে তুমি এখান থেকে এনরোল করবা। এবং এখানে কি, কি ম্যাটেরিয়ালস দেওয়া হবে সবকিছু বলা আছে। তোমার যদি দরকার হয় এখানে কি বুঝতে সমস্যা হয় তুমি ডিরেক্ট আমাকে হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তুমি এই হোয়াটসঅ্যাপে আমাকে নক করো। টোটাল ইনফরমেশন আমি তোমাকে দিয়ে দিতেছি, সবকিছু বলতেছি। যারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হবে তাদের জন্য আবার হচ্ছে কি বলতো ওই ফাইনাল মডেল টেস্ট যেটা আছে এটা আবার ফ্রি। তার মানে আলটিমেটলি দেখা যাচ্ছে এইখানে ডিসকাউন্ট পাইতেছো, ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, দেন আমরা যখন পরবর্তী সেশনটাতে যাব, এটা হচ্ছে কর্মমুখী রসায়ন। আমরা কর্মমুখী রসায়নের ক্ষেত্রে যদি আসলে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসটা দেখি, দেখব এরকম যে খাদ্য নিরাপত্তা সংরক্ষণ থেকে লাস্ট 15 বছরে তোমার কোশ্চেন আসছে এখানে কি গতে আসছে এখানে 21টা, ঘতে আসছে এখানে 14টা। অ্যান্ড সাসপেনশন, কোয়াগুলেশন খুব কম পরিমাণে আসছে। টয়লেটেশন, পারফিউম এগুলো খুব কম পরিমাণে আসছে। ভিনেগার প্রস্তুতি আর ক্রিয়া কৌশল এখান থেকে আসছে তোমার কত 30টা, আর এটা আসছে হচ্ছে 38টা। তার মানে এখান থেকেও তুমি দেখতেছো তোমার এখানে হট টপিক থাকতেছে হচ্ছে তোমার ভিনেগার আর হচ্ছে কি নিরাপত্তা ও সংরক্ষণ। তো এই দুইটা জিনিস আমরা হচ্ছে আগে আমাদের সলভ করে নেওয়া উচিত। এখন এখানে আমি যদি তাকাই, আমি এখানে দেখব যে ভিনেগারের যে এখানে প্রস্তুতিটা আছে এটার ক্ষেত্রে আসলে কি হয়। তো আমি কোত্থেকে করব, এখানে উদ্দীপকের এখানে বলাই থাকবে যে আসলে তুমি এখানে আখের রস থেকে হচ্ছে মল্ট ভিনেগার প্রস্তুত করো, বা হচ্ছে এখানে একটা তোমার হচ্ছে আখের শুধু আখের চিত্র দেওয়া থাকতে পারে, অথবা শুধু একটা বক্স করে সেখানে লেখা থাকতে পারে হচ্ছে আখ, এইখান থেকে হচ্ছে তুমি করো। অথবা অনেক রকম করে কি ভিনেগারের সংকেত যেহেতু আমরা জানি যে হচ্ছে কি 6 থেকে 10% জলীয় দ্রবণ কার ইথানোয়িক অ্যাসিডের, তোমার হচ্ছে অ্যালডিহাইড দেয়া থাকতে পারে, অ্যালকোহল দেয়া থাকতে পারে, এটাকে তুমি জারিত করছো, জারিত করে তোমার কাছে দেয়া আছে একটা অ্যাসিডের কথা, এই জিনিসটা প্রস্তুতি এরকম বলা থাকতে পারে, সামনে আছে এরকম।
তো যাই বলুক না কেন, তোমার যদি ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগারের কথা এখানে বলা থাকে, তখন আল্টিমেটলি আমাকে কি করতে হবে বলো? যে হচ্ছে এই প্রস্তুতিটা আমাকে দিতে হবে। তো এখানে চিনি বা হচ্ছে তোমার কি আখের রসের কথা যদি বলে, এখান থেকে তুমি যদি করতে চাও, এটাকে আগে তুমি আদ্র বিশ্লেষিত করবা। আদ্র বিশ্লেষিত করবা, তখন একটা কন্ডিশন কি, তোমার 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ইনভার্টেজ করলে এখানে আল্টিমেটলি তোমার গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ উৎপন্ন হইতেছে। তারা কিন্তু আবার পরস্পরের হচ্ছে সমানু। কারণ দেখো এটাও C6H12O6, ফ্রুক্টোজের ক্ষেত্রেও C6H12O6। অ্যান্ড এখানে যে ইনভার্ট চিনিটা হইছে, এখানে তুমি জাইমেজের উপস্থিতিতে যদি 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দাও, তখন এখান থেকে ইথানল আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই ইথানলটাকে যদি অ্যাসিটোব্যাক্টরের উপস্থিতিতে দাও, তখনই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট, যেটা আমরা চাচ্ছিলাম যে ভিনেগার 6 থেকে 10% বা এসিটিক অ্যাসিডের 6 থেকে 10%, এই ভিনেগারটা প্রডিউস হইতেছে। তোমার খাতার মধ্যে এই 3টা রিঅ্যাকশন লিখতে হবে, প্লাস এখানে ব্যাখ্যা করে দিতে হবে কোনটার উপস্থিতি এখানে লাগবে। এখন এই ভিনেগারের ক্রিয়াকৌশলটা আছে। ভিনেগারের ক্রিয়াকৌশলটা হচ্ছে সে কি করে? খাদ্যদ্রব্য সংরক্ষণ করে। আচ্ছা, সে যে খাদ্যদ্রব্য সংরক্ষণ করে, কিভাবে করে? খাদ্যদ্রব্যগুলো নষ্ট করতেছে হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াগুলো খুব ভালো জন্মাইতে পারে হচ্ছে জলীয় পরিবেশে। কিন্তু সে যখন অম্লীয় পরিবেশ পায়, তখন আসলে কি হয়? যে সেই অম্লীয় পরিবেশে জন্মাইতে পারতেছে না। এখন তুমি ধরো যে অম্লীয় পরিবেশে যদি জন্মাইতে না পারে, তাহলে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দেই না খাবারের মধ্যে। তো এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে এখন তুমি যদি খাও, তাহলে এটা তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে। তুমি আল্টিমেটলি এখানে তোমার ভিতরে সব পুড়ে ছাই হয়ে যাইতেছে। ওয়ান কাইন্ড অফ এরকম সিনারিও হইতেছে। তার মানে আমাকে এমন জিনিস দিতে হইতেছে, এমন একটা পিএইচ এর রেঞ্জ, যেখানে হচ্ছে তোমার ব্যাকটেরিয়াও জন্মাইতে পারবে না এবং আমারও এখানে ইন্টারনালি কোনো ক্ষতি হবে না। এই জায়গায় আমরা যখন ইথানিক অ্যাসিডটা ব্যবহার করতেছি, তার মানে মোদ্দা কথা দাঁড়াইলো, ব্যাকটেরিয়া হচ্ছে জলীয় পরিবেশে সে বংশ বিস্তার করতে পারতেছে, কিন্তু অম্লীয় পরিবেশে সে আর পারতেছে না, সে মারা যাইতেছে। ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে দেখা গেছে সে যেহেতু মৃদু অ্যাসিড, সে আসলে H+ আয়ন উৎপন্ন করতেছে। এই H+ আয়নটা হচ্ছে তোমার যে খাবার আমরা ভিনেগার যখন দিতেছি, এই টোটাল একটা মিডিয়াম তৈরি করে রাখতেছে, একটা অম্লীয় পরিবেশ তৈরি করে রাখতেছে। এই অম্লীয় পরিবেশে আমাদের যেই খাবারের মধ্যে যে জীবন্ত ব্যাকটেরিয়াগুলো থাকে, এগুলো হচ্ছে কি মৃত বা নিষ্ক্রিয় ব্যাকটেরিয়াতে কনভার্ট হয়ে যায়। তাহলে আল্টিমেটলি কি দেখা গেল? যে এই সেই ক্রিয়াকৌশল, যেই ক্রিয়াকৌশলের জন্যই হচ্ছে কি বলতো, খাদ্যদ্রব্যগুলা সংরক্ষিত থাকে। কারণ এখানে ব্যাকটেরিয়া আর জন্মাইতে পারতেছে না, আল্টিমেটলি মারা যাচ্ছে, বংশবৃদ্ধিও করতে পারতেছে না। তোমার কাছে কোশ্চেন যখন এরকম দেয়া থাকে, এখানে বলা আছে হচ্ছে সেই আখের রস। আখের রস থেকে এ যৌগের প্রস্তুতি। তো আখের রস কোথায়? আখের রস তো উপরে উদ্দীপকে কোথাও দেয়া নাই। কিন্তু এ যৌগের প্রস্তুতি বলছে, আমরা জানি এখানে সুক্রোজ। সুক্রোজ আর ফ্রুক্টোজ থেকে পরে ধাপান্তরিত হয়ে কি হয়েছিল বলো? যে হচ্ছে তোমার ভিনেগার প্রস্তুত হয়েছিল। তার মানে এইখানে আমরা কি দিব বলো? ভিনেগার প্রস্তুতি দিব। ভিনেগার প্রস্তুতি। আচ্ছা। তো ভিনেগার প্রস্তুতি যেটা আছে, এটা এখানে লিখে দিব। ওইখানে ছিল, এটা শুধু এখান থেকে লিখে দিব। তারপর এখানে বলছি খেজুরের রস হতে ডি যৌগ উৎপাদন। তো এখানে ডি কোনটার কথা বললো? দেখো এখানে কিছু একটা আছে, এখানে 2% মার্কিউরেট সালফেট আর হচ্ছে 20% হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিছে। দেন পুনর্বিন্যস্ত হয়ে এখানে তোমার আবার জারিত করছে। তার মানে কাহিনীটা হচ্ছে একই। তুমি যদি জৈব রসায়নের ক্ষেত্রে তাকায় দেখো, ছিল কি 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। এবার আমি লিখি 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। এই হচ্ছে সেই CH ট্রিপল বন্ধন, এই হচ্ছে সেই CH। এটাকে হচ্ছে তুমি কি করলা? আল্টিমেটলি আদ্র বিশ্লেষিত করছো এত পার্সেন্টে। বি একটা জিনিস হইছে, পুনর্বিন্যস্ত হয়ে সি হইছে। এখানে ডিরেক্ট সি যেটা হইতেছে, 2 কার্বনের হচ্ছে তোমার অ্যালডিহাইড উৎপন্ন হইছে। এই যে 2 কার্বনের অ্যালডিহাইড উৎপন্ন হইছে, এটাকে তুমি জারিত করছো। যখন তুমি জারিত করবা, এটা হচ্ছে তোমার সি আর কি। জারিত করবা, অ্যালডিহাইডকে জারিত করলে কি উৎপন্ন হয়? এসিড উৎপন্ন হয়। এই হচ্ছে CH3COOH। এই যে এসিডটা তুমি দেখতে পাইতেছো, এইটা উৎপন্ন করতে বলছি এসিটিক অ্যাসিড। আবার এসিটিক অ্যাসিড মানে হচ্ছে এখানে কি ভিনেগার প্রস্তুতি। তাহলে আবার এখানে আমরা ব্যাখ্যা করব কি বলো? ভিনেগার প্রস্তুতি। হুম, ভিনেগারটা না লিখলাম, ডিরেক্ট হচ্ছে যেহেতু টপিকটা এখানে আছে, তাহলে ভিনেগার প্রস্তুতি আমরা এখানে ব্যাখ্যা করে দিব, লিখে দিব। তারপর এ পাত্রের যৌগ থেকে বি পাত্রের যৌগের প্রস্তুতি। এ ছিল এখানে তোমার কি চিনির দ্রবণ দেয়া আছে, এখান থেকে বি এসিটিক অ্যাসিড, আবার সেই প্রস্তুতি। তার মানে বুঝতেছো, এইভাবে কিন্তু তোমার কাছে দেয়া থাকতে পারে, উদ্দীপক যাই দেয়া থাকুক না কেন, এখান থেকে যখন এসিটিক অ্যাসিড বের করতে পারে বা ভিনেগারই বের করতে পারে, তখন তার প্রস্তুতিটা দিতে হবে। এখানে বলছে তোমার খাদ্য সংরক্ষক, ওই যে আবার এখানে সুক্রোজ থেকে দেখো খাদ্য সংরক্ষক 1 লিখছে, বলছে তার প্রস্তুতি লেখো। তাহলে আবার একই জিনিস দেখছো। মানে এই কোশ্চেনটাই আর কি আলটিমেটলি অনেক বেশি পরিমাণে আসছে। এটা তুমি বলো শর্ট সিলেবাস বা শর্ট সিলেবাসের বাইরে। 19-এ তো আর শর্ট সিলেবাস ছিল না, 19-এ তো ফুল সিলেবাস ছিল, তখনও কিন্তু আসতো। আচ্ছা, এখন বলছে খাদ্য সংরক্ষণ উদ্দীপকের সংরক্ষক দুটির ভূমিকা। এখানে একটা ব্যবহার করছে, চর্বিযুক্ত খাদ্য সংরক্ষক হচ্ছে তোমার 1 আর 2। আচ্ছা, এখন এই খাদ্য সংরক্ষক আবার হচ্ছে তোমার এক যেটা আছে কি
ভিনেগারের কথা দেখতেছি। চর্বিযুক্ত খাদ্যের ক্ষেত্রে যেটা অ্যান্টিঅক্সিডেন্ট, এটা আমরা আবার এখন ব্যবহার করব। তাহলে সংরক্ষণ কৌশল আমরা আসলে বুঝতে পারছি 6 সেম জিনিসই। এই হচ্ছে আসল অ্যান্টিঅক্সিডেন্ট। এখন এখানে যে অ্যান্টিঅক্সিডেন্টটা আছে, এই অ্যান্টিঅক্সিডেন্টটা কিভাবে আসলে খাদ্যের পচন রোধ করে এটা বলতেছি। তো অ্যান্টিঅক্সিডেন্ট এখানে চর্বি বা লিপিড অণুসমূহ যেটা আছে, ওইটা অক্সিজেনের উপস্থিতিতে। আশা করি দেখা যাইতেছে। আচ্ছা, এখন এখানে চর্বি বা লিপিড অণুর তোমার জারণ বিতরণে অংশগ্রহণকারী যে অক্সিজেন অণুটা আছে, এটা হচ্ছে কি করতেছে তোমার এখানে ফ্রি রেডিকেল উৎপন্ন করতেছে। দেখো, এই হচ্ছে এখানে এই যে ডটটা ফ্রি রেডিকেল উৎপন্ন করতেছে। যখন অক্সিজেন সহ এই যে পার অক্সাইড লিপিড মূলক সৃষ্টি হয়েছে, তো এটা আমার আলটিমেটলি কি ছিল দেখো তো, চর্বি বা লিপিড। আচ্ছা, এখানে তোমাকে উদ্দীপকটার সাথে যদি আগে একটু পরিচয় করাই, দেখো এখানে এমন করে বলা থাকবে যে চর্বিযুক্ত খাদ্য, তখন তুমি এখানে খাদ্য সংরক্ষক ব্যবহার করবা। এখানে জারণ ক্রিয়া আহ, তোমার হচ্ছে রোধকরণ করে সংরক্ষিত খাদ্য তৈরি হবে। চর্বিযুক্ত খাদ্যের কথা বলা আছে। তো চর্বিযুক্ত খাদ্য আমার অ্যান্টিঅক্সিডেন্ট, তার মানে চর্বিযুক্ত খাদ্যই যখন বলা আছে, আমি বুঝবো যে এখানে আমার অ্যান্টিঅক্সিডেন্টের সাহায্যে যেটা আছে, এটা আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। তো এর জন্য আমরা আসলে টোটালটা এখানে 4টা ধাপে এখানে টোটালটা আলোচনা করা হয়েছে। এখানে এগুলার কিন্তু হচ্ছে আরো বড়, বড় বিশ্লেষণ ছিল। তো ওই বড়, বড় বিশ্লেষণ থেকে আমরা শুধু হচ্ছে এই 4টা ধাপ যদি ক্রমানুসারে লিখে দিতে পারি, তাহলে আল্টিমেটলি এনাফ, এতটুকুই এনাফ। তো এখানে কি, কি হইতেছে? আমরা দেখতেছি আসলে ১ম ধাপে হচ্ছে লিপিড অণু আর অক্সিজেনের হচ্ছে মুক্তমূলক সৃষ্টি হইতেছে। দেন অক্সিজেন সহ পারঅক্সাইড মূলক সৃষ্টি হইতেছে। দেন পরবর্তীতে অস্থায়ী হাইড্রোপারঅক্সাইড অণু গঠন করে। দেন প্রাথমিক যেই সক্রিয়টা ছিল, সক্রিয় মুক্তমূলক যেটা ছিল, এটা সৃষ্টি হয়ে আল্টিমেটলি হচ্ছে আমার স্থায়ী একটা আ অ অধিক স্থায়ী একটা মূলক গঠন করতেছে, যেই জিনিসটা হচ্ছে তোমার জীবাণু ধ্বংস কইরা খাদ্যের পচন রোধ করতেছে। তো আমরা রিটেনে যখন ব্যাখ্যা করতে যাবো, শুধু এই যে এই 4টা আছে, এই সৃষ্টির কথাগুলা বলা আছে, এটা আমরা দিয়ে দিব। তাহলেই এনাফ। তো আমরা আসলে উদ্দীপক থেকে কিভাবে বুঝবো? উদ্দীপক থেকে বুঝবো যখন উদ্দীপকে চর্বি বা লিপিড সম্পর্কিত কিছু কিছু বলা থাকবে। ধরো তোমার কাছে এখানে বলা আছে যে সুক্রোজের কথা বলা আছে, সুক্রোজ বললে তো আবার ভিনেগারের দিকে চলে যাচ্ছে, কিন্তু চর্বিযুক্ত খাদ্যের কথা বলা আছে। অ্যান্ড এখানে একটা অ্যান্টিঅক্সিডেন্ট। তো আমরা এখানে অ্যান্টিঅক্সিডেন্টেরই খাদ্য সংরক্ষকের ভূমিকা-টুমিকা সম্পর্কিত আলোচনা করা হইতেছিল। এটা দিয়ে দিব। আচ্ছা। উম, দেখো এখানে তোমার প্রাকৃতিক কিছু খাদ্য সংরক্ষক আছে। প্রাকৃতিক কিছু খাদ্য সংরক্ষক আছে। হুম, এটা হচ্ছে তোমার খাবার লবণ, চিনি, অ্যালকোহল, দেন হচ্ছে সরিষার তেল। এমন উদ্দীপকও আছে তোমার কাছে খাবার লবণ দেয়া থাকবে বা চিনি দেয়া থাকবে, বলবে যে এটা কোন প্রক্রিয়ায় হচ্ছে তোমার খাদ্য সংরক্ষণ করে। এটা এখানে তোমার কাছে জানতে চাইবে। ঠিক আছে তো না? আচ্ছা, হ্যাঁ। তো এখন এটা যখন জানতে চাই, তখন এই যে খাবার লবণ, কিন্তু মেক্সিমাম ক্ষেত্রে হচ্ছে চিনির যেটা ছিল, এটা এখন পর্যন্ত আমি অনেকবার দেখছি রিপিট হইছে আরকি। তবে আমার কাছে মনে হচ্ছে এবার চিনি আসছে দেখে কি পরের বার খাবার লবণেরটা আসতে পারে না, বা হচ্ছে সরিষার তেল বা অ্যালকোহলেরটা আসতে পারে না। এই কারণে হচ্ছে ৪ টাই দিয়ে রাখছি। তোমার এই স্লাইডটা পড়লে আল্টিমেটলি টোটাল তোমার হচ্ছে একটা রিভিশন হয়ে যাবে আরকি। তো যাই হোক, এখন যখন খাবার লবণের ক্ষেত্রে দেখি, আসলে খাবার লবণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ঘনমাত্রার কথা কিন্তু বলে যে 7 থেকে 8% দ্বারা হচ্ছে সংরক্ষণ করার প্রক্রিয়াটারে আমরা বলি কিউরিং। ঘনমাত্রা কিন্তু 7 থেকে 8%। তো এখান থেকে আমি চাইলে কনসেন্ট্রেশন বের করতে পারবো। এখন খাদ্যদ্রব্যের সাথে যখন আমি লবণটা দিতেছি, তখন এখানে অসমোসিস প্রক্রিয়ায় হচ্ছে তোমার পানি শোষণ ঘটে। পানি শোষণ যদি ঘটে, জলীয় পরিবেশে না ব্যাকটেরিয়া জন্মাইতে পারে? তো জলীয় পরিবেশটা তো নষ্ট হয়ে যাইতেছে। তাহলে ব্যাকটেরিয়া আর এখানে জন্মাইতে পারতেছে না, তাই খাদ্য নষ্ট হইতেছে না। দেন চিনির ক্ষেত্রে যদি দেখি, এটি আসলে কোথায় ব্যবহার করা হয়, দেখবা যে ফল বা আচার, জ্যাম, জেলি এগুলাতে হচ্ছে চিনি ব্যবহার করা হইতেছে। তো এইটাও আল্টিমেটলি তোমার হচ্ছে এখানে কি করতেছে, ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি এখানে রোধ করতেছে। তার ক্ষেত্রে দেখা গেছে কি 70% চিনি দ্রবণ, হ্যাঁ? 70% চিনি দ্রবণে যদি ডুবায় রাখি, তাহলে দেখা যায় যে খাদ্যের যে হচ্ছে গুণাগুণ আছে, এগুলো নষ্ট-টষ্ট কিছু হয় না। আর কৌটাজাত যখন সংরক্ষণ করা হয়, তখন এখানে 30 থেকে 40% ঘনমাত্রা দ্রবণকে হচ্ছে ব্যবহার করা হয় চিনি। ঠিক সেম ওয়েতে অ্যালকোহল আর হচ্ছে সরিষার তেলেরটা আছে, শুধু একটা রিডিং পড়ে নিলেই হইল। এখন কোশ্চেন গুলা কিভাবে আসে? কোশ্চেন গুলা আসে, তোমার কাছে এখানে বলা আছে একই ইথানল থেকে তোমার তৈরি হয়েছে কি বলো, এসিড।
আচ্ছা, যদি ইথানল থেকে অ্যাসিড তৈরি হয় তাহলে তার কৌশল, তাহলে আবার আল্টিমেটলি হচ্ছে তোমার ভিনেগারের কৌশল আর কি। এখানে এটা কোনটা দেখো তো, হ্যাঁ ভিনেগারই, এই যে ভিনেগার, ভিনেগারের খাদ্য সংরক্ষণ, খাদ্য সংরক্ষণ, ভিনেগারের খাদ্য সংরক্ষণ। আচ্ছা, তারপর এখানে কৌটাজাতকরণ আছে। কৌটাজাতকরণের একটা প্রসেস আছে, এটা হচ্ছে 3টা স্তরে হইতেছে। হ্যাঁ, 3টা স্তরে হইতেছে। আরিশ, আচ্ছা বাড়াই দাও, বাড়াই দাও। হুম, কৌটাজাতকরণ করা হয় তখন এটা আসলে 3টা স্তরে করা হইতেছে। এই 3টা স্তরে প্রথম কাঁচামাল সংরক্ষণ করা হবে, তো তারপর এখান থেকে হচ্ছে তোমার বাছাই করবে, বাছাই করে দ্রৌতকরণ করবে, দেন খোসা ছাড়াবে এন্ড ছোট ছোট টুকরায় তোমার হচ্ছে বিভক্ত করে ফেলবে। এটা হচ্ছে তোমার প্রথম স্তর। দ্বিতীয় স্তরে হচ্ছে এটাকে সিদ্ধ করবে, তারপরে কৌটায় ভর্তি করবে। ক্যানিং তরল রূপে ফুড প্রিজারভেটিভ, চিনির সিরাপ বা লবণ দ্রবণ যোগ করা হয়। ওই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে চিনির একটা নির্দিষ্ট পরিমাণে হচ্ছে 70% দ্রবণে যদি ডুবায় রাখে, তাহলে এখানে আলটিমেটলি কি দেখা গেছে, ব্যাকটেরিয়া জন্মাইতে পারতেছে না, আবার খাবারের যে গুণাগুণ এটাও ঠিক থাকতেছে। কিন্তু কৌটাজাত যখন করতেছে তখন কিন্তু 30 থেকে 40% দ্রবণে সে ডুবাই রাখা হইতেছিল। দেন লাস্ট যে স্তরটা, এটা হচ্ছে এখানে তোমার কি বলতো, এই যে এক্সজস্টিং ও সিলিং, মানে এখানে যেন তোমার বায়ুর যে শূন্য স্থানগুলো আছে বা বায়ুর অধিকরণ এখানে করা হবে, আলটিমেটলি ভিতরে যেন আর কোনো বায়ুটায়ু না থাকে। দেন এই জিনিসটা কিছু কৌটায় শীতলীকরণ করে লেভেলিং করে দেওয়া হবে। টোটাল এই 3টা স্তর ছিল। এই 3টা স্তরের মধ্যে তোমাকে সে এইভাবে বলতে পারে, ধরো দৃশ্যকল্প 1-এর মধ্যে সবজি আছে, এটার মধ্যে লবণ টবণ দিয়ে ক্যানিং করছে। এখন এটার 3 নং যে ধাপটা আছে, 3 নং যে ধাপটা আছে তার গুরুত্ব ব্যাখ্যা করতে বলছে। তো আমাদের এখানে 3টা স্তরের কথা বলা আছে, আমরা টোটালটাই এখানে ব্যাখ্যা করে দিব যে আসলে এমন এমন কাহিনী এটার ভিতরে হইতেছিল। উপরে এখানে বাঁশের কচি খোসামুক্ত ব্লিচিং দিয়ে কিউরিং করে ক্যানিং করতেছিল, আলটিমেটলি কৌটাজাতকরণের কথাই আসতেছে। দ্রব্য যেটা আম ছিল, আমের ক্ষেত্রেও কৌটাজাতকরণ পদ্ধতি জানতে চাইছে। প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণ কি, আনারস হচ্ছে দীর্ঘদিন যাবত হচ্ছে খাবার উপযোগী করে রাখছে। আলটিমেটলি এইখানে পরবর্তী এখানে যতগুলো উদ্দীপক তুমি দেখতে পাইতেছো, আলটিমেটলি কৌটাজাত কিভাবে করতেছে, কৌটাজাতকরণ সম্পর্কিত বলছে। এখানে আরো একটা আছে যেটা হচ্ছে তোমার কি, বাটার বা হচ্ছে মাখন বা ঘি তৈরি করতেছে এটার। তো এটার জন্য এইটা না ব্যবহার করে তুমি এইটা ব্যবহার করতে পারো, এই যে এটা, এই প্রবাহটা দিলে ভালো হয়। যেখানে হচ্ছে তুমি খামার থেকে হচ্ছে দুধ সংগ্রহ করবা এখানে, তারপর টোটালটা হচ্ছে ছাক বা ছাইকা, ওই যে আলটিমেটলি ছাকনটা কেন, ময়লা টয়লা যেন না থাকে। এখানে পিচটা তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে 6.9। দেন এই জায়গায় হচ্ছে তুমি 2টা কাজ করতে পারো, একটা হচ্ছে 74 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 থেকে 16 সেকেন্ড রাখতে পারো, অথবা তুমি 138 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 সেকেন্ড রাখতে পারো। দুইটার যে কোনো একটা করলা, করে তারপরে তুমি শীতলীকরণ করো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দেন এটাকে প্যাকেটে সংরক্ষণ করো যেন 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটা থাকে। দেন এটা বাজারজাত করে দাও, এবং বাজারজাত করলে দেখবা যে তোমরা যখন লিকুইড দুধগুলো এখানে বাজার থেকে নাও বা হচ্ছে দোকান থেকে নাও, দেখবো এগুলো কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখে যেন টেম্পারেচারটা কম থাকে। দেন এখানে এইটাই আর কি। তো বলতেছি এখানে বি হচ্ছে তোমার কলয়েড, বি পাত্রের পদার্থ হতে, বি এখানে দেওয়া আছে হচ্ছে তোমার গরুর দুধ। এই দুধ থেকে ঘিয়ের প্রস্তুত প্রণালী যেটা আছে, সুন্দর করে এখানে প্রবাহ চিত্র দেওয়া আছে ঘিয়ের প্রস্তুত প্রণালী, এটা এখান থেকে ব্যাখ্যা করে দিবা। এক্স পাত্র পদার্থ থেকে মাখন তৈরি, আলটিমেটলি আবার হচ্ছে মাখন তৈরি, মাখন তৈরির প্রবাহটা এখান থেকে দিয়ে দিবা। তো এই ছিল এখানের কথা। তারপরে আলটিমেটলি হচ্ছে টয়লেট ক্লিনার যেটা আছে, আরেকটা আছে হচ্ছে তোমার কি বলতো এখানে গ্লাস ক্লিনার, এই 2টা আছে। তো টয়লেট ক্লিনারের মধ্যে যে এই টয়লেট ক্লিনারটা ব্যবহার করা হইতেছে তার, আচ্ছা দাঁড়াও, আসো। এই টয়লেট ক্লিনারের ক্ষেত্রে দেখা গেছে যেটা আসলে মূলত কি, এখানে প্রধান উপাদান যেই জিনিসটা থাকতেছে এটা হচ্ছে তোমার কি, লিকার অ্যামোনিয়া। দেন যেই জিনিসটা হচ্ছে তোমার কি করবে বলতো, ওই দাগ টাগ দূর করে ফেলবে। তো মূলত এই কারণে ব্যবহার করা হয়। টয়লেট ক্লিনারের পাশাপাশি টয়লেট ক্লিনার যেমন হচ্ছে তোমার ময়লা পরিষ্কার করতেছে, গ্লাস ক্লিনার যেটা আছে এটাও কিন্তু ময়লা পরিষ্কার করতেছে। কিন্তু তোমাকে কোশ্চেনে যখন বলে যে ধরো, উফ, চিত্র 1, এখানে আরেকটা কোশ্চেন ছিল রে, এটা এরকম আর কি।
দেখো এখানে আমি কোশ্চেনটা একটু বলে নিই। এটা চিত্র এক, ধরো এটা ঘ নাম্বারে ছিল। আচ্ছা, ঘ নাম্বারটা এরকম ছিল আর কি। এই যে এরকম, যে তোমার এখানে ক্লিনার হিসেবে কি টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার দুইটা আছে। এ ও বি এর মধ্যে, এ ও বিতে কোনটি অধিক কার্যকর? অধিক অধিক কার্যকর, এরকম ধরনের একটা কোশ্চেন। অধিক কার্যকর। তো গ্লাস ক্লিনারের ক্ষেত্রে হচ্ছে তোমার তার ইনফরমেশন গুলা বলতেছে এটা আসলে কোন পদ্ধতিতে হচ্ছে তোমার এখান থেকে ময়লা উঠে যাচ্ছে, ময়লা পরিষ্কার করতেছে, এটা বলা আছে। আর দূরীভূত করতেছে। আর টয়লেট ক্লিনারের ক্ষেত্রে আসলে সেই কোন পদ্ধতিতে হচ্ছে এখানে কি পরিষ্কার করতেছে এটা বলা আছে। আমরা দুইটার মধ্যে যদি বলি তাহলে দুইটার মধ্যে বলবো টয়লেট ক্লিনার থেকে হচ্ছে আলটিমেটলি ভালো পরিষ্কার করা যাবে। কারণ এই জিনিসটা হচ্ছে তোমার যত ধরনের ভোজ্য তেল বা চর্বি জাতীয় যত ধরনের পদার্থই থাকুক না কেন, এই জিনিসগুলোকে সে কি করে ফেলতে পারে, সহজেই দূরীভূত করে ফেলতে পারে, ময়লা দূর করে ফেলতে পারে। কারণ এখানে তোমার ব্যবহার করা হইতেছে, তোমার দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে হইতেছে, অ্যামোনিয়া ব্যবহার করেছে, শক্তিশালী ক্ষার ব্যবহার করেছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তুমি যখন এখানে দেখবা গ্লাস ক্লিনারের ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়েছে, দুর্বল ক্ষার। আর এখানে শক্তিশালী ব্যবহার করা হয়েছে। তো আলটিমেটলি এখানে এটার ক্রিয়া কৌশল থেকে আমরা বলতে পারবো যে আসলে এখানে ইজিলি হচ্ছে যে চর্বি, এস্টার তেল যেগুলো আছে দূরীভূত করতে পারবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে। দেখা যাবে যে এই ক্রিয়া কৌশল আমরা এখানে চিত্রটা দিয়ে দিব, বলবো যে আলটিমেটলি তার ক্ষেত্রে তোমার টয়লেট ক্লিনার যেটা আছে এটা দিয়ে হচ্ছে ইজিলি সহজে ময়লা দূরীভূত করতে পারবে। এই এতটুকু দিয়ে হচ্ছে যে তুমি আহ, কর্মমুখী রসায়নটা শেষ করবা। তবে কর্মমুখী রসায়নের ক্ষেত্রে এটা ভালো হয় যদি অ্যান্টিঅক্সিডেন্টের যেটা আসে, কারণ এটাতে হচ্ছে তোমার ধাপগুলা দেয়া থাকে। আর ভিনেগারের যেটা আসে সংরক্ষণ কৌশল বা হচ্ছে তোমার প্রস্তুতি, তাইলে এটা থেকে আনসার করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর যদি প্রবাহ চিত্র আসে ঘি বা হচ্ছে তোমার বাটার বা মাখনের, এটা হইলেও তোমার আনসার করাটা বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাছাড়া যদি আসে তাহলে বর্ণনামূলক ব্যাখ্যার চাইতে আমি বলবো তুমি 8টা থেকে এমন 5টা সিলেক্ট করো যেখানে হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল জিনিস থাকবে, এন্ড হচ্ছে তোমার ব্যাখ্যা করার মতো ওই যে লাসাতিরের মতো ব্যাখ্যা করা, যেখান থেকে হচ্ছে মার্কস কাটার সম্ভাবনা খুবই কম থাকে। তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে কর্মমুখী যেগুলো ব্যাখ্যামূলক থাকে ওইগুলো অ্যাভয়েড করে যদি পারো। আর যদি এমন হয় যে না আমি যেহেতু বলছি যে আসলে ওইগুলা দিতে যাই, এখন দেখতেছো যে ওইটা তুমি পারতা কিন্তু হচ্ছে কি মার্ক বেশি পাওয়ার উদ্দেশ্যে তুমি ওইটা আনসার করতে যে ভুল করছো, তাহলে কিন্তু আবার হবে না। যদি ওই জিনিসটা নাই পারো, ম্যাথমেটিক্যাল জিনিসগুলো না পারো, তাহলে তুমি এখানে অবশ্যই আসবা, এই বর্ণনামূলকগুলো দিবা। দেন ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এখানে যদি যাই দেখবো যে এখানে টোটালটার অ্যানালাইসিসের মধ্যে লাস্ট 15 বছর বলতে লাস্ট এই 5 বছর তো এখান থেকে কোশ্চেন আসেই নাই। একটা দুইটা আসছিল, যেটা আমি চাইলে অন্যগুলোর সাথে মার্চ করতে পারি। কিন্তু এর আগে যে কোশ্চেনগুলো আসছিল এটা হচ্ছে এরকম বিশ্লেষণ পদ্ধতি বা হ্যাজার্ড সিম্বল থেকে তোমার আসছে হচ্ছে 11 থেকে 13টা। এখানে অনেক অ্যান্সার গুলো হচ্ছে এরকম দেখা যায় যে তোমাকে একটা হ্যাজার্ড সিম্বল দেওয়া থাকবে, বলবে যে এটা পরিবেশের কি ক্ষতি করে, আহ, আর কি কি ইন্ডিকেট করতেছে এই হ্যাজার্ড সিম্বল গুলা, এরকম। অ্যান্ড ব্যালেন্স যেটা আছে এখানে তোমার পলভঙ্গি ব্যালেন্স থেকেই কোশ্চেন আসে, যতবার আসছে পলভঙ্গি ব্যালেন্স থেকে আসছে। তো এই পলভঙ্গি ব্যালেন্স থেকে কিভাবে আসলে এখান থেকে বের করতে হয় ভ্যালুটা, এই ভ্যালুটা বের করা আমরা শিখবো। আর ব্যবহার বিধি থেকে খুবই কম পরিমাণে আসছে। দুইটা টপিক এখানে খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কি বিশ্লেষণ পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতির মধ্যে আছে কি মাইক্রো, সেমি মাইক্রো আর হচ্ছে ম্যাক্রো। আর ব্যালেন্স পদ্ধতির মধ্যে শুধু পলভঙ্গি ব্যালেন্স এইটা। তার মানে এখানে এই গেল আর হ্যাজার্ড সিম্বল, তার মানে 3টা টপিক আসলো। এই 3টা টপিক সলভ করলেই এনাফ। আমরা যখন পলভঙ্গি ব্যালেন্স দিয়ে যখন আমি সলভ করতে যাবো তখন এখানে রাইডার ধ্রুবকের কথা আসতেছে। এখন রাইডার ধ্রুবক যখন বের করতে যাব তখন রাইডার ধ্রুবক বের করার ক্ষেত্রেও আহ, কয়েকটা কথার দিকে আমাদের নজর রাখতে হবে। কথাটা কি, ধরো তোমার কাছে এখানে বলা আছে রাইডারের যে বর আছে, রাইডারের বরটা হচ্ছে তোমার এই যে রাইডারের বর হচ্ছে তোমার 10 গ্রাম, ধরো এরকম দেয়া আছে। আচ্ছা, 10 গ্রাম দেয়া থাকতে পারে, 5 গ্রাম দেয়া থাকতে পারে, যাই থাকুক, তোমাকে যে কথার দিকে নজর দিতে হবে এটা যে রাইডার বিমের দাগ সংখ্যা এখন 100 দেওয়া থাকতে পারে, 50 দেওয়া থাকতে পারে, এবং এটা কি মাঝখানে মাঝখানে শূন্য কিনা। মাঝখানে শূন্য হইলে এক কথা, আবার এইটার দিকে তাকায় দেখো রাইডার বিমের দাগ সংখ্যা 100 কিন্তু
এটা হচ্ছে তোমার আছে হচ্ছে সর্ববামে। তাহলে মাঝখানে যখন থাকে এক কথা আসবে, বামে যখন থাকবে আরেক কথা আসবে। যখন মাঝখানে থাকবে তখন উপরে যে ভ্যালুটা আছে দেখো এটার সাথে আমি 2 গুণ করব না। এখানে আছে কত, এখানে কি রাইডারের ভর আছে এখানে 10 না? 10 আমি 100 দ্বারা ভাগ করে দিব। আচ্ছা, 100 কেন ভাগ করলাম? কারণ এখানে বিম সংখ্যা কত বলো তো? বিমের এখানে দাগ সংখ্যা কত বলো তো? 10 টা না? সরি 100 টা না? তাহলে 100 দ্বারা ভাগ করব। কিন্তু যখন তোমার হচ্ছে কি বিমের দাগ সংখ্যা তোমার 100 থাকতেছে, কিন্তু বিমের আ 0 টা আছে হচ্ছে তোমার সর্ববামে। মাঝখানে থাকলে আমি 2 দ্বারা গুণ করব না। যখন হচ্ছে সর্ববামে থাকবে, বামে থাকলে হচ্ছে আমি দেখো ঠিক সেম কাজটা করছি কিন্তু 2 দ্বারা গুণ করছি। সেম কাজটা করেই 2 দ্বারা গুণ করছি। এবার আসো। এবার যদি রাইডার বর থাকে হচ্ছে তোমার ৫, তখন দাগ সংখ্যা হচ্ছে তোমার ৫০। এখন এটা হইতে পারে মাঝখানে আছে, আবার এমনও হইতে পারে এটা কি সর্ববামে আছে মানে শূন্যটা। তো তার উপর বেস করে আবার যদি শূন্য যদি বামে থাকে ২ দ্বারা গুণ করব, তাছাড়া কিন্তু করব না। দেন নিচে হচ্ছে দাগ সংখ্যা আসে। এটাই এখান থেকে হচ্ছে বুঝার ব্যাপারটা। তো এখানে এমন একটা কথা বলছে, আমরা ম্যাথে চলে যাই একদম ডিরেক্ট। তোমাকে এখানে বলছে যে আসলে বলভঙ্গির নীতির রাইডার ধ্রুবকটি নির্ণয় করো। তো রাইডার ধ্রুবক যখন আমি নির্ণয় করতে যাব, হুম, হুম, রাইডার ধ্রুবক নির্ণয় করতে গেলে এখানে দেখো বলতেছে শিমুল যে নীতিটি ব্যবহার করেছিল তার ডানে ৫ গ্রাম এর একটি একদম এত মিলিগ্রামের তো এত ১০০ মিলিগ্রাম ২০ গ্রাম এটা হচ্ছে ঘতে লাগবে, কাজে লাগবে। নীতি এর ৪৬ গ্রামের দাগ সংখ্যা এখানে ছিল। কিছু পরিমাণ কারণ সমায়তনের যে নীতিটি ব্যবহার করে তার ডানে এমন ছিল, বামে এত ছিল, এতটা এত এত উপরে ছিল। এখানে উদ্দীপকটারে মিসিং। উদ্দীপকের একটা কথা এখানে মিসিং। এই যে দেখো এখানে রাইডারের ভর তোমার কাছে হচ্ছে বলা থাকা উচিত ছিল। এখানে রাইডারের ভরটা কোশ্চেনে দেয়া নাই। এখানে দেয়া নাই। তো আমি ধরে নিই, এটা আমি ধরে নিই। এটা যেহেতু কোনো বোর্ডে আসেনি, এখানে উদ্দীপকের এই লেখাটা মিসিং হয়েছে। এখানে যিনি টাইপ করছে উনি লেখাটা লিখতে ভুলে গেছে। তো আমি ধরে নিলাম ঠিক সেম গ করি আগে। এই দেখো আমি ধরে নিলাম যে হচ্ছে কি হচ্ছে সেই রাইডার বল। হচ্ছে ভর হচ্ছে তোমার কত বলো? ৫ গ্রামই ধরলাম এবং দাগ হচ্ছে দাগ সংখ্যা এখানে কোশ্চেনে দেয়া ছিল? না, দেয়া ছিল না। তার মানে আমি ধরে নিলাম হচ্ছে ৫০। সংখ্যা হচ্ছে ৫০ এবং এখানে ২ টা কন্ডিশন এখানে এপ্লাই করতে পারি। একটা হচ্ছে কি বলো? মাঝখানে আসছে, আরেকটা হচ্ছে কি বলো তো? সর্ববামে। তো আমি ধরে নিলাম যে আসলে কি এখানে কত? তাও এরকম যদি এখানে তোমার মাঝখানে থাকে ০, তখন তো হচ্ছে আমাকে কি ২ দ্বারা গুণ করতে হয় না? আমি ধরে নিলাম যাও যে হচ্ছে মাঝখানেই আছে। তাহলে মাঝখানেই থাকুক। মাঝখানে। 0 হচ্ছে মাঝখানে। 0 হচ্ছে মাঝখানে। এ হচ্ছে 0 হচ্ছে মাঝখানে। আচ্ছা। এখন আমি যদি এটা দিয়ে করতে চাই তাহলে আল্টিমেটলি সিনারিওটা আসতেছে কি? দাগ সংখ্যা আছে কত? হচ্ছে সেই ৫০। আছে হচ্ছে এখানে কত? ৫ গ্রাম। তাহলে এ হচ্ছে সেই ৫। তো এই যে ভ্যালুটা আমি এখান থেকে আসবে কত? 0.1 গ্রাম। আমি যদি মিলিগ্রামে কনভার্ট করি আসবে 0.0001 মিলিগ্রাম। এটা আসবে হচ্ছে তোমার রাইডার ধ্রুবক। এইবার এইটা ব্যবহার করে আমি যদি এই ম্যাথগুলা করতে যাই যে যুক্তি দিয়ে দেখাও যে কার করা দ্রবণটির ঘনমাত্রা বেশি হবে। আমি এখন যদি ঘনমাত্রা বের করতে চাই, এখানে আছে কত? এই হচ্ছে সোডিয়াম কার্বনেট, এই Na2CO3। আমি কি করতে চাচ্ছি? সম-আয়তনের দুটি দ্রবণ প্রস্তুত করতে চাচ্ছি। ঘনমাত্রা বেশি হবে। তাহলে S ইকুয়াল হচ্ছে W ইনটু 1000 ডিভাইডেড বাই হচ্ছে MV। আমি ধরলাম এটা লিটারেই এবং সম-আয়তন বলছে এটা ফিক্সড। এবার S এর যদি কথা বলি তাহলে এখানে আসছে যে W ডিভাইডেড বাই, তাহলে সমানুপাতিকের কথা চিন্তা করি যেহেতু এখানে B টা ফিক্সড হয়ে গেছে। দেখো এই জায়গায় হচ্ছে B টা ফিক্সড হয়ে গেছে, বলছে সম-আয়তনের হবে। তো W যদি আমি চিন্তা করি যে W যার হচ্ছে এখানে বেশি হইতেছে,
তাহলে তার ঘনমাত্রা বেশি হবে, কারণ এই এমটাও তো ফিক্সড। 2 জনের ক্ষেত্রে হচ্ছে সোডিয়াম কার্বনেট মানে 106 গ্রাম। মানে আমি দেখতেছি এস সমানুপাতিক হচ্ছে তোমার ডাব্লিউ। তার মানে আমি কোশ্চেন থেকে ডাব্লিউটা বের করব যে কে কত গ্রাম মাইপা নিছে, তার উপর বেস করে হচ্ছে আমি শুধু বসাই দিব। এখন সিনারিওটা কেমন আসতেছে? সিনারিওটা হচ্ছে প্রথম জনের ক্ষেত্রে যদি চিন্তা করি, সে কি করছে? প্রথম জনের কথা চিন্তা করলে তার ভরটা হবে নিচে দেখো 5 গ্রাম প্লাস, নিচে হচ্ছে তোমার 5 গ্রাম, এই যে 5 গ্রাম। পরে যেটা আছে সে 500 মিলিগ্রাম নিছে, এটাকে গ্রামে কনভার্ট করলে কয়টা নিছে? একটা নিছে। 500 মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করলে এখানে আসতেছে তোমার 0.5 প্লাস, পরে 100 মিলিগ্রাম, তারপরে হচ্ছে 0.1 প্লাস, এখানে আসছে তোমার 20 মিলিগ্রাম, তার মানে 0.02 প্লাস 5 মিলিগ্রাম রাইডারটিকে বিমের 20 নং দাগে রাখছে। 5 মিলিগ্রাম মানে 0.05 সরি 005 ইনটু, এখানে কি ছিল জানি 20 নং দাগে রাখছে না, সরি এই হচ্ছে এটা, এই হচ্ছে প্লাস 20 নং দাগে রাখছে, তাহলে 20 ইনটু 0.0001, এই 0.0001 কোথা থেকে পাইছি? এই যে গয়ে পাইছি। তাহলে এইখান থেকে আমি ভ্যালু বের করে দেখবো তার একটা ভ্যালু আসছে, এখান থেকে তার একটা ভ্যালু আসবে। এখন আমি দ্বিতীয় জনের যদি করতে চাই, দ্বিতীয় জনের ক্ষেত্রে কেমন আসবে? দ্বিতীয় জনের ক্ষেত্রে আসবে হচ্ছে এরকম, ডাব্লিউ ইকুয়াল, সে কি করছে? এক দিকে ডান দিকে 5 গ্রামের একটি, তাহলে এই নিলাম হচ্ছে আমি 5 গ্রামের একটি প্লাস 200 মিলিগ্রামের, তাহলে এটাকে লেখা যায় 0.2 মিলিগ্রামের একটি, নাকি না দুইটি নিচ্ছে, তাহলে 0.2 লিখে এখানে গুণ করতে হবে 2 দ্বারা প্লাস, আচ্ছা 100 মিলিগ্রামের হচ্ছে একটি, তাহলে 0.1 ইনটু হচ্ছে 1, 20 মিলিগ্রামের রাইডারটিকে বিমের 25 নং দাগের সাথে রাখছে প্লাস, এই জায়গায় হচ্ছে কি 20 মিলিগ্রাম রাইডারটিকে, এই হচ্ছে সেই 20 মিলিগ্রাম রাইডারটিকে কি করছে? 20 মিলিগ্রাম মানে কি হচ্ছে 0.02, এটাকে কত দাগের সাথে রাখছে? 25 নং দাগের সাথে রাখছে। তাহলে এই হচ্ছে সেই তোমার কি বলো 25 নং দাগের সাথে রাখছে ইনটু 0.0001, তাহলে দুইটার জন্য বের করে দেখবো কার ডাব্লিউ এর মান বেশি, তার জন্য ডাব্লিউ এর মান বেশি। এখানে যেটা হচ্ছে তোমার ডাব্লিউ বেশি হবে, তারই ঘনমাত্রা কি হবে বলো তো? বেশি হবে। এই হচ্ছে কথা। এখানে যুক্তি দিয়ে দেখাইতে বলছে যে কার দ্রবণটির ঘনমাত্রা বেশি হবে, ডাব্লিউ যার বেশি হবে তারই ঘনমাত্রা বেশি হবে। তারপর গ্লাস সামগ্রীর ব্যবহারের ক্ষেত্রে যদি দেখি, এখানে এটা হচ্ছে তোমার মেজারিং সিলিন্ডার, এগুলো হচ্ছে তোমার আলটিমেটলি তোমার কি আয়তনিক চিন্তা ভাবনা, আয়তনিক মেজারিং সিলিন্ডার। এন্ড বুরেটের কথা বলা আছে, পিপেটের কথা বলা, করিক্যাল ফ্লাক্স, ফানেল, আর মেজারিং সিলিন্ডার বা ফ্লাক্স, এগুলা আসলে কি কোনটা কোন কাজে ব্যবহার করা হইতেছে এই সম্পর্কে ধারণা দেয়া আছে, এবং আমি সর্বনিম্ন কেমন তরল আমি মাপতে পারবো কোনটা দিয়ে। এবং আমরা যখন দেখা গেছে খুব অল্প পরিমাণে তোমার আয়তন আমার মাপা লাগতেছে, তখন আমরা আসলে কিন্তু পিপেটটা ব্যবহার করি, এন্ড তার থেকে একটু বেশি যখন মাপা লাগতেছে তখন আমরা আসলে বুরেট ব্যবহার করি। এবং বুরেটের ক্ষেত্রে এখানে এমন দেখা গেছে যে দুইটা দাগের মধ্যবর্তী 0.1 সেন্টিমিটার কিউব মানে 0.1 ml, এই পরিমাণ হচ্ছে যে আমরা এখানে ক্ষুদ্রতম যে বাগটা আছে এটা আমরা এখানে মাপতে পারি। আর পিপেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাজ ইউজুয়াল যেগুলো দেয়া থাকে এখানে 5 ml এর অথবা 10 ml এর হচ্ছে দেয়া থাকে অ্যাজ ইউজুয়াল। যেমন আমরা আমাদের ল্যাবে যেগুলো করি ওখানে 5 আর 10 পর্যন্ত করি, একটা ম্যাক্সিমাম পাইছিলাম 25, তবে এটা সবগুলাতে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমার 10 ব্যবহার করা লাগে তো। আচ্ছা, এবং তাদের ক্ষেত্রে হচ্ছে কোন কাজে ব্যবহার করা হইতেছে? পিপেটের ক্ষেত্রে বলা হইতেছে তারা একটা পাত্র থেকে আমি অন্য আরেকটা পাত্র নিব, তখন পিপেট ব্যবহার করব। এন্ড বুরেটটা কখন আমরা ব্যবহার করি? টাইট্রেশন করার ক্ষেত্রে আমরা বুরেটটা ব্যবহার করি। এইখানে বলা আছে কিনা এই দেখো, টাইট্রেশন করার ক্ষেত্রে আমরা হচ্ছে বুরেটটা ব্যবহার করতেছি। আমরা মেজারিং সিলিন্ডার কখন ব্যবহার করতেছি? যখন হচ্ছে একটা নির্দিষ্ট ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরি করতেছি, তখন মেজারিং সিলিন্ডার ব্যবহার করি। কনিক্যাল ফ্লাস্ক কখন ব্যবহার করা হয়? টাইট্রেশনে ব্যবহার করা হয়। কনিক্যাল ফ্লাস্ক দিয়েই কিন্তু আসলে বুরেট থেকে এখানে সলিউশনটা ওই কনিক্যাল ফ্লাস্ক দিয়ে এখানে আমরা নাড়াচাড়া করি আর কি। আর এখানে শেষে দেখো এখানে ফানেলের কথা বলা আছে। ফানেলটা কি? এই ফানেল, এই যে বুরেটটা এখানে তোমার সূক্ষ্ম থাকে, তো আমরা এইখানে কনিক্যাল ফ্লাস্ক থেকে বা বিভিন্ন হচ্ছে তোমার আয়তনিক ফ্লাস্ক থেকে বা মেজারিং সিলিন্ডার থেকে যখন বুরেটে কোনো কিছু নিতে যাবো তখন ফানেলটা আলটিমেটলি ব্যবহার করি।
এইখানে বলতেছে এখানে ২ আর ৩ নং যন্ত্রের ব্যবহারের তুলনা করো। এখানে ২ এর কথা বলছে, ২ দেখে বোঝা যাচ্ছে বিকার, আর ৩ এখানে মেজারিং সিলিন্ডারের কথা বলা আছে। এই যে দেখো এখানে আল্টিমেটলি দেয়া আছে মেজারিং সিলিন্ডার, আরেকটা এখানে বিকারের কথা বলা আছে। কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বলে দিব। মানে ব্যাখ্যা করে দিব আরকি আল্টিমেটলি। BCD যন্ত্রকে এখানে আয়তনিক বিশ্লেষণে ব্যবহার করা হয়। বি এখানে তোমার হচ্ছে কি বলতো পিপেট, পিপেট। এটা হচ্ছে তোমার কি বলতো বুরেট। আর এটা কি আঁকতে চাই আর কি হইছে এখান থেকে দেখতে হবে। কনিক্যাল ফ্লাস্ক এটা আঁকতে চাইছিল। ঠিক আছে? এটা তাহলে চিত্রটা কি এরকম হবে, আমি একটু এই যে এখানে এরকম স্ট্রেট হবে। হুম, এই হচ্ছে হলুদ, এই যে এরকম স্ট্রেট হবে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, এই হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। আচ্ছা, এই যে জিনিসগুলো দেখলাম, এই জিনিসগুলা তোমার হচ্ছে আয়তনিক বিশ্লেষণে ব্যবহার করা হয়। দেখো এখানে তুমি বুলেট ব্যবহার করতেছো একটা নির্দিষ্ট পরিমাণ আয়তন নিতে, পিপেট ব্যবহার করতেছো একটা নির্দিষ্ট পরিমাণ আয়তন নিতে। এখানে কনিক্যাল ফ্লাস্ক দ্বারা হচ্ছে তুমি টাইট্রেশনে ব্যবহার করতেছো, আয়তন মেজারমেন্ট করতেছো, এবং তাদের ক্ষেত্রে যেই ব্যাখ্যাগুলো আছে সুন্দর করে এখানে যা যা লেখা আছে এগুলো সুন্দর করে এখান থেকে তুলে দিব যে এই করা হইতেছে। ব্যবহারগুলো এখান থেকে দেখে দেব। দেন আলটিমেটলি আবার ঠিক সেম একই কথা আসতেছে এইগুলো দিয়া। এবং এখানে দেখো একটা কথা বলা আছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ডেসিমোলার, আমরা ডেসিমোলার মানে কি জানি? ডিসি মানে জানি হচ্ছে তোমার 0.1 মোলার, এন্ড সেন্টি যদি বলি তাহলে আসতেছে তোমার 0.01 মোলার, এন্ড সেমি যদি আসি 0.5 মোলার, এন্ড শুধু মোলার থাকলে তো 1 মোলার। এই যন্ত্রটিকে ব্যবহার করে কিভাবে তৈরি করব এটা বের করতে বলছে। এখানে এর মধ্যে এখানে তোমার কাছে 100 ml আছে। আমি যদি করতে চাই তাহলে এখানে কি হবে বলো, ডেসিমোলার করতে যাচ্ছি, ধরো এখানে তোমার কাছে 1 মোলার আছে, এটা দেয়া থাকার কথা 1 মোলার। তখন আমরা কি করব, এখানে S1 V1 ইকুয়াল হচ্ছে তোমার কি বলতো S2 V2। তাহলে এখানে আমার হচ্ছে S2 তো হচ্ছে তোমার কি করতে চাইবো, S2 করতে চাচ্ছি হচ্ছে তোমার 0.1 মোলার। তাহলে V2 কত হবে আমি বের করব। S1 এর মান কত দেয়া আছে, এ হচ্ছে সেই 1 মোলার ইনটু V1 এর মান কত, এখানে 100 দেয়া আছে। তাহলে এখান থেকে V2 বের করা যাবে। তাহলে বলবো যে আমি এত পরিমাণ হচ্ছে মিশাবো বা মিশাবো না, এরকম একটা। এখানে এই যে বিশ্লেষণের কথা বলতেছিল, ওইগুলো হচ্ছে সেই ম্যাক্রো, সেমি মাইক্রো এন্ড মাইক্রো। এগুলোর ক্ষেত্রে উদ্দীপকটা যেভাবে সাজানো থাকে এরকম, ধরো তোমার কাছে এখানে উদ্দীপকটা যদি দেখাই, এমন ভাবে বলা থাকবে যে ভর দেয়া আছে তোমার হচ্ছে কি বলো, ভর দেয়া আছে হচ্ছে তোমার 50 মিলিগ্রাম, আয়তন হচ্ছে 1 ml, বি এর প্রচলন পদ্ধতিতে হচ্ছে 5 মিলিগ্রাম 0.1 ml। এখন আমরা যখন মাইক্রো, সেমি মাইক্রো এগুলো দেখতে যাব তখন দেখবো এখানে আয়তনের ক্ষেত্রে বা ভরের ক্ষেত্রে মাইক্রোর ক্ষেত্রে হচ্ছে 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম যেগুলা ব্যবহার করা হইতেছে তখন হচ্ছে মাইক্রো বিশ্লেষণ। সেমি মাইক্রো হচ্ছে 50 থেকে 200 এন্ড 0.5 থেকে 2 গ্রাম, এগুলো হচ্ছে তোমার ম্যাক্রো। আয়তনের ক্ষেত্রে যদি তুমি দেখো এখানে 0.2 ml থেকে 1 ml পরিমাণের ক্ষেত্রে হচ্ছে মাইক্রো করা হইতেছে, 2 থেকে 4 এর ক্ষেত্রে করা হইতেছে হচ্ছে সেমি মাইক্রো, এন্ড 20 থেকে 30 এর ক্ষেত্রে করা হইতেছে কি বলতো ম্যাক্রো। এবং এখানে দেখবা যে এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলা আছে, পরিমাপক যন্ত্র হিসাবে কোনগুলা ব্যবহার করা হইতেছে, মেজারিং সিলিন্ডার, আরেকটা হচ্ছে সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব, মাইক্রো ক্যাপিলারি টিউব ক্রমানুসারে করা হইতেছিল। এইখানে সুন্দর একটা কথা বলা আছে, হাইড্রোজেন সালফাইড গ্যাসের ব্যবহার কোনটাতে কোন ওয়েতে উৎপন্ন করা হইতেছে। এন্ড কৌশল যেটা ছিল এখানে বলছিলাম, আচ্ছা এন্ড তুমি এই যে অ্যাজ ইউজুয়াল তুমি যদি হচ্ছে প্রক্রিয়ার মূল্যায়ন তুমি বলতে চাও যে কোনটা আসলে ভারী টারি বা হচ্ছে ব্যয়বহুল কোনগুলা, বা কোনগুলা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করা হয়, এই ব্যাখ্যাটা তোমাকে আলটিমেটলি এইভাবে পার্থক্য জানতে চাইবে। তো এখানে তো 10-12টার মতো পার্থক্য দেয়া আছে, তুমি 5 থেকে 7টা যদি পার্থক্য দিতে পারো এনাফ মার্কস পেয়ে যাবে আর কি। এখান থেকে দেখে দেখে 5 থেকে 7টা, তবে যেগুলো মার্ক করছি এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে এখানে আমরা একটু দেখে যাব। তো 50 মিলিগ্রাম যেটা বলতেছে একটা, আরেকটা হচ্ছে 5 মিলিগ্রাম। তাহলে বি যেটা আমি দেখতেছি এটা হচ্ছে তোমার কি বলতো আসতেছে তোমার মাইক্রো,
এটা আসতেছে তোমার কি বলতো সেমি মাইক্রো। আমি এই দুইটার মধ্যে তুলনা করবো আর কি। এখন আরেকটাও দেয়া থাকতে পারতো ম্যাক্রো। তো ওইটাও আমি চাইলে করতে পারতাম, তিনটার মধ্যে পার্থক্য করে দিব। বলছে এপাত্র, এই হচ্ছে তোমার কাছে এপাত্র মোলার দ্রবণ। মোলার দ্রবণ মানে হচ্ছে 1 মোলার। এত সেন্টিমিটার কিউব মানে তোমার কাছে এখানে আয়তন দেওয়া আছে হচ্ছে তোমার 250 ml। সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, এটার মানে হচ্ছে তোমার 98 গ্রাম। বের করতে বলছে কি, ভর বের করতে বলছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল কি জানি আমরা, এই হচ্ছে সেই ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এসএমভি। ভিটা অবশ্যই লিটারে থাকতে হবে। এস এর মান দেওয়া আছে হচ্ছে তোমার 1, এখানে বসাই দেওয়া হচ্ছে 1, এই হচ্ছে সেই 98 ইন্টু আয়তন কত দেওয়া আছে 0.25, 1000 দ্বারা ভাগ করলে আসে। ক্যালকুলেট করে দেখবো এখানে কত আসে, এই হচ্ছে এত গ্রাম। এটা হবে হচ্ছে আমাদের সেই আনসার। আচ্ছা, তো আবার একই কথা বলছে। দেন এখানে আমরা যখন গ্লাস, এখানে যে গ্লাসগুলো আছে এগুলো যখন আমরা পরিষ্কার করি, কোনগুলো দিয়ে আসলে পরিষ্কার করি, এখানে তোমার 10% সোডিয়াম কার্বনের দ্রবণ আছে, এটা দিয়ে পরিষ্কার করি। এখানে আরো আছে যে হচ্ছে তোমার ডেকেন 90, এই হচ্ছে সেই ডেকেন 90, এটা দিয়ে। সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে তোমার ক্রোমিক অ্যাসিড। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ক্রোমিক অ্যাসিড, এসিটন। তার মানে এইখানে যে আমরা চারটা দেখতেছি, এই চারটা দিয়ে হচ্ছে এখানে আলটিমেটলি আমরা যে গ্লাস সামগ্রী আছে এগুলো আমরা পরিষ্কার করি, এবং এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে তারা কিভাবে এই জিনিসটা পরিষ্কার করে ফেলে। এখন 1 নং যেই জিনিসটা দেওয়া আছে, এটা তোমার কাছে দেওয়া আছে কি বলতো, বুরেট। এখন বলছে এই যে বুরেটটা আছে, এটা পরিষ্কার করার কৌশলটা ব্যাখ্যা করতে বলছে। এখানে আমরা পরিষ্কার করি কি, এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে। তো আমরা শুধু যদি তোমার যে ক্রোমিক অ্যাসিডের ব্যাখ্যাটা বলে দেই তাইলেও হইতেছে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হইতেছে কি বলতো, ক্রোমিক অ্যাসিড। এন্ড ক্রোমিক অ্যাসিডের এখানে আমরা সংকেতটা তো এমসিকিউতে দেখি খুব বেশি পরিমাণ আসছে সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের যে মিশ্রণটা ছিল। হ্যাজার্ড সিম্বল গুলো এখানে, এ হচ্ছে সেই হ্যাজার্ড সিম্বল। তো হ্যাজার্ড সিম্বল যেগুলা বিষাক্ত ছিল, অত্যন্ত বিষাক্ত, প্রত্যেকটা সিম্বলের সাথে তাদের ঝুঁকির মাত্রা, সাবধানতা, এই জিনিসগুলো দেয়া আছে। শুধু সুন্দর করে রিডিং দিয়ে যাবো যে এখানে কোনটা কোনটা আমার লাগতেছে। সবচেয়ে বেশি এখানে যেরকম আসছে এইগুলো হচ্ছে তোমার হয়েছে দাহ্য পদার্থের ক্ষেত্রে কোনটা, মারাত্মক দাহ্য যেটা ছিল, বিস্ফোরক যেটা ছিল, তোমার হচ্ছে জারক পদার্থের যেটা ছিল, এন্ড স্বাস্থ্য ঝুঁকিটা ছিল তোমার এখানে ক্ষয়কারকটা ছিল। এগুলো হচ্ছে বেশি পরিমাণে আসছে। তুমি যদি দেখো এই যে তোমার হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রে বলো, তোমার পরিবেশের ক্ষতি যেগুলা করতেছিল, ক্ষয়কারী যেটা ছিল, এগুলার জন্য সুন্দর করে বলতেছে যে এই ব্যাখ্যা করো যে আসলে তারা কিভাবে আসলে পরিবেশের ক্ষতি করতেছে বা কোন কোন জিনিসগুলো আছে। এখানে ঝুঁকির মাত্রা এখানে যেরকম করে বলা আছে, তুমি সুন্দর করেছে এই হ্যাজার্ড স্যাম্পল গুলার আর একটু ডিটেলস ইনফরমেশন গুলো হচ্ছে তুমি বইগুলাতে পাবা, ওইখান থেকে রিডিং দিয়ে দিবা। তবে মেইন কথাগুলো হচ্ছে এখানে তুলে ধরা আছে, এতটুকু দিলেও চলবে। এন্ড এখানে বলা আছে হচ্ছে তোমার কিছু কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করেছে, সালফিউরিক অ্যাসিড, তরল অ্যামোনিয়া, সোডিয়াম, দেন হচ্ছে পটাশিয়াম। 1 আর 3 এর সরাসরি পানি যুক্ত করা যায় না কেন, জানতে চাইছি। এখানে 1 ছিল সালফিউরিক অ্যাসিড আর 3 ছিল এখানে সোডিয়াম। সোডিয়ামের সাথে পানি দিলে এখানে হচ্ছে তোমার টোটালটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। সোডিয়ামের সাথে যখন আমরা পানি দিতেছি তখন এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। কখনো কখনো এটা হচ্ছে আগুনও ধরে যায়। হ্যাঁ, তো এই ব্যাখ্যাটা শুধু সুন্দর করে এখানে লিখে দিব। পরবর্তী এখানে ছিল উদ্দীপকের পদার্থগুলোর অধিক ব্যবহার পরিবেশের উপর কিরূপ প্রভাব ফেলে। এখানে দেখলাম আমরা সালফিউরিক অ্যাসিড ছিল, এটার পিএইচ এর যে মানটা আছে, পিএইচ এর মানটা অবশ্যই কম হবে যেহেতু এখানে শক্তিশালী অ্যাসিড। ফলে দেখা গেছে যে পানির যে পিএইচ এর মানটা ছিল এটা কমায় ফেলে, এই পরিবেশে উদ্ভিদ জন্মাইতে পারবে না। দেন এখানে ফসল ফলাদি আসলে হওয়া পসিবল না। দেখেন অ্যামোনিয়া যেটা দেখতেছি, এই অ্যামোনিয়া হচ্ছে যখন পানির ক্ষেত্রে চিন্তা করে পানিতে যদি মিশে তাহলে পিএইচটা বাড়ায় ফেলবে। পিএইচটা বাড়ায় দিলে এখানে যে জলজ প্রাণীগুলো আছে, জলজ প্রাণীগুলো হচ্ছে কি মারা যাবে। তারপর এখানে থাকে সোডিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে দেখো সে বললাম যে সোডিয়াম তো তোমার তীব্র ক্ষার। আলটিমেটলি আবার যখন পানি দিব এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, হিটও উৎপন্ন হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তোমার তীব্র ক্ষার হয়ে যায়, পিএইচ এর মান আবার বাড়ায় দিতেছে। দেন পটাশিয়াম ফেরোসায়ানাইডের কথা বলতেছে, এই জিনিসটা হচ্ছে সে মাটি আর পানি উভয়েরই দূষণ করে। অতএব এই জিনিসগুলো পরিবেশের উপর প্রভাব ফেলতেছে, এই জিনিসগুলো থেকে ইয়ে করতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে। উপরে সুন্দর এই যে একটা পর্যবেক্ষণ দেয়া আছে, এই পর্যবেক্ষণটা হচ্ছে তোমার
তোমরা ল্যাবে যে কাজগুলা করছো এই ল্যাবের কাজটা আর কি। তো এখন এইখান থেকে এই টেবিল থেকে হচ্ছে তোমাকে কি করতে হবে? দেখতে হবে কোন ক্ষারটা হচ্ছে বিশুদ্ধ বা বিশুদ্ধ না। বা কোনটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ এরকম কিছু। তো পরীক্ষাগারে পূর্বে প্রস্তুত করা আছে 0.2 মোলার ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড। আগে 0.2 মোলার ছিল। তো এটা তো তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই জিনিসটা কিন্তু আর 0.2 মোলার থাকবে না। এটা হচ্ছে কমে বা বেড়ে যাবে। সরি বাড়বে তো না, কমবে আরকি। এখন আমি দেখলাম ২ জন সোহেল নামে একজন আছে এবং রকি নামে একজন আছে। ২ জন পর্যবেক্ষক আ এক্সপেরিমেন্ট করছে। তো ২ জন এক্সপেরিমেন্ট করে তারা ভ্যালু বের করছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে ব্যবহার করে টোরে HCl সে ব্যবহার করে টোরে দেখছে একজনের ক্ষেত্রে লাগছে 0.9.6। দেখো তোমরা কেমিস্ট্রি ল্যাবে যে কাজগুলা করতা ওই হচ্ছে তোমার কি বোরেটের পার্ট নিতা, প্রথম পার্ট নিতা, শেষ পার্ট নিতা, তারপর পার্থক্য বের করে যতগুলা ছিল তার গড় মানটা নিতা আর কি। তো আমাদের তো আসলে এই এতগুলার দিকে আমার তাকানোর দরকার নাই। উদ্দীপকটা এই কারণেই দেখাইছে যেন তুমি এগুলোর দিকে তাকাও। তো এটা আমার লাগতেছেই না। আমার HCl নেওয়া হয়েছে কত 9.6। আর রকি বলল যে না তার লাগছে 9.1। এখন ২ জনেরটাই আমি দেখব যে কার খাটটা আসলে অধিক বিশুদ্ধ। এক্সপেরিমেন্ট করে পাইছে। তা আমরা তো জানি যে আসলে এসিড আর ক্ষারের কথা যদি চিন্তা করি, কি হচ্ছে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আর তো HCl এর কথা বলছে। তারা বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। এই হচ্ছে লবণ আর পানি উৎপন্ন করলো। করা শেষ। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে HCl। তাদের যদি চিন্তা করি তারা কি যদি প্রশমিত হয়, তাহলে প্রশমিত হইতে চাইলে কি সিনারিওটা কেমন? তার যে মূল সংখ্যাটা আছে, ১ মোল ১ মোলের সাথে বিক্রিয়া করে। আমার কাছে এখানে এসিড আছে কতটুকু? আমি দেখি আমার কাছে এখানে এসিড আছে কতটুকু বলো? 0.2 মোলার 10 ml দ্রবণ নিয়ে হচ্ছে পৃথক ভাবে করছে। আচ্ছা 10 ml কোনটা নিচ্ছে? সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছে আরকি। আচ্ছা। অ্যান্ড 0.2 মোলার HCl বোরেটে নিয়ে হচ্ছে কাজটা করছে। যেহেতু প্রশমিত করে ফেলছে, টাইট্রেশন মানে প্রশমিত হইছে, তাহলে চোখ বন্ধ করে লিখবা Ni সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল Ni তোমার হচ্ছে কি বলো HCl। এখন শুধু মানটা বের করবো আর কিছুই না। সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে ঘনমাত্রা যেটা আসছে এটা আমরা বের করব, কারণ সেটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটা কমে বা বেড়ে গেছে, কিছু একটা বেড়ে গেছে, সরি কমে গেছে। তুল্য সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, তো আমার মূল সংখ্যা তো S ইনটু V। কতটুকু নিয়ে করছিল? 10 ml নিয়ে করছিল। এই হচ্ছে 10 ml। আমি এটাকে লিটারে কনভার্ট করতেছি না, যাও করে দেই। করা উচিত না, কারণ ওই পাশে ml ব্যবহার করতাম। আর তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে তুল্য সংখ্যা হচ্ছে কত বলো? 1 ইকুয়াল HCl এর ক্ষেত্রে কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.2। এ হচ্ছে সেই 0.2 ইনটু তুল্য সংখ্যা এখানে কত? তুল্য সংখ্যা পরে আসছে আয়তন। আমি যদি আগে সোহেলেরটা করি, তার মানে এটা করতেছি আমি হচ্ছে সোহেল যে কাজটা করছে আর কি। সোহেলের ক্ষেত্রে এটা আসতেছে কত? 9.6। 9.6 ইনটু তুল্য সংখ্যা 1। তাহলে এখান থেকে যে এসটা পাবো, এটাকে তো অবশ্যই 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 কাটা। এটা ওই পাশে চলে যাবে। তার মানে এস ইকুয়াল থাকতেছে 0.2 ডিভাইডেড বাই এ হচ্ছে সেই 10 ইনটু 9.6। এটা থাকতেছে সোহেলের ক্ষেত্রে। তাহলে এখন বাকি আছে কি বলতো? রকি। রকির ক্ষেত্রে যদি করি তাহলে আবার একই রকম করে, তাহলে শর্টকাটে এরকম করে লেখা যাচ্ছে। এখানে তুল্য সংখ্যা তো একই থাকতেছে, মূল সংখ্যা। আয়তনের ক্ষেত্রে চিন্তা করলে এখানে 9.6 এর জায়গায় শুধু আসবে 9.1। তাহলে আমি এখানে বসাইলাম 9.1 ইনটু 10। 10 ছিল নাকি? 0.2 ছিল। এ হচ্ছে 0.2, এ হচ্ছে 0.2, আর এখানে হচ্ছে তখন বলো 10। তো এই দুইজন থেকে আমি দেখা বুঝতে পারছি রকি যেই কনসেন্ট্রেশনটা বের করছে তার যেই কনসেন্ট্রেশন তারটা কম, কারণ এই দুইটা সেম আছে 0.9 আর কি। তাইলে বিশুদ্ধ কার বেশি? অতএব সোহেলের ঘনমাত্রাটি বিশুদ্ধ। তো এরকম টাইপের ম্যাথ আর কি, যদি একটু ট্রিকি করতে চাই দিতে পারে। তো এখানে হচ্ছে তোমার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে এই অংশটুকু দেখো, এই অংশটুকু দেখলেই এনাফ। তাহলে আলটিমেটলি যে কথাটা দাঁড়াইলো, আমাদের যে পার্ট 1 ছিল, পার্ট 1 এর মধ্যে এই টপিকগুলো ছিল, এই টপিকগুলো শেষ করলেই চলবে। এন্ড দেন পরবর্তী যে হচ্ছে তোমার পার্ট 2 এর মধ্যে আমরা শেষ করব হচ্ছে কি
এই হচ্ছে তোমার পার্ট 2। পার্ট 2 তে আমরা শেষ করতেছি বাকি যে দুই চ্যাপ্টার আছে, এই দুই চ্যাপ্টার। গুণগত রসায়ন, আর হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। হুম? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন আরকি। ঠিক আছে? এই দুইটা আমরা শেষ করতেছি নেক্সট ক্লাস। তো এতটুকু দেখো, আমি বলব যে আসলে যে পিডিএফটা আছে এই লেকচার নোটটা তুমি যদি সলভ করো এনাফ। রাসায়নিক পরিবর্তনের জন্য তো এনাফই। এই কর্মমুখী রসায়ন বলি। কখন বন্ধ হয়েছে? একটু আগে বলে গেছে, ক্যামেরাই বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, স্টপ। ঠিক আছে।